আচ্ছা, 1 মিনিট। 11 12 ঠিক আছে, যার যেটা কোশ্চিন হ্যাঁ আছে তুমি অ্যান্সার গুলো করো, তাহলে কি রেকর্ডিংটাও থাকবে যে কি কোন কোশ্চিন, তার ফলে প্রত্যেকে যাদের যাদের যেটা কোয়ারি সেটা পেয়ে যাবে। হ্যাঁ বলো দেখি, আর কি কোশ্চিন আছে? স্যার স্যার বলছিলাম বলছিলাম আমার 11 12 স্যার বলছিলাম স্যার, সিট হ্যালো স্যার। সংখ্যা তো কম। হ্যালো। 11 12 সিট সংখ্যা কম, একজন একজন করে 1 বাই 1, কিন্তু 11 স্যার 12। আমার এসেছে ওই 57 থেকে 58 এরকম আসছে। 57 তো থেকে স্যার 58 আসছে, আচ্ছা ঠিক আছে, তবে আমার সম্ভাবনা আছে কি নেই তাই তো জেনারেলে? আমার ওবিসি এ আছে স্যার। ওবিসি আছে, আচ্ছা। আর কিছু? তো কি করবো, অনেকে তো ডিমোটিভেট করছে, বলছে পাওয়া যাবে না, সব ইন সার্ভিসটা পেয়ে যাবে এটাই আচ্ছা বলছে। আচ্ছা আচ্ছা। আর এটা নিয়ে একটু স্যার চাপে আছি আচ্ছা স্যার। ঠিক আছে, আর কিছু কোশ্চিন? স্যার আমার এসসি আছে, নাম্বার কম এসছে, তো আমি ভাবছিলাম কি আমি কি গ্রুপ সি এর জন্য পড়া শুরু হ্যাঁ করে দেবো তোমারটা নাকি? শুনলাম, গ্রুপ সি ঘুরে আমি বলছি, আমি সব বলছি, আসছি। আর কেউ? আর কিছু, ব্যাস হয়ে গেল, কোশ্চিন শেষ? স্যার হুম। স্যার স্যার বলছি স্যার, আপনি ইন্টারভিউর জন্য একটু বলবেন ফিমেল স্যার। 48 আমি মতো আমি আছে তো আমি আমি আ- আমি আজকে এসছি এই কারণে যে আমি ইন্টারভিউ নিয়ে কিছু বলবো, ওই কারণেই এসছি, বাকি তো আর হ্যাঁ কোনো কারণ। ডিপার্টমেন্ট হ্যালো স্যার। ওয়াইজ যে এটা মডেল হেল্প সেট যে করলে স্যার সব কোশ্চেন থেকে ওটা ভালো কি হয় স্যার। চ্যালেঞ্জ করা স্যার যেতে নাইন পারে? টেনে হ্যালো স্যার। হুম। স্যার 9 10 স্যার 46 হয়েছে ওবিসি এ। স্যার আমি এখন হ্যালো। ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারবো? দেখো আমি আগেই বলে দিচ্ছি, এক্সপেক্টেড কাট অফ নিয়ে এই ধরনের কোশ্চিন করে সময় নষ্ট করছো, কারণ আমি পরিষ্কার 9 10 বলে দিয়েছি যে এই দেখো আমার একটা ভিডিও আছে, অনেকে কি হচ্ছে হ্যাঁ আমার স্যার আমি স্টুডেন্টরা। কনফিউশন পড়ে গেছি স্যার, এখন কনফিউশন পড়ে গেছি আমি, এখন ইন্টারভিউ জন্য প্রিপারেশন নেবো কি না স্যার, একটু স্যার বলছি বলেন আমি স্যার। বলছি আমি বলছি বলছি সবাই বলছি, আমি বলছি ওকে আচ্ছা, স্যার। আর কোশ্চিন গুলো স্যার শুনে বলছি নিয়ে আগে, স্যার, হ্যাঁ। আচ্ছা বহরমপুরে স্যার আসেন হ্যালো। না স্যার? বহরমপুরে বহরমপুরে হবে স্যার না, কি আপনার হবে বহরমপুরে? ওই মক ইন্টারভিউ, আচ্ছা ঠিক আছে। স্যার মানে অ্যাকচুয়ালি স্যার, আমি আমি ভাবি বলছি স্যার, তো চিনেন তো স্যার। হুম হুম। বহরমপুরে আপনার প্রচুর মানে স্যার মানে মানে আপনাকে প্রচুর অনেকেই রেসপেক্ট দেয় আর প্রচুর ভালোবাসে স্যার, মানে আসলে সেই খুব জন্য ভালো বহরমপুরে হচ্ছে যাবো স্যার। বলছো? মুর্শিদাবাদে বহরমপুর স্যার। আচ্ছা বলে দিই, এত জায়গায় যাওয়া সম্ভব না, আমি স্যার বলে দিই, নর্থ ঠিক আছে। বেঙ্গলের দিকে হবে না, মানে শিলিগুড়ি বা কোথাও, মানে নর্থ বেঙ্গলের দিকে? তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যেতে হবে, তাহলে সবাই রাগ করবে, বাকি স্যার ডিস্ট্রিক্ট কি করলো? স্যার 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 কলকাতায় তো স্যার বর্ধমানের দিকে বলছিলেন করুন না। আসবেন স্যার স্যার। তাহলে পুরুলিয়াতেও হ্যাঁ আসুন। স্যার, হ্যাঁ, কলকাতায় তো আসবেন বলছিলেন। আমি তাহলে রাজ্য ভ্রমণে বেরাই মোটামুটি বাবা আমাদের। এদিকে হ্যাঁ এদিকে হ্যাঁ করে ধরে পুরুলিয়াতেও রেখে। আসুন। মেদিনীপুর তো আচ্ছা তো আসতেই আচ্ছা হবে, ঠিক তো আছে, এবার এখানে আমি আসতেই শুনে হবে। নিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের ভালোবাসার জন্য ভালো লাগে এত। তবে আমি কয়েকটা কথা বলি, আগে শুনে নাও, আমি একটু সবার রেকর্ডিংটা ইয়েটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে, আমি একটু পরিষ্কার করে বলে দিই। 1 নম্বর হচ্ছে যে সবাই যারা ফর্ম ফিল আপ করে তারা সবাই চাকরি পায় না যে কোনো পরীক্ষায়, এটা বাস্তব। এইবার এই যে পরীক্ষাটা হলো সেই ক্ষেত্রে ফ্রেশার্সদের সঙ্গে কিছুটা হলেও অন্যায় হয়েছে, এটাও বাস্তব। এবার ফ্রেশারদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটা বিশ্বাস করো কেউ বুঝতে পারেনি মানে যে এই যে গেজেটটা যখন পাবলিশড হয়, সেই গেজেটটাতে কিন্তু 10 নম্বর লেখা আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু পরিষ্কার করে না, যে যাই বলুক ওটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। কারণ কে আর এল দুটো পয়েন্টে কখনো বলা আছে যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা আগে হবে, কখনো বলা আছে না প্রায়র এক্সপিরিয়েন্সটা পরে হবে, এরকম দেখবে দু তিনটে মানে ওয়ার্ডগুলো এমনভাবে দিয়ে দিয়েছে যে একাডেমিক, আর একটা হচ্ছে একাডেমিক্স, আর একটা হচ্ছে একাডেমিক স্কোর, এই দুটোর মধ্যে একটা কনফিউশন, তো এটা ইচ্ছা করে কমিশন করেছে। তো যেটাই যাই করুক, এটা যদি কমিশন মানে এমন একটা জিনিস করেছে যাতে করে পরবর্তীকালে তাদের ডিসিশনটা চেঞ্জ করতে কোনো বাধা না থাকে, সেরকমই একটা কারুকার্য মিলে করেছে, কারণ ওরা তো সব মুখ্য সচিব, বড় বড় সচিবরাই গেজেটটা করে, তার ফলে আমরা খুব সাধারণ মানুষ, আমাদের মাথা থেকে যা বেরোবে ওনাদের মাথা থেকে তার থেকে বেশি বুদ্ধি আছে, তার ফলে ওনারা এরকমভাবেই করে রেখেছে। আচ্ছা, এইবার হচ্ছে ফ্রেশার্সদের ক্ষেত্রে আমি বারবার করে বলছি, আমি এই জন্য রেকর্ডিংটা অন করলাম, তোমরা যদি একটা বড় আন্দোলন করো এবং 19 তারিখ অনেকেই বলছো যাবে, অবশ্যই যাও, নিজেদের স্বার্থে তোমরা যাও, এবং নিজেদের স্বার্থে গিয়ে তোমরা একটা বড় আন্দোলন করে চেষ্টা করো ভ্যাকেন্সিটা বাড়ানোর। যেটা গেজেট আছে সেটা যা আছে আছে, সেটাকে আমি জানি না কতটা পরিবর্তন করতে পারবে, কিন্তু চেষ্টা করো যে আরও কিছুটা ভ্যাকেন্সি বাড়ানোর। এবং রাজ্য সরকারের কাছে কিন্তু যা খবর পাওয়া অনুসারে যে রেশিওটা আছে সেখানে কিন্তু প্রায় 1.5 লাখের মতো ভ্যাকেন্সি আছে স্কুলে, কিন্তু এইবার সেই ভ্যাকেন্সিটা দেয়নি, হয়তো জানি না কি করবে না করবে, কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি আছে, তার ফলে যদি আরও কিছু সিট, আরও কয়েক হাজার সিট বা আরও যদি 20-25 হাজার সিট যদি বাড়াতে পারো, আমি জানি না এটা সম্ভব কিনা, তাহলে সত্যিই বলছি খুব ভালো। এবং তার ফলে কি হবে, আমরা ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি যে ম্যাথমেটিক্সে কেউ 60-58 করে আমাকে বলছে স্যার আমি চাকরিটা হবে তো, বা রিটেনে চান্স পাবো, ইন্টারভিউতে চান্স পাবো তো, বা কেউ 60-59, আমার অনেক ছাত্রছাত্রী আছে 60-তে 59 করে বলছে স্যার আমি 59 এসছি, ডাক পাবো তো। তো এই যে ভয় ভীতিটা যে তৈরি হয়েছে, সেটা সত্যি বলছি মানে ভয়ঙ্কর পরিস্থিতি একটা, সেই ভয়ঙ্কর পরিস্থিতির আজ আমরা কেউ পাইনি। এবং রেজাল্ট মানে কোশ্চিনের পর আমি তাও বুঝতে পারছি যে কি ধরনের কাট অফ যেতে চলেছে, কিন্তু অন্যান্য টিচাররা তাও দেখছি বুঝতে পারছে না, এবং স্টুডেন্টরা এটা বুঝেছে যে কি ধরনের কাট অফ চলে যেতে চলেছে। তো অনেক জায়গাতে দেখবে, বিভিন্ন চ্যানেলে দেখবে কেউ বলছে যে কাট অফ অনেক কম যাবে কারণ 2016-তে অমুক গেছে,
2016 আর 2025-এর হিসাবটা পুরো উল্টো। এখানে যদি তুমি 2016-র হিসাব করো, সেই অনুসারে তুমি যেটা আশায় মন বেঁধে থাকো, আমি প্রথমেই বলছি আমার কাজ কিন্তু তোমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া নয়। মিথ্যা প্রতিশ্রুতি যদি আমি তোমাদের দিতাম তাহলে অনেক কিছুই হতো। আমার কাজ হচ্ছে পড়ানো এবং সত্যি কথা বলা যে হ্যাঁ দেখো এই এই পরিস্থিতি। 2016-র ক্যান্ডিডেটরা 10 নম্বর এক্সট্রা পাচ্ছে। সেই 10 নম্বর এক্সট্রা পাওয়া মানে 60-এর মধ্যে 10 যদি এক্সট্রা কেউ পায় সেটা একটা বিশাল অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজ 60-এর মধ্যে তুমি ধরো সাপোজ 59 করলে, আর যিনি 2016-র চাকরিরত বা চাকরিরতা তিনি 50 করলেন, তোমার থেকে কিন্তু এগিয়ে গেলেন। তার ফলে তুমি 59 করেও কিন্তু তার থেকে পিছিয়ে গেলে, অথচ তুমি তার থেকে 9 নম্বর বেশি করেছো। একটা পরীক্ষাতে 60-এর মধ্যে 9 নম্বর বেশি করাটা চারটিখানি কথা না, অথচ তুমি পিছিয়ে যাচ্ছ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এইবার 9-10-এ যে কোশ্চেন দিয়েছে সেটা একটা ছেলে খেলা হয়েছে, ম্যাথামেটিক্স বলো বা অন্যান্য সাবজেক্টে বলো। এক হচ্ছে কোশ্চেন খুবই সহজ, কোনো স্যারের কাছে এর জন্য পড়ার দরকার নেই। আমি বলছি কোনো স্যারের কাছে 9-10-এর যা কোশ্চিন তার জন্য পড়ার দরকার নেই, কারণ প্রত্যেকটা স্যারের ওই প্রথম দুটো তিনটে যদি পেজ করে থাকো বা যে কোনো বইয়ের প্রথম, ধরো ভেক্টর স্পেসে গেলে ভেক্টর স্পেসের একদম সাবস্পেসের প্রথম যে অঙ্কটা সেটাই আমরা করাই, x+y+z=1, এটা সাবস্পেস হয় না কারণ নাল ভেক্টর থাকে না। একদম ডিফারেন্সিবিলিটির যে প্রথম অঙ্কটা করাই, যে এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন হলে কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল না, তার উদাহরণ মড এক্স। একদম সহজ সহজ যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জায়গার সেই কোশ্চেনগুলোই তুলে দিয়েছে, হ্যাঁ 2-5টা কোশ্চেন ছাড়া। এবং পাশাপাশি এবার গোটা ওয়েস্ট বেঙ্গলে আমি তো বলতে বাধ্য হচ্ছি যে পরীক্ষার মাধ্যমে হল কালেকশন প্রচুর হয়েছে, এটা অনেকে জানে না বা অনেকে স্টুডেন্টরা জানে, টিচাররা বুঝতে পারছে না। এমনভাবে হল কালেকশন হয়েছে এবং এমন হয়েছে সবাই, ফ্রেশার্সরা করেছে, ইন সার্ভিসরা করেছে, এখানে কোনো পক্ষপাতিত্বর ব্যাপার নেই। তার ফলে কি হয়েছে, এত সোজা কোশ্চিনে হল কালেকশন যখন হবে না, তুমি তখন সেটাকে আটকাতে পারবে না। 11-12-এর কোশ্চিনটা খুব ভালো হয়েছে, যেটা হওয়া উচিত। আমার তো মনে হয় যে 11-12-এর কোশ্চিনের মতো 9-10-এর কোশ্চিনটা হওয়া উচিত। এবং দেখবে 11-12-এও দেখবে স্ট্যাটিস্টিক্স থেকে খুব সহজ সহজ কোশ্চিন এসেছে। তোমরা অনেকে বলছিলে না স্যার স্ট্যাটিস্টিক্সের আপনি এই করান, স্যার ডিনামিক্সের ওই করান। আমি ডিনামিক্সের ক্ষেত্রে বলেছিলাম 11-12 পোর্শন থেকে কিচ্ছু আসে না, শুধু মোমেন্ট অফ ইনার্সিয়া, তাও আমি সলিড স্পিয়ার দিয়ে করেছিলাম, ওখানে হলো স্পিয়ার এসছে। সে আসতে পারে, কিন্তু দেখবে যে তোমরা যেটা বলছিলে স্যার এই করবো ওই করবো, অত কিছু করার দরকার নেই। 11-12-এর সিলেবাস অনেক কিছু থাকলেও ওই 9-10-এর পোর্শনগুলো থেকেই বেশি দেয়। তার ফলে 9-10-এর পোর্শনে যদি ওই লেভেলের কোশ্চিন করতো, কাট আপটা অনেকটা কমতো এবং হল কালেকশনটা কমতো। কেন হল কালেকশন কমতো, কারণ হল কালেকশন কি বলতো, যখন সোজা কোশ্চিন হয় তখন একজন যদি ওই জিনিসটা জেনে যায় তার ফলে সবাইকে বলে দিবে। কঠিন কোশ্চিন হলে কি সবাই জানতে পারে না, অনেকেই পারে না, তার ফলে হল কালেকশনটা তুলনামূলক কম হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যদি নেগেটিভ মার্কস থাকতো তাহলে অনেকটা ভালো হতো, কারণ নেগেটিভ মার্কস থাকলে কি যে কারোর অ্যান্সার আমি শুনলাম, ঠিক না ভুল আমি জানি না, যাচাই না করে আমি লিখবো না, কারণ আমার নেগেটিভ একটা মার্কস চলে যাওয়ার ব্যাপার আছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো মাদ্রাসার ক্ষেত্রে সত্যি বলছি, আমার অনেক ছাত্রছাত্রীর সঙ্গে কথা হয় যারা মাদ্রাসাতে খুব ভালো পরীক্ষা দিয়েছে। তো মাদ্রাসায় আজকে রেজাল্ট বেরোলো, ম্যাথামেটিক্সের বেরোবে কদিন পর। তো তারা এখনো বলে যে, স্যার সত্যি কথা বলছি এসএসসিটা দিলাম ভালো কথা, কিন্তু মাদ্রাসাটা দিয়ে না মনটা ভরে গেছে, কারণ ওইটা না খুব জেনুইন হয়েছে এবং ওখানে নিজের মানে সবাই যারা চাকরি পেয়েছে তারা নিজের পোটেনশিয়ালটা দেখাতে পেরেছে যে হ্যাঁ আমার এই। এসএসসির ক্ষেত্রে কি হয়েছে যে ধরো আমি সবার ক্ষেত্রে বলছি, ধরো তুমি 50 পেলে, কিন্তু যিনি ইন সার্ভিস তিনি যদি 41 পান তাহলে তোমার থেকে এগিয়ে গেলেন। তার ফলে আলটিমেটলি কি হবে যে তোমার পোটেনশিয়াল হয়তো তার থেকে বেশি রাইট নাও অ্যাট এ টাইম, হয়তো ওনার পোটেনশিয়াল তোমার থেকে 10 বছর আগে বেশি ছিল, ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, সেটাও আমি একমত, কারণ দেওয়া উচিত। তবে আমার মত যদি শোনো তাহলে ইন সার্ভিসদের চাকরির জন্য পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না, তাদেরকে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না, এবং তাদের ক্ষেত্রে খুব অন্যায় হয়েছে, এটা সম্ভব না। অনেক ইন সার্ভিস যাদের শারীরিক অসুস্থতা আছে, তাদের অনেক রকম সমস্যা দিয়েও তারা পরীক্ষা দিয়েছে এবং তাদেরকে সত্যি বলছি প্রশংসার যোগ্য, এবং তাদের মধ্যে অনেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছে এবং তারা কিন্তু ফ্রেশার্সদের থেকে এগিয়ে আছে। আমার অনেক ইন সার্ভিস স্টুডেন্ট আছে যারা 60-এর মধ্যে 58, 59, 57 অনেকেই পেয়েছে, এবং তারা ইন সার্ভিসদের তারা ফ্রেশারদের সঙ্গে সমতুল্য বা তাদের থেকেও লড়াই এগিয়ে আছে কিছু 30%, 40%, কিন্তু বাকি 60% তারা পিছিয়ে আছে, 10 নম্বর থাকার ফলে তারাও এগিয়ে যাবে। এবার যারা যারা এটা বললে স্যার 11-12-এর কাট অফ, আমি 11-12-এর কাট অফ নিয়ে কোনো ভিডিও বানাইনি। কেন বানাইনি, আমার সাহস হয়নি। কেন সাহস হয়নি, কারণ 11-12-এর কাট অফ প্রচণ্ড হাই উঠতে চলেছে, এবং এই কথাটা যদি আমি তোমাদের বলি তাহলে অনেকে হয়তো খুব ডিপ্রেসড হয়ে যাবে এবং ডিপ্রেশনে পড়ে যাবে, এবং অনেকে আমাকে গালমন্দও করবে, স্যার আপনি যখন জানতেন তাহলে 11-12-এ আপনার আমাদের হবে না। না আমি সত্যি বলছি আমি এগুলো জানতাম না যে 11-12-এর ক্ষেত্রে 9-10-এর শিক্ষকদেরও যে 11-12-এ 10 নম্বর দিয়ে দেওয়া হবে সেটা সত্যি অন্যায়, কারণ যে 9-10-এ পড়িয়েছে তাকে 9-10-এর জন্য 10 নম্বর দেওয়া হোক। তার ফলে 11-12-এর ক্ষেত্রে এক্সট্রা 10 নম্বর দেওয়ার ফলে কি হচ্ছে, ধরো মেল ফিমেলে বা জেনারেলে 250টা সিট 11-12-এ, 250কে যদি আমি 1.6 দিয়ে গুণ করি তাহলে ধরো মোটামুটি 400 সামথিং সিট। তো এই 400-র মতো সিটে এক হচ্ছে যারা 2016 9-10-এর শিক্ষক, যারা 2016 11-12-এর শিক্ষক, সেই সংখ্যাটা অনেকটাই বেশি। তো সেই তারা যদি 10 নম্বরের অ্যাডভান্টেজ পেয়ে যায় তাহলে বেশিরভাগই 11-12-এর সিট তারাই পেয়ে যাবে।
খুব কম জনই ফ্রেশার্স আছে যারা তাদের সঙ্গে লড়াই করতে পারবে, পরিষ্কার কথা। কাট অফ কত যাবে না যাবে আমি জানি না, জেনারেলে বলছি। হ্যাঁ, ফিমেলে আবার একটু কম যাবে কাট অফ, যা জেনারেল মেল ফিমেলে যাবে। ওবিসি এতে আরেকটু কম, ওবিসি বিতে আরেকটু কম, খুব বেশি কম না। হ্যাঁ, ওবিসি এতে ফিমেলে আরেকটু কম, মেলে আরেকটু কম, এসসি এসটিতে আরেকটু কম, ইডাব্লিউএস এ এরকম ভাবে একটু কম যাবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ভিজুয়াল হ্যান্ডিক্যাপ আরো অনেকটা কম যায়, কারণ ওই ধরনের ক্যান্ডিডেট খুব কম থাকে। তার ফলে 11-12 কাট অফটা হাই উঠবে। তবে আমি একটা কথা বলি, 11-12 কত উঠবে আমি জানি না, সত্যি জানি না। আমি পোলটাও এখনো দেখিনি, অনেকে পোল করেছে, তার প্রায় 200-250 জন মনে হয় 50-এর উপর পেয়েছো 11-12-এও দেখছি। তার ফলে বুঝতেই পারছো যে আমার ব্যাচ থেকে যদি 200-250 জন 50-এর উপর পাও, বাকি ওয়েস্ট বেঙ্গলে তারও অনেক স্টুডেন্ট পড়ে আছে। তার ফলে 400 জন তো এখান থেকে হয়ে যাচ্ছে। তার ফলে 11-12-এও কাট আপ প্রায় 50 থেকে 55 ঘরে যেতে চলেছে। তার থেকে বেশি গেলেও অবাক হব না। ফিমেলদের একটু কম, একটু কম, আর কত কম যাবে এগুলো ছেড়ে দাও, এই সমস্ত জিনিস নিয়ে লাভ নেই। এবার নেক্সট হচ্ছে, স্যার আমি কি তাহলে ইন্টারভিউর জন্য পড়বো, আমি কি করে বুঝবো যে কত কাট অফ যাবে? আচ্ছা, 9-10-এ কত যাবে? 9-10-এ 11-12-এ যদি বেরিয়ে যায় কিছু ইন সার্ভিস, তারপরে 9-10-এর কাট অফটা তখন আমি যেটা বলেছি সেই রেঞ্জে থাকবে। আমি যেটা বলেছি 48 থেকে 52 জেনারেল, আমার মনে হয় যে আমি যেই রেঞ্জটা বলেছি সেই রেঞ্জেই থাকবে। হ্যাঁ, 1-2 নম্বর হয়তো কম বেশি হতে পারে, কিন্তু খুব কম বেশি হবে না। ওরকম না যে আমি বললাম 48 থেকে 52 আর জেনারেল মেল ফিমেলের কাট অফ চলে গেল 40, কাট অফ চলে গেল 35, সেটা সম্ভব না। 2016-তে কি হয়েছিল সেটা আলাদা ব্যাপার। আর এখানে তো বুঝতে পারছি কি পরিস্থিতি, ছাত্রছাত্রীরা তো জানে কি পরিস্থিতি, তোমরাও নিজেরা জানো, সেই জন্য তোমরাও 55, 56, 57 পেয়েও আমাকে কল করছো, স্যার হবে তো, স্যার পাবো তো, স্যার একটু বলুন না। মানে একটা ভরসার লোক খুঁজছো, আমি বুঝতে পারছি, কিন্তু আমি মানে সত্যি কথা বলছি যে আমি যে তোমাদের ভরসা দেবো, সেই ভরসাটা আমি পাচ্ছি না, যে আমি কি করে দেবো আমার ছাত্রছাত্রীদের। আমি কি তাদেরকে মানে মিথ্যে প্রতিশ্রুতি দেবো? সেই জন্য আমি দেখবে প্রত্যেকে যারা যে আমাকে কল করেছো, মেসেজ করেছো, আমার কল মেসেজ এত আসছে যে আমি সবাইকে রিপ্লাই দিতে পারছি না। তো যাও, আমি আমার নিজের স্টুডেন্টদেরকে যতটা আমি রিপ্লাই দিচ্ছি, অন্যান্য আদার্সও আসছে যে স্যার আপনার কাছে ইন্টারভিউর জন্য করবো, এই করবো, এই করবো, অনেক কিছু। তো যারা যারা আমাকে কোশ্চিন করেছো যে স্যার আমি ওকে পাবো, আমি প্রত্যেককেই বলেছি চান্স আছে। কেন চান্স আছে? কারণ আমার মনে হয়েছে চান্স আছে। এবার যারা খুব কম তাদেরকে বলেছি দেখো মনে হয় চান্স খুব কম, কারণ সত্যি যারা 30 পেয়েছে, অনেকে জেনারেল 35 পেয়েছে, তাদেরকে বলেছি দেখো কম। আমি মিথ্যে কথা বলতে চাই না, কারণ এখন আমি তোমাদেরকে বলে দিলাম যে হবেই। অনেক স্যাররা অনেক রকম ভাবে বলছে যে হবেই, আমি শুধু ম্যাথের সাবজেক্টে বলছি না, সমস্ত সাবজেক্টেই বলছি। কিছু একটা নাম্বার পেলো, স্যাররা বলছে হবেই। কারণ স্যাররা চাইছে না যে ছেলেটা বা মেয়েটার মানে ডিপ্রেশনে চলে যাক, বা তার ইয়েটা ভেঙে দিই, যে তার ইচ্ছেটা। কিন্তু এখন ধরো আমি তোমাকে মিথ্যে কথা বললাম যে তোমার হবেই, আর তারপর যখন হলো না, তুমি তখন আমাকেই গালমন্দ করবে যে স্যার আপনি তো বলেছিলেন হবে। তার ফলে সত্যি কথা আমার পক্ষে সম্ভব না কত হবে বলা। আমিও তোমার মতো একটা প্রেডিকশন করেছি ছাত্রছাত্রীদের নিয়ে। তোমাদেরও যা এখন মানে নেটওয়ার্কিং বা তোমাদের যা চ্যানেল, আমারও ওরকমই চ্যানেল। আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে বলে আমার যে খুব চ্যানেল বা খুব নেটওয়ার্কিং সেটা না। হ্যাঁ, আমি একটা পোল করতে পারি, আর সেই পোলটাও তোমরাও দেখছো যে কি পরিস্থিতি বিভিন্ন ব্যাচে, আমি সেটাকে তোমাদের সামনে রাখছি। বা তোমাদের তো এখন অন্যান্য ব্যাচের স্টুডেন্টদের সঙ্গেও ভালো যোগাযোগ আছে, তার ফলে তোমাদের যোগাযোগ আমার থেকে অনেকটা বেশি, এবং তোমরা ভালো খবর আরও আমার থেকে বেশি পাবে। তবে আমি যা কাট অফটা বলেছি 9-10-এ, আমার মনে হয় যে ওর আশেপাশেই যাবে। যদি আমি ভুল হয় তাহলে ভুল হতেই পারি, কারণ আমি তো সবসময় যে একদম সঠিক সেটা তো না। যে কোনো কিছুতেই প্রেডিকশনে হচ্ছে প্রবাবিলিটির উপর, সম্ভাবনার উপর, এর মধ্যে এরর থাকবেই। তো যাই হোক, ওর আশেপাশে যাওয়ার উচিত। এবার যদি তাতে কম বেশি হয় তাহলে কম বেশি হবে। তো রেজাল্ট খুব সম্ভবত মানে পুজোর পরে বেরোবে, সেই পুজোর পরে রেজাল্টটা দেখে নিও। 9-10-এর রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। এসএসসি কমিশন যে রেজাল্ট পাবলিশ করেছে সেটা দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, তোমার 1 থেকে 2 ঘন্টা লাগবে সেই রেজাল্ট দেখতে, যে কি হয়েছে। ওই মাস্টার টাস্টার দিয়ে অনেক কিছু করেছে। তার ফলে আমার অ্যান্সার কিটা মিলিয়ে নিও, আমি গ্রুপে দিয়ে দিয়েছি, ওটাই রেখেছে। এবং 11-12-ও আমি বলে রাখছি, 11-12-এর ক্ষেত্রে যে টাপিজিয়াম বা সিমসন 1/3 যেটা, সেটা কোশ্চিনটা ভুল। কোশ্চিনটা ভুল, কোশ্চিনটা যে বই থেকে টুকেছে সেই বইটা আমি পেয়েছি, এবং সেই বইটা তোমাদের দিয়েও দিয়েছি, দেখবে পেজটা, গ্রুপটা ফলো করবে। তো সেখানে দেখবে দেওয়া আছে যে ওখানে 4টে ইন্টারভাল নেওয়া আছে মেন কোশ্চিনে, এসএসসির কোশ্চিনে না, বইয়ের কোশ্চিনে। তো 4টে ইন্টারভাল নেওয়ার ফলে এইচ এর মান 1। যদিও যেই সময় আমি তোমাদের দেখবে যে কোশ্চিনটা সলভ করে দিয়েছিলাম, সেই সময় কোশ্চিনটা ওই বই থেকে দিয়েছি, আমার জানা ছিল না। আমার মনে হয়েছিল যে এইচ এর মানটা 1 ধরেই করি। তো সেই ক্ষেত্রে আমি করে দেখলাম যে এই হচ্ছে। তখন আমার এক ছাত্র যারা আমার সাথে সলভ করছিল অনেকেই, তারা বলছিল স্যার এইচ এর মান 2 ধরলে দেখুন না এটা হচ্ছে, এইচ এর মান হাফ ধরলে এটা হচ্ছে। তো আমার জানি না, মনে হলো যে এইচ এর মান 1 ধরেই করি। এবং তারপরে আমি বলেছিলাম যে খুব সম্ভবত কোশ্চিনটার মধ্যে গন্ডগোল একটা আছে। তো এই কোশ্চিনটা সত্যি গন্ডগোল আছে, কারণ যারা কোশ্চিনটা করেছে, স্কুল সার্ভিস কমিশন যাদের দিয়ে কোশ্চিন করিয়েছে, বেশিরভাগ লোকজন হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত, বিভিন্ন লোকজন হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর, এবং যারা কলেজ সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত সেই মাথা, কিছু মাথা আছে, সেই মাথারাই কোশ্চিন করেছে। এবং বলতে আমি বাধ্য হচ্ছি, সেই মাথারা যারা কোশ্চিন করেছে তাদের দূর দূরান্তে এসএসসির সঙ্গে কোনো যোগাযোগ নেই। স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস বা অঙ্ক তারা করায় না, কোনোদিন তারা পড়েও না। তারা কি রিসার্চ করছে, কোনো জায়গায় পিএইচডি করাচ্ছে কাউকে। তার ফলে তারা একটা পার্টিকুলার সাবজেক্টে এক্সপার্ট, এবং তারা এই ধরনের ছোট ছোট অঙ্কতে বা ক্যালকুলেটিভ টাইপের জিনিসে তারা এক্সপার্ট নয়। তার ফলে এই যে ধরো কোনো একটা বই থেকে কোনো একটা অঙ্ক দিয়ে দিয়েছে -1 থেকে 3 mod x dx, তারা ভেবেছে এটা একটা লিনিয়ার, তারপরে ট্রাপিজয়েডাল রুলটা বেস্ট হবে, সেই জন্য তারা ট্রাপিজয়েডাল রুল দিয়ে দিয়েছে, বা কোনটা অপশন হবে দিয়ে দিয়েছে। কিন্তু 4টে ইন্টারভাল সেটাকে
তারা অ্যাভয়েড করে দিয়েছে। কিন্তু চারটে ইন্টারভাল জায়গায় যদি 8টা ইন্টারভাল হয়, যদি 16টা ইন্টারভাল হয়, তাহলে কিন্তু আমাদের এরর কম বেশি হয়, কারণ এটা হচ্ছে ম্যানুয়াল মেথড। নিউমেরিক্যাল এমন একটা জিনিস, অনেকটা ফিজিক্সের মতো। ফিজিক্সে দেখবে স্লাইড ক্যালিপার্স যখন করতাম 5 বারে 5টা রেজাল্ট আসতো, নিউমেরিক্যালেও অনেকটা ওরকমই। তুমি যতবার ইন্টারভাল নেবে, ইন্টারভাল যদি চেঞ্জ করে এক একটা একরকম রেজাল্ট আসবে। এবং সেই ক্ষেত্রে যদি পার্টিকুলার নাম্বার অফ ইন্টারভাল না বলে দেয়, তাহলে কিন্তু দুটো মেথডের মধ্যে কম্পারিজন করে কোনটা ভালো রেজাল্ট দেয় কোনটা খারাপ রেজাল্ট দেয় বের করা মুশকিল। এবং আমি একটা এইচ এর মান 1 ধরে করেছি, এবং আমার মনে হয় ওই বইটা থেকে যেহেতু টুকেছে, স্কুল সার্ভিস কমিশন দেখবে আমার অ্যান্সারটাই নেবে, ট্রাপিজয়েডাল বেস্ট এটা নেবে। এবার সেখানে তোমাদের অবশ্যই চ্যালেঞ্জের সুযোগ আছে, তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করো, এবং চ্যালেঞ্জ করার ফলে ওই অ্যান্সারটা, ওই কোশ্চিনটা অ্যান্সারটা কিন্তু চেঞ্জ করতে তারা বাধ্য হবে, এবং ওই কোশ্চিনটা ভুল আকারে নেবে। তার ফলে ওটা একমাত্র একটা পয়েন্ট যেখানে চ্যালেঞ্জ করা যেতে পারে। 9-10-এর কোশ্চিন যেহেতু ইংলিশটা ওরা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ইংলিশটাকেই তারা ধরবে, তার ফলে অর্ডার আর ডিগ্রি এই কোশ্চিনটা মনে হয় না তারা চেঞ্জ করবে। আর বাকি 9-10-এ কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, বাকি সব কিছু ঠিক আছে। যেটা রিয়াল জেড লেস দ্যান ইকুয়াল টু জিরো বলছো, সেটাও আমি বললাম যে রিয়াল জেড লেস দ্যান অর ইকুয়াল টু, যে কোনো একটা হলেই সেটা ধরা যায়। তার ফলে আর কোনো রকম চেঞ্জের কোনো জায়গা নেই। যেটা আমার অ্যান্সার কি বা যেটা এসএসসির অ্যান্সার কি, দুটো একই। সেই দুটো দেখে নাও, দুটো দেখে মিলিয়ে নাও কত পেয়েছো, যে যেরকম পেয়েছো সেখান থেকে এইবার মোটামুটি আমার যেটা, আমি যেটা কাট অফ দিয়েছি, আমি যেটা এস্টিমেট দিয়েছি 9-10-এর ক্ষেত্রে, সেই 9-10-এর এস্টিমেটটা যদি কাছাকাছি পাও, তাহলে ইন্টারভিউয়ের প্রিপারেশন শুরু করতে পারো আমার সাথে। ইন্টারভিউর প্রিপারেশন শুরু করার আগে কতগুলো জিনিস বলে দিই। ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না, 1 নম্বর। 2 নম্বর, ইন্টারভিউ সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যের উপর। তুমি খুব ভালো পড়ে গেলে, তুমি সব কিছু জানো, স্টিল তোমার ইন্টারভিউ খারাপ হতে পারে। আবার এরকম হতে পারে যে আমি খুব বেশি পড়িনি, কিছু পার্টিকুলার কয়েকটা জিনিস পড়ে গেছি, তাও আমার ইন্টারভিউটা ভালো হলো। এরকম মাদ্রাসার ক্ষেত্রে আমার কাছে পড়তো একজন হাজব্যান্ড এবং ওয়াইফ, দুজনেই একসাথে ম্যাথে চান্স পেয়েছিল। ওয়াইফকে এরকম কোশ্চিন করেছিল যে বলো তো একটা সার্কেলের ক্ষেত্রে এরিয়া কত, πr²। আচ্ছা, একটা সার্কেলের পরিধি কত, 2πr, এরকম কোশ্চেন করেছিল। অথচ তার হাজবেন্ডকে আবার কোশ্চেন করেছে একদম ডিফারেন্সিয়াল জিওমেট্রির কোনো একটা জায়গা থেকে। বলছে স্যার আমার ওয়াইফ হচ্ছে অন্য বোর্ডে পড়েছিল, বোর্ড থাকে অনেকগুলো, সেখানে স্যার আমার ওয়াইফকে এই কোশ্চেন জিজ্ঞেস করলো, আর আমাকে জানুন স্যার ডিফারেন্সিয়াল জিওমেট্রির কঠিন কঠিন জায়গা থেকে কোশ্চেন করলো। তার ফলে কি এটা কি স্যার অন্যায় হলো না, এটা কি একই বিচার হলো? অবশ্যই অন্যায় হলো, কিন্তু এটাই হচ্ছে ভাগ্য, যে কিচ্ছু করার নেই। যেই বোর্ড পড়বে সেই বোর্ডে যেরকম এক্সপার্টরা থাকবেন সেই অনুসারে তোমাকে কোশ্চিন করবেন। তবে ইন্টারভিউয়ের কিছু কিছু জিনিস আমি অবশ্যই তোমাদের বলে দেবো, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের আগেও আমি বলে দিয়েছিলাম। সেটা হচ্ছে কতগুলো জিনিস তোমাদের জানতে হয়। কি কি জিনিস জানতে হবে? 1 নম্বর হচ্ছে, যখনই কোনো ইন্টারভিউ দিতে যাবে, তখন তোমার নলেজের থেকেও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা খুব মারাত্মক। তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কথা বলার ধরন, তোমার এক্সপ্রেশন, এই ধরনের জিনিসগুলো, তোমার কমিউনিকেশন স্কিল, এই ধরনের জিনিসগুলো কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে দেখে। তার ফলে দেখো, রিটেন একবার হয়ে গেছে, রিটেন সম্পর্কে তোমাদের, যারা যারা রিটেন কোয়ালিফাই করে ইন্টারভিউতে চান্স পেয়েছো, ওখানে কিন্তু এক্সপার্টরা জানেন যে তুমি সাবজেক্টের ব্যাপারে যথেষ্ট দক্ষ। তার ফলে সাবজেক্ট থেকে তারা কোশ্চিন যে করবে না সেটা না, সাবজেক্ট থেকেও তারা কোশ্চিন করবে, কিন্তু তার পাশাপাশি সাবজেক্টের বাইরে অনেক জায়গা থেকে কোশ্চিন করবে, এবং তোমার কমন সেন্স বা তোমার প্রেজেন্স অফ মাইন্ড সেই জায়গা থেকেও কোশ্চিন করবে। আমি উদাহরণস্বরূপ বলে দিই, দেখবে অনেক সময় এরকম কোশ্চিন করতে পারে যে তুমি যে এই যে আসলে, তুমি কত নম্বর বাসে আসলে, এরকম মাদ্রাসাতে কোশ্চিন করেছো। তুমি যে এই যে আসলে জায়গাটা, এই হলটা কত নম্বর হল বা কোন নম্বর বিল্ডিং, বা এই রাস্তাটার নাম কি, তুমি যে অ্যাড্রেসটা দেখেছো। অনেকে মাদ্রাসার সময় এরকম ইন্টারভিউতে, ওখানে একটা নাম ছিল হাজি বিল্ডিং না খুব সম্ভবত কি একটা ছিল, তো বলছে স্যার বিল্ডিং এর নামটা ভুলে গেছি। বলছে তাহলে তুমি আসলে কি করে? বলছে স্যার গুগল ম্যাপ দেখে। এই যে ভুল করতে পারো, তুমি ভুল করলেও তোমাকে ওই জায়গাতে মেক আপ করতে হবে। মানে ইন্টারভিউ এরকম না যে আমি পারবো না বলেই আমার খারাপ। ধরো তুমি বললে যে এই জায়গাটা তুমি আসলে কি করে, তুমি বললে স্যার বাসে করে, কত নম্বর বাস? ও স্যার ভুলে গেছি। কেন ভুলে গেছি? স্যার আমি দৌড়ে লাস্টে বাসে উঠলাম, বাসের নাম্বারটা দেখিনি। স্যার পকেটে টিকিট আছে দেখবো। তো এই ধরনের ম্যানেজ তোমাকে করতে হবে উইথ প্রেজেন্স অফ মাইন্ড। তার মানে কি, খুশি হবে যে না তুমি, বা ছেলেটা কিন্তু ম্যানেজ করলো। তো এই জিনিসগুলো হচ্ছে ইন্টারভিউরা দেখে, যে ও কি সব জানে, না ও না জানা সত্ত্বেও ব্যাপারটাকে ম্যানেজ করতে পারছে স্কুলে। যেমন ধরো এরকম হতে পারে যে আচ্ছা তুমি তো পিএইচডি করছো, তাহলে তুমি কেন স্কুলে ঢুকবে? তুমি বলবে যে না, আমি পিএইচডি করছি তো ঠিক আছে, কিন্তু স্যার চাকরি বাকরির খুব অভাব, এখন আমাকে ঢুকতে হবে। তো তারপরে বলবে আচ্ছা পিএইচডি করার পর তুমি কলেজ সার্ভিস কমিশনে যদি চাকরি পেয়ে যাও, বা কলেজে যদি চাকরি পেয়ে যাও, তাহলে কি তুমি স্কুলে করবে? বলবে অবশ্যই স্যার, আমরা তো স্বপ্ন দেখি হায়ার স্টাডি করার বা হায়ার জায়গায় যাওয়ার, সেই জন্য আমরা যদি বড় জায়গায় যাই, অবশ্যই বড় জায়গায় যাবো, সেটা আমার স্বপ্ন। কিন্তু স্যার এখন আমার দরকার, আমার পারিবারিক বা আমার পরিবারকে দেখতে গেলে বা অর্থনৈতিকভাবে আমাকে চলতে গেলে আমার স্যার স্কুলে চাকরি করাটা এখন জরুরি বা দরকার, সেই জন্য স্যার আমি স্কুলে চাকরি করবো। তো এই ধরনের কোশ্চেনগুলো, অনেকে বলে স্যার পিএইচডিটা কি লুকাবো? আমি পিএইচডি করছি, কেন লুকাবে? তুমি কি পাপ করছো যে তুমি লুকাবে? কোনো কিছু লুকাবে না, কারোর কোনো কিছু না। একদম অনেস্টলি, অনেস্টির একটা ব্যাপার আছে, কোনো কিছু লুকাবে না যে স্যার আমি পিএইচডি করছি, বা স্যার আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করছি। কেন লুকাবে? তুমি কি কোনো পাপ কাজ করছো তুমি লুকাবে? তুমি তোমার মতো করে অ্যান্সারটাকে সাজাবে, এই সাজানো গোছানোটা আমি তৈরি করে দেবো। যারা মনে করছে স্যার আমি কি করে সাজাবো, সেটা আমি তৈরি করে দেবো। আর কি করতে হবে? আর বিশেষ করে একটু জেনারেল নলেজ। জেনারেল নলেজ মানে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, যে
তুমি যেদিন ইন্টারভিউ দিতে গেলে সেদিন বা তার এক সপ্তাহ বা তার এক মাস আগে কোনো বড়সড় কিছু ঘটনা ঘটেছে কিনা, কোনো খেলাধুলো রিলেটেড, কোনো গান বাজনা রিলেটেড, কোনো বিরাট ব্যক্তিত্ব কিছু করেছে কিনা, কোনো দেশ বিদেশের কোনো ভালো কিছু হয়েছে কিনা, খুব যে একদম কারেন্ট অ্যাফেয়ার্সে একদম ডিটেলসে পড়তে হবে এসএসসি সিজিএল এর মতো সেটা না। একটু মাইনর মাইনর জিনিসপত্র, হয়তো ধরো এই বছর হয়তো কেউ একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাহলে এই বছর কে ওয়ার্ল্ড কাপ জিতেছে টি-20, ভারতের ক্রিকেটের ক্যাপ্টেনকে, বা হয়তো বলতে পারো তুমি কি ফুটবল দেখো, ফুটবলে ভারতের ক্যাপ্টেনকে মেল টিমের, বা তুমি কি হকি দেখো, একটা হকি প্লেয়ারের নাম বলো, বা তুমি কি টেবিল টেনিস দেখো, একটা টেবিল টেনিসের নাম বলো, বা তুমি কি দাবা দেখো, একটা দাবার প্লেয়ারের নাম বলো, এরকম কে গ্র্যান্ড মাস্টার পেয়েছে, এই ধরনের অনেক কিছু কোশ্চিন কিন্তু আসতে পারে। তো সেই জায়গাগুলো কিন্তু একটু তৈরি করতে হবে, এবং সেগুলো কিন্তু আমি সব বলে দেবো যে কি কি তৈরি করতে হবে। এইবার গেল হচ্ছে স্যার মক ইন্টারভিউর বিষয়। মক ইন্টারভিউ দেখো, আমি যা মানে এস্টিমেট করেছি তাতে বুঝতেই পারছো যে এখন 500 জন লাইভে আছো এবং এটা ফুল হয়ে গেছে। তার ফলে আরো 70-80 বা 100 জন হয়তো অনলাইনে যুক্ত হতে পারোনি, তারা রেকর্ডিং দেখে নিবে। তো এই ক্ষেত্রে আমার যদি 500, 550, 600 ছাত্র যদি ইন্টারভিউয়ের জন্য চান্স পায়, আমি ধরেই নিচ্ছি, তাও হয়তো সবাই জয়েন করতে পারে না, পরে লাইভে রেকর্ডিং দেখে নিবে। তার ফলে 600 জনকে কিন্তু পড়ানো একটা বিষয় আলাদাভাবে, যে আমি বলছি আমি শেখাচ্ছি। আর ইন্টারভিউ কিন্তু 600 জনের প্রবলেম শুনতে হবে, 600 জনের 600 রকম প্রবলেম, এবং প্রত্যেকজনের কিন্তু এক একটা ক্রাইটেরিয়া, এক এক রকম ব্যাপার আছে। কেউ হয়তো রিটেনে কম পেয়েছো, তাকে খুব ভালো ইন্টারভিউ দিতে হবে। কেউ হয়তো রিটেনে ভালো দিয়েছো, তাকে আরো ভালো ইন্টারভিউ দিতে হবে। তো এই ধরনের, কারোর হয়তো একাডেমিক কম, সেখানে ইন্টারভিউটা তাকে ভালো দিতে হবে, তাকে ডেমোটা ভালো দিতে হবে। প্রত্যেককে আমাকে চুজ করে দিতে হবে স্যার কোনটা ডেমো দেবো না দেবো, কারণ এক একজনকে এক একটা ডেমো দিতে হবে। এবার অনেকের কোশ্চিন, স্যার ডেমোটা কি করে বাঁচবো, কোথা থেকে কোশ্চিন আসবে, এই ধরনের সমস্ত জিনিসপত্র কিন্তু আমাকে 1 to 1 তোমাদের সঙ্গে কনভারসেশন করতে হবে। তার ফলে এত ছাত্রছাত্রী 1 to 1 কনভারসেশন করা মানে কিন্তু বিশাল সময় সাপেক্ষ, এবং সেই সময়টা আমি অবশ্যই তোমাদেরকে দেব। এবং আমি প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে এই কিছু কিছু ছাত্রছাত্রীর সঙ্গে ইন্টারাকশন করে এই জিনিসগুলো সব বলে দেবো। কতদিন, এখন প্রায় সেপ্টেম্বরের আজকে 17 তারিখ, গোটা সেপ্টেম্বর মাস, মোটামুটি অক্টোবরের 15 তারিখ অবধি আমি এই জিনিসগুলো করব। ততদিনে রেজাল্ট বেরিয়ে যাবে, রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পর মোটামুটি যারা ইন্টারভিউতে চান্স পাবে তাদের নিয়ে কি করব, অনলাইন এবং অফলাইন দুটোতেই, অনলাইন এবং অফলাইন আমি বলে দিই, আমরা কিছু এক্সপার্ট ডাকবো। এক্সপার্টরা কি করবেন, তোমাদেরকে কিছু কোশ্চিন অ্যান্সার করবেন, যেটা আমরা মাদ্রাসার আগেও করেছি। তার মধ্যে আমি অবশ্যই থাকবো, তবে আমি একটু কম কোশ্চিন করব, কারণ আমার কোশ্চিনগুলো হয়তো তোমরা সবাই জানো বা কি ধরনের কোশ্চিন করতে পারি আমি মোটামুটি একটা, তোমরা যেহেতু আমারই স্টুডেন্ট তার ফলে একটা ধারণা হয়ে গেছে। তার ফলে আমি চেষ্টা করবো যে অন্যান্য এক্সপার্টরা তোমাদেরকে কোশ্চিন করছেন এবং আমি তোমাদের একটু ধরিয়ে দেবো যে এটা একটু বলো, বা এটা দেখো এই কোশ্চিনটা করছে, বা আমি একটু ইন জেনারেল কোশ্চিন করবো, হয়তো জিকে নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, বা এই ধরনের জিনিসপত্র নিয়ে। তার বাইরে কিছু পড়ার দরকার নেই। আর 9-10, যারা 9-10 পেয়েছো তারা এমন একটা ডেমো চুজ করবে যেটা 9-10-এর সিলেবাসে, 9-10 মানে এসএসসি সিলেবাসের কথা বলছি না, স্কুলের যে 9-10-এর সিলেবাসে। তুমি একটা এসএসসি সিলেবাসের ডেমো দিয়ে তুমি তো 9-10 পড়াবে না। তুমি 9-10 যখন পড়াতে যাবে, তখন 9-10-এর ছেলে মেয়েগুলো বা বাচ্চাগুলোকে যখন পড়াবে, তখন তুমি সেখানে গিয়ে বললে অ্যানালিসিসের গ্রুপ থিওরি পড়াবো, বা অ্যানালিসিস পড়াবো, বা লিনিয়ার অ্যালজেব্রা পড়াবো, সেটা হতে পারে না। ডেমোটা চুজ করবে ত্রিকোণমিত্রি, জিওমেট্রি, বীজগণিত, হ্যাঁ, তবে এমন জিনিস চুজ করবে যেটা খুব বুদ্ধিদীপ্ত হয় এবং যে জিনিসটা বেশ একঘেয়ে না হয়, একটু ভালো জিনিস চুজ করবে। এবার যদি তোমরা বলো স্যার আপনি চুজ করে দিন, আমার চুজ করাটা কিন্তু সবাইকে বা এতজনকে কিন্তু চুজ করাটা সম্ভব না। তোমরা বাছো, তোমরা বেছে 2-3টে জিনিস আমাকে জানাও, স্যার আমি এটা চুজ করলাম, আপনি এবার বলুন এই 2-3টের মধ্যে কোন টপিকটা ভালো হবে। আমি একটা টপিক তোমাদেরকে বেছে দেবো, বা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বেছে দেওয়ার পর এইবার কি করতে হবে, ওই টপিকটা ভালো করে পড়তে হবে, একটা 5-7 মিনিটের ডেমো তৈরি করতে হবে, খুব বেশি না, 5-7 মিনিট তো বেশি বলে দিলাম, 3-4 মিনিটের একটা ডেমো তৈরি করতে হবে। কারণ বেশি বড় ডেমো তৈরি করলে কি হয় বলো তো, মানে ইন্টারভিউর ক্ষেত্রে কি হয়, ডেমোটাকে শেষ করতে পারি না আমরা, অনেক সময় শুরু করি ভালো করে কিন্তু শেষ করতে পারি না। আমি বারবার করে বলেছি যে শেষটা খুব ভালো করতে হয়, যার শেষ ভালো তার সব ভালো। তার ফলে কি হয়, যে ডেমোটা এমন একটা চুজ করবে যাতে করে 2-3 মিনিট বা 3-4 মিনিট এবং খুব ইন্টারেস্টিং হয়। কারণ কি হয়, ইন্টারভিউ দেখবে তোমরা যাদের অভ্যেস আছে ইন্টারভিউ দেওয়ার, বা যারা জেনে গেছো অনেকে, তাদের দেখবে যে ইন্টারভিউতে যখনই তুমি জানে এক্সপার্টরা এত ইন্টারভিউ নিতে যেতে না, পরের দিকে তোমার ডেমোটা শুনতেই চায় না যে তুমি কি বলছো। তারা নিজেদের মধ্যে একটা গল্প গুজব করে, এবং তোমার তখন একটা হীনমন্যতা মনে হয় যে যা আমি বলছি আমাকে শুনছেন আমার কথা। তার ফলে এমন একটা ইন্টারেস্টিং ডেমো আমরা চুজ করবো, যে ইন্টারেস্টিং ডেমোটা তারা শুনতে বাধ্য হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তুমি যে জায়গাটা বা তুমি যে ডেমোটা চুজ করেছো, সেই ডেমোটার থেকে আমাকে কিন্তু কোশ্চিন অ্যান্সার করতে পারে তোমাকে। তো সেই ডেমোটা খুব ভালো করে তৈরি করতে হবে। তারপর সেখান থেকে কোশ্চিন অ্যান্সার করতে পারে, তার প্রিপারেশন নিতে হবে। প্লাস এইবার ওখান থেকে কিন্তু অন্য জায়গাতেও চলে যেতে পারে, বা সেই ডেমো রিলেটেড
সেই ডেমো রিলেটেড অন্য জায়গাতে চলে যেতে পারে। হয়তো তুমি একটা ডেমো দিলে, তুমি বললে যে আমি 11-12-এর ক্ষেত্রে বা 9-10-এর ক্ষেত্রে একটা কোনো একটা ডেমো দিব, ধরো ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি থেকে হঠাৎ করে জিওমেট্রিতে চলে যেতে পারে। আর যে আচ্ছা বলো তো এই যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটা আবার অ্যাঙ্গেল থেকে জিওমেট্রিতে চলে গেল, জিওমেট্রি থেকে 2D 3Dতে চলে গেল, 2D 3D থেকে অন্য জায়গাতেও চলে যেতে পারে। তোমাকে কিন্তু ওটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমাকে শুধুমাত্র ডেমো থেকেই কোশ্চিন করবে এরকম না, ডেমোর বাইরে থেকেও কোশ্চিন করতে পারে। ইভেন এরকম হতে পারে যে অন্য জায়গা থেকেও কোশ্চিন করতে পারে। হয়তো তুমি সব পেরে যাচ্ছ, তখন হয়তো কোনো স্যার বা ম্যাডাম বলে আচ্ছা তোমাকে ওই জায়গাটা থেকে কোশ্চিন করবো। এইবার অনেকে বলতে পারে স্যার ডেমোটা কি ওরা বলে দেবে না আমি বলে দেবো? তুমি ডেমোটা চুজ করবে। এবার অনেক সময় কি হয় যে ওরা অনেকে বলে আচ্ছা তুমি যে ডেমোটা চুজ করেছো, হয়তো তুমি ত্রিকোণমিতি থেকে চুজ করেছো, হয়তো তোমাকে বলতে পারে আচ্ছা তুমি বীজগণিতে একটা উপর ডেমো দাও না। তার মানে তোমাকে প্যারালালি আরেকটা ডেমো অন্য জায়গা থেকেও কিন্তু চুজ করে যেতে হতে পারে। কারণ অনেক সময় তারা কি হয় তোমাকে একটু পাজল করে দেয়, দেখি তো তুমি দুটো ডেমো চুজ করে এসছো কিনা, বা তুমি দুটো ডেমো প্রিপেয়ার করে এসছো কিনা। তার ফলে অনেক সময় হয়তো তুমি একটা ডেমো চুজ করে এসছো, প্রিপেয়ার করে এসছো, তোমাকে বললো যে আচ্ছা এইটা থেকে না তুমি একটা ওইটা থেকে বলো না। বেশি বলবে না, তুমি একটা তখন ম্যানেজ করতে হবে। আর সিলেবাস কি, সিলেবাসের কোনো ঠিক নেই। যে কোনো জায়গা থেকে কোশ্চিন করতে পারে, বিএসসি লেভেল, 9-10 লেভেল, 11-12 লেভেল, এবং তুমি যদি পিএইচডি করো তাহলে পিএইচডি লেভেল থেকেও কোশ্চিন করতে পারে, যেটা মাদ্রাসার ক্ষেত্রে হয়েছিল। জিজ্ঞেস করছে তুমি কি করছো, বলছি আমি পিএইচডি করছি, কোন ইউনিভার্সিটি, কার আন্ডারে, ধরে দিল। আচ্ছা তাহলে ওখান থেকে একটা কোশ্চিন করবে, তুমি বলতে পারবে না যে না করেন না স্যার আমি তো পিএইচডি করছি আমি কিছু জানি না। তোমাকে পিএইচডি লেভেল থেকেও কোশ্চিন করতে পারে। তার ফলে যারা যারা পিএইচডির সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু সেই পিএইচডির রিলেটেড সাবজেক্টগুলো খুব ভালো করে পড়ো। আর সব থেকে বড় ব্যাপার, যদি যিনি এক্সপার্ট তিনি যদি তোমার পিএইচডি ফিল্ড থেকে হন, তাহলে কিন্তু সেখান থেকে অনেক কঠিন কোশ্চেনও করতে পারেন। তার ফলে কিন্তু সেগুলো একটু প্রিপেয়ার নিয়ে যেতে হবে, প্রিপারেশন নিয়ে যেতে হবে। পাশাপাশি জেনারেল নলেজ, পাশাপাশি একটু কারেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের নলেজগুলো দরকার। যেমন একটা কোশ্চেন করতে পারে যে ম্যাথমেটিক্সের সব থেকে বড় পুরস্কার কি, ম্যাথমেটিক্সে কি নোবেল আছে, বলবে না ম্যাথমেটিক্সে নোবেল নেই। তাহলে সব থেকে বড় পুরস্কার কি, ফিল্ড মেডেল, বা অনেক সময় ওটাকে অ্যাবেল বলা হয়। তো এবার এই বছর ফিল্ড মেডেল কে পেয়েছে, হতে পারে। অনেক সময় ধরে রাখতে পারে যে আচ্ছা বলতো ক্যালকুলাসের জনককে। এই ম্যাথমেটিক্স রিলেটেড, মানে তোমাকে ওরকম জিজ্ঞেস করে না যে অমুক দেশের বিদেশ মন্ত্রীর নাম কি, অমুক দেশের অমুক মন্ত্রীর নাম কি, ওগুলো জিজ্ঞেস করবে না, একদমই জিজ্ঞেস করবে না। বা আমাদের অমুক ধারাটা বলো, ওই ধারাতে কি আছে না আছে, ওরকম জিজ্ঞেস করবে না। হ্যাঁ তোমাকে অনেক সময় কি জিজ্ঞেস করতে পারে, খুব টিকি টিকি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা তুমি শিক্ষক কেন হতে চাও, তুমি শিক্ষক কেন হতে চাও। তোমাকে কিন্তু তখন ওই একঘেয়ে, ওই যে স্যার আমি শিক্ষক হতে চাই কারণ আমার খুব পড়াতে ভালো লাগে, আমি শিক্ষক হতে চাই কারণ আমি ছাত্রছাত্রীদের মনে প্রাণে ভালোবাসি, এই ধরনের জিনিসপত্র এখন চলবে না। তোমাকে একটু কিছু ভালো জিনিসপত্র তৈরি করতে হবে। ওই একই, ওই গল্প গুছিয়ে ওই 20 বছর ধরে একই জিনিস চলছে, যে কোনো বইতে লেখা আছে আমি শিক্ষক কেন হতে চাই, আমার শিক্ষক হওয়ার স্বপ্ন, আমি সমাজ গড়তে চাই, আমি ছাত্র গড়তে চাই, এই ধরনের জিনিসপত্র বুঝে যাবে তুমি মুখস্থ করে এসছো। তার ফলে তোমাকে একটু কিছু হাটকে বলতে হবে, কিছু অন্যরকম বলতে হবে, এবং সবসময় তুমি তোমার মতো করে বানাও, নিয়ে আমাকে দেখাও স্যার আমি যেটা বানিয়েছি এটা ঠিক আছে, তখন আমি এটা দেখে নেবো। কিন্তু তুমি যদি বলো স্যার আপনি একটু বলে দিন আমি শিক্ষক কেন হতে চাই, আমি যেটা বলবো তাহলে 500 জন যদি ওটাই বলো, তো বলবে তখন ওরকমই যে তোমরা কার ছাত্র, কোথা থেকে এসছো, প্রত্যেকজন একই বলছে শিক্ষক কেন হতে চাই, একই জিনিস বলছে। তখন বলবে কে শিখিয়ে দিয়েছে, বলবে সুদীপ স্যার, বলে সুদীপ স্যারের সব ছাত্র। আবার নেক্সট বলবে তুমি কার ছাত্র, সুদীপ স্যারের ছাত্র, দেখেই বুঝে যাবে। তার ফলে ইমপ্রেশন খুব খারাপ হবে। এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, সেই জন্য এই ধরনের কোশ্চিন অ্যান্সারগুলো কিন্তু আমি লিখিয়ে দেবো না যে আমি কেন শিক্ষক হতে চাই। বা অনেক সময় বলতে পারে আচ্ছা এই যে পাস ফেল যে উঠিয়ে দিচ্ছে, সেই পাস ফেল সম্পর্কে বা পাস ফেল কি আবার চালু করা উচিত, তোমার মতামত কি। এবার তুমি হয়তো বই পড়ে চলে গেলে হবে না, তোমাকে একদম জেনুইন মতামত দিতে হবে, তোমার যেটা মতামত, তোমার যেটা মনে হয় যে পাস ফেল উঠিয়ে দিলে ঠিক না পাস ফেল রাখলে ঠিক। এবার যদি বলতে পারে আচ্ছা মিড ডে মিল যে খাওয়ানো হয়, সেই মিড ডে মিল কি খাওয়ানোটা ঠিক বা কবে চালু হয়েছে, এই ধরনের কোশ্চেনগুলো যেগুলো শিক্ষা সম্বন্ধীয়, সেগুলো কিন্তু আমাদের তৈরি করে যেতে হবে। এবং এগুলো আমি কি কি কোশ্চিন আসতে পারে সেটা লিস্ট তোমাদেরকে আমি সম্পূর্ণ রকম দেবো, আস্তে আস্তে সব কিছু দেবো, কি ধরনের কোশ্চিন আসতে পারে সেগুলো বলে দেবো। অ্যান্সারগুলো তোমরা তোমাদের মতো তৈরি করবে, তৈরি করার পর যদি চাও আমাকে পাঠাতে পারো যে স্যার এই এই ব্যাপার। এখন তো চ্যাট জিপিটি তৈরি হয়ে গেছে, এখন তো কি বলো গুগলের ক্ষেত্রে জেমিনি হয়ে গেছে, এখন তো অনেক রকম সুবিধা আছে, যে কোনো অ্যান্সারকে নিজের মতো করে বানাও না, কি আছে। অন্যের সাথে যাতে মিল না হয়, অন্যের সাথে মিল হলে কি বলতো, মানে ধরো না তুমি একজনকে দুজনকে একই কোশ্চিন করলে, এবার দুজনে একই অ্যান্সার দিলো, তোমারই তো ভালো লাগবে না। যে ধর দুজনে একই জিনিসই বললো, একটু যদি অন্য একজন কেউ অন্যরকম বলে, তোমার দেখবে তার প্রতি আকর্ষণটা বেশি হয়, যে দাও ছেলেটা খুব ভালো বললো। তার ফলে ইন্টারভিউতে সব পারার থেকেও কি পারছো সেটা বড় ব্যাপার। তুমি হয়তো 10টা কোশ্চেন জিজ্ঞেস করলো, সেখানে হয়তো তুমি 8টা কোশ্চেন পারলে, তোমার ইন্টারভিউ খারাপ হয়নি। তুমি সেই 8টা কোশ্চেনের মাধ্যমে যদি খুব সুন্দরভাবে সবকিছু বলতে পারো, তাহলে তোমারই হয়তো সিলেকশন হয়ে যাবে। এবং সব থেকে বড় ব্যাপার, যেটা পারবে না সেটা নিয়ে বেশি জলঘোলা করবে না। জলঘোলা মানে ইন দ্য সেন্স যে পারছো না, না আমি এটা বলছি ওটা বলছি এবং তর্ক করছি এক্সপার্টদের সঙ্গে, সেটাতে না হয়। কিছু কিছু ছাত্রছাত্রীর তর্কের একটা স্বভাব আছে, এই তর্ক জিনিসটা একদম করবে না, এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে। হ্যাঁ তোমার যদি মনে হয় যে এক্সপার্ট হয়তো ভুল বলছে, অনেক সময় বলতেও পারে, কিন্তু তুমি সেই সময় নিজের স্বার্থে থেমে যাবে। তুমি তাকে বলতে যাবে না স্যার না আপনি তো এটা বলছেন আমারটাই ঠিক। এগুলো বললে কি হয় যে এক্সপার্টের হাতে যে নাম্বারটা আছে সেটা তোমাকে জিরো দিয়ে দিবে। তার ফলে তোমার কিন্তু চাকরির স্বপ্নটা চলে যাবে। এবং চাকরি যদি চলে যায়, তারপর কিন্তু তোমার মধ্যে কত নলেজ আছে, কত জ্ঞান আছে, সেটা কিন্তু আমাদের সমাজ দেখে না। আমাদের সমাজ কিন্তু চাকরিটাকেই আমাদের নলেজ বা শিক্ষার মাপকাঠি হিসেবে ধরে। সেই জন্য তোমার কাছে যদি নলেজ না থাকে,
তোমার কাছে যদি নলেজ থাকে কতটা আছে সেটা দেখবে না, যদি না তুমি চাকরি পাও। বোঝা গেছে? সেখানে চাকরি পাওয়াটা আমাদের ক্ষেত্রে খুব জরুরি। তার ফলে চাকরি না পেলে তুমি কত জানো, কত ট্যালেন্ট, কত মেরিট কেউ দেখবে না। হয়তো আমি দেখতে পারি, আমি জানতে পারি, কারণ আমি তোমার স্যার, আমি জানি তোমার মধ্যে কত পটেনশিয়াল আছে। কিন্তু দেখবে কিছুদিন পর তোমার বাবা মা, তোমার বন্ধু বান্ধব, তোমার হাজবেন্ড ওয়াইফ, তারাও তোমার উপর কি একটা সন্দেহ প্রকাশ করবে যে সত্যি তুই কি ভালো জানতি, তোর মনে হয় না হবে এই জীবনে। তো এই জায়গাগুলো আসবে আস্তে আস্তে। তার ফলে খুব ইন্টারভিউটা ঠান্ডা মাথায়, টেনশনের কিছু নেই। এবার যদি বলো স্যার টেনশন তো হবেই, রিটেন এক্সাম দিতে গেলে হাত পাত কাঁপছে, ইন্টারভিউতে ঢুকতে গেলে স্যার কথা বলতে পারবো, জল খেতে হবে, গলা মনে হয় শুকে যাবে, হাত পা কাঁপবে। সেই জন্য আমি কি করেছি, আমি চেষ্টা করেছি যে একটা মক ইন্টারভিউ আমি নেব অফলাইনে। তার মানে এটা না যে অফলাইনেই নেব, অনলাইনেও নেবো, অনলাইনেও আমাদের এক্সপার্টরা থাকবেন, অনলাইনেও আমরা ইন্টারভিউ নেব। অনলাইনে প্রতিদিন সব তো সম্ভব না, এই মাঝে মধ্যে আমরা কি করবো যে আমি ডেট ঠিক করে দেবো, 10 জন 20 জন করে আমরা 2 ঘন্টার মাধ্যমে আমরা অনলাইনে সেই 20 জনের ইন্টারভিউ নেবো, 10 মিনিট করে বা 5 মিনিট করে আমরা নেব মক ইন্টারভিউ। সেই মক ইন্টারভিউ একজন করে জুমে আসবে, সবাই থাকবে, বাকিরা সবাই থাকতে পারো, কিন্তু একজনের আমি অ্যাক্সেস দেবো। সে কথা বলবে বা তাকে কোশ্চিন অ্যান্সার করবো, বাইরে থেকে এক্সপার্টরা আসবেন, সেই এক্সপার্টরা তোমাদের কোশ্চিন করবেন, বিভিন্ন ধরনের কোশ্চিন করতে পারে, সেগুলো দেখবে ফেস করছো কিরকম হচ্ছে না হচ্ছে, এবং এক্সপার্টরা সেই অ্যান্সারও বলে দেবে। এখন এখন তো আর সেটা ইন্টারভিউয়ের না, এখন তোমাকে গোছানো, তোমাকে তৈরি করা। আর পাশাপাশি আমি ঠিক করেছি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে অফলাইনে ইন্টারভিউটা খুব ভালো হয়। অনলাইনে ইন্টারভিউ ঠিক আছে, দেখো যদি সুযোগ না থাকে, অনেকের যাদের দূরে বাড়ি তারা হয়তো আমি যেখানে অফলাইনে ইন্টারভিউ ব্যবস্থা করবো সেখানে আসতে পারলে না, তাতে কোনো ক্ষতি নেই, মানে আমি বলবো না যে তাতে খুব পিছিয়ে গেলে কিছু না। তবে আমি চাইছি, এক হচ্ছে আমার ইচ্ছা তোমাদের সঙ্গে, অনেকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ করা, কারণ তোমাদের হয়তো নামে আমি চিনি বা ফোনে হয়তো গলাতে চিনি, কিন্তু সামনাসামনি আমার দেখা করা তোমাদের সাথে অনেকটাই বা খুব ইচ্ছে আছে। তো সেই কারণে আমি চাইছিলাম যে আমার ডিস্ট্রিক্টে তো আমি অফলাইন করবোই, মালদাতে, সেখানে মালদার প্রচুর স্টুডেন্ট আছে, আমার স্টুডেন্ট আছে যারা আমার কাছে বিএসসি পড়তো, যারা পড়তো না এরকম অনেক স্টুডেন্ট জয়েন হয়েছে, তারা তো আসবেই অবশ্যই। পাশাপাশি আমি শিয়ালদাতেও একটা নেব। শিয়ালদাতে কি হয় যে আশেপাশে যারা আছে, শিয়ালদার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বর্ধমান, বীরভূম, নদিয়া, এই ধরনের যে ডিস্ট্রিক্টগুলো আছে, সেই ধরনের ডিস্ট্রিক্টগুলো থেকে শিয়ালদাতে কমিউনিকেশনটা অনেকটাই ভালো এবং তারা আসতে পারবে। তার ফলে শিয়ালদাতে একটা মক ইন্টারভিউ নেবো, কোনো একটা লজ বা কোনো একটা বড় একটা কোনো কি বলবো যে হল বা কোনো একটা জায়গায়। এবং পাশাপাশি আমি ঠিক করেছি মেদিনীপুর ডিস্ট্রিক্টে, একদম টাউনের বুকে, কারণ মেদিনীপুরের অনেক ছাত্রছাত্রী চাইছে, বা অন্যান্য ডিস্ট্রিক্টও চাইছে, কিন্তু মেদিনীপুরের ছেলে মেয়েদের সঙ্গে আমার একটু দেখা করার ইচ্ছে, বা ওদের ক্ষেত্রে আমার প্রচুর স্টুডেন্ট মেদিনীপুরের, সেই জন্য আমি একটু মেদিনীপুর শহরে চাইছি। এবার অনেকে বলছে স্যার পূর্ব মেদিনীপুরে চলে আসুন, দীঘাতেও স্নান করা হবে, তার সঙ্গে স্যার ইন্টারভিউ হবে, অনেক রকম কথাবার্তা বলছে অনেকে। তো যাই হোক, সমস্ত ডিস্ট্রিক্টে যাওয়া যাবে না, যারা এখনই বললে স্যার মুর্শিদাবাদে আসুন, আপনার মুর্শিদাবাদে অনেক ছাত্র আছে, আমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই অনেক ছাত্র আছে, কিন্তু তার ফলে সমস্ত ডিস্ট্রিক্টে যাওয়া সম্ভব না আমার পক্ষে। আর আমি যে মক ইন্টারভিউটা অফলাইনে করব, অনলাইনেও কিন্তু করব, অফলাইনে যেটা করব সেটা কিন্তু আমি রোববার করে করব, 3টে সানডে, একটা সানডে মালদায়, বা অনেক মালদাতে আমার বেশি স্টুডেন্ট, মালদাতে 2টো সানডে হতে পারে, বা স্যাটারডে সানডে হতে পারে, পরপর দুদিন, আর একটা সানডে, আর আরেকটা সানডে আমরা মেদিনীপুরে আর শিয়ালদাতে করব। এবং এই জিনিসগুলো আমি 15 থেকে 20 দিন আগে জানিয়ে দিব যে অমুক দিনে আমি মক ইন্টারভিউ করতে আছি। আমি চেষ্টা করছি খুব বড় বড় কিছু প্রফেসরকে ডাকার, আমি তাদের সঙ্গে কমিউনিকেট করেছি, কিছুজন এখনো রাজি হয়েছেন, কিছুজন রাজি হননি। দেখা যাক, আমি চেষ্টা করছি তাদেরকে কনভিন্স করার। আমি অনেককেই চেষ্টা করছি, আমি বংশীধর বাবুকে অ্যাপ্রোচ করেছি এবং দেখি উনি রাজি হন, কারণ উনি খুব ব্যস্ততার মধ্যে থাকেন বংশীধর বাবু। তো উনি থাকলে কি, উনি এসএসসির ব্যাপারটা খুব ভালো বোঝেন। ওই জন্য কি আমি খুব বড় মাপের প্রফেসরদের ডাকতে এই কারণে চাইছি না, বড় বড় প্রফেসররা থাকলে কি হয়, তারা এসএসসি জিনিসটা ভালো না বুঝতে পারলেও, মানে তারা কলেজ সার্ভিস কমিশনটা ভালো বোঝেন, কিন্তু এসএসসি জিনিসটা না, কিছু কিছু যারা আছে, যারা বই লেখে বা যারা এসএসসির সঙ্গে যুক্ত, তারা খুব ভালো বোঝেন। তো দেখা যাক উনি আসেন কিনা, উনি খুব ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে না করেননি, কিন্তু বলেছে আমি চেষ্টা করব, এবং আমি তাকে রাজি করানোর বা কনভিন্স করানোর চেষ্টা করছি। আমি ভেবেছিলাম যে উনি মুর্শিদাবাদে মেদিনীপুরে ওনাকে ডাকবো, তো মেদিনীপুরে হবে না, উনি আসলে শিয়ালদাতে আসবেন, যদি আসেন, আমি জানি না, না করার কারণ উনি সবাইকেই না করে দেন। তো আমি অনেক রিকোয়েস্ট করেছি, এবার দেখি। পাশাপাশি আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি একজনের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, উনিও আসবেন আশা করি। মানে যদি না কিছু হয়, আমি যাদবপুর ইউনিভার্সিটি, তো আমার নিজের ইউনিভার্সিটি, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি মানে আমি অবশ্যই অ্যাপ্রোচ করেছি দু একজনকে, আমারই স্যার ম্যাডামদেরকে, তো ওনারাও যদি আসেন খুব ভালো হয়। আর গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে থাকবেন, বিভিন্ন কলেজেরও কিছুজন থাকবেন, তো একটা ভালো আমি প্যানেল তৈরি করব, যার ফলে তোমাদের অনেকটা লাভ হয়, ঠিক আছে? তো আমার ছাত্রছাত্রীদের কোনো রকম মক ইন্টারভিউর জন্য কোনো রকম কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তোমরা যে ফুল কোর্স নিয়েছো সেই ফুল কোর্সের মাধ্যমেই তোমাদের লাগবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আদার্স যারা
স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে হয়তো আমি একটা চার্জ করবো, কারণ এই ধরনের এগুলো ধরো অর্গানাইজ করা বা হল বুক করা সেগুলোর জন্য একটু কস্টলি বা খরচা সাপেক্ষ। যাই হোক, আমি সেই বেশিরভাগই আমি বিয়ার করে দিব। বাকি যারা আসবে আদার্স তাদের জন্য একটা 500 টাকার একটা চার্জ, যে সারা মক ইন্টারভিউর সঙ্গে যুক্ত হতে পারে বা আমার এই অনলাইনের সঙ্গে যুক্ত হতে পারে। তো সেগুলো এখনো অনেকেই, আমার 100 150 প্রায় 200 জন ফোন করেছে বাকি আদার্স, যে স্যার আপনার কাছে পড়ি না, শুধু ইন্টারভিউর সঙ্গে যুক্ত হবো। তো আমি বলেছি আমার আগে আমার ছাত্ররা কতজন যুক্ত হচ্ছে সেটা আমি দেখবো, একটা ব্যাচ তৈরি করবো, সেই ব্যাচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবো যেখানে শুধুমাত্র ইন্টারভিউ ছাত্রছাত্রীরা থাকবে। কারণ যাদের ধরো পরীক্ষা ভালো হয়নি, তাদের মনটা এমনিতেই খারাপ, তাদের জন্য আমার খারাপই লাগছে, কিন্তু তাদেরকে এবার সবসময় ইন্টারভিউ, ওই গ্রুপেই সবসময় ইন্টারভিউর আলোচনা হবে, কথাবার্তা হবে, তাদের মনটা অলরেডি ভেঙে যাবে বা আরো তাদের খারাপ হবে। তো তাদের ক্ষেত্রে যাদের পরীক্ষা বাজে হয়েছে বা অনেকেই, মানে অনেকে জানো এরকমও হয়েছে যে স্যার, মানে অনেকে মেসেজ করেছে, স্যার আমি 2 মাস পড়েছি আপনার কাছে, আমি স্যার 40 পেয়েছি, আমার হবে না, কিন্তু স্যার সত্যি বলছি ম্যাথামেটিক্সের প্রতি একটা ভালোবাসা তৈরি করলেন। এরকম অনেক ছাত্রছাত্রী আমার কাছে যারা প্রচন্ডভাবে ভালোবাসা জাগিয়েছে, স্যার আমি 2 মাস পড়েছি, আমি জানি স্যার হবে না আমার, কিন্তু স্যার সত্যি বলছি যে আপনি যে ম্যাথামেটিক্সের প্রতি বা বেসিক যে জিনিসপত্রের প্রতি একটা ভালোবাসা জানালেন, এবং পরবর্তীতে স্যার আমি আপনার কাছে আবার পড়বো, এবং স্যার নতুনভাবে যদি আবার এসএসসি হয় বা মাদ্রাসা হয়, আমি স্যার আবার লড়ে এবং স্যার পরের বছর আমি চান্স পাবো, দেখে নেবেন। তো এই যে পজিটিভ মাইন্ডসেটটা না, এত ভালো লাগছে আমার মেসেজগুলো দেখে, যে ভেঙে পড়েনি, এবং তার মধ্যে একটা চাহিদা তৈরি হয়েছে, দেখ এবার আমি খেটে পাবো কিনা দেখে নিবো সবাইকে। তো এই জিনিসটাও তৈরি করা উচিত ছাত্রছাত্রীদের। সব সময় তো সবাই চাকরি পায় না, তোমার স্যারই তো 15 বছর ধরে চাকরি পায়নি, আর কার কি উদাহরণ দেবো, আমার থেকে তো বড় উদাহরণ নেই। তার ফলে আমি তো ভেঙে পড়িনি, আমি যদি ভেঙে পড়তাম তাহলে তো আমার জীবন শেষ হয়ে যেত। আমি তো বলছি যারা যারা চাকরি পাও না, তার থেকে আমার থেকে বড় উদাহরণ গোটা ওয়েস্ট বেঙ্গল হতে পারে না। আমি সরকারি চাকরির ক্ষেত্রে আমাকে সব জায়গাতে বাদ দিয়ে দিয়েছে, সমস্ত জায়গা থেকে, প্রচুর জায়গা থেকে, আমি কলেজ সার্ভিস কমিশন থেকে, ইউনিভার্সিটি থেকে, আমি নিজের রানিং ইয়ারে নেট পেয়েছি, নিজের রানিং ইয়ারে আমি সব কিছু করতে পেরেছি। আমি আইআইটি থেকে পড়াশোনা করেছি, খুব ভালো রেজাল্ট করেছি, কিন্তু ইন্টারভিউতে আমাকে সব জায়গা থেকে বাদ দিয়ে দিত। এবং কেন বাদ দিত? কারণ তারা নিজেদের ঠিক মতো লোক বা লোক ঠিক করা লোককে তারা নিয়েছে। ইভেন অনেক জায়গা থেকে আমাকে টাকারও অফার এসেছে, 20 লাখ 25 লাখ টাকা দিলে আপনার চাকরিটা হয়ে যাবে এই ইউনিভার্সিটিতে, অমুক ইউনিভার্সিটিতে। কলেজ সার্ভিস কমিশনে আমার কাছে অফার এসেছে যে অমুক অমুক ব্যাপার আছে, আপনি এটা করলে ওটা হবে, কিন্তু না, আমি কোনো সময় রাজি হইনি। কেন রাজি হইনি? কারণ একটা সময় আমাকে হয়তো আয়নার সামনে দাঁড়াতে হবে, সেই দিনটা আমি মেনে নিতে পারবো না যে আমি এইভাবে চাকরি পেয়েছি। তার ফলে চাকরিটাই সবকিছু সলিউশন না। নিজের মধ্যে পোটেনশিয়াল রাখো, অনেক কিছুই করা যায়, অনেক কিছু ভুলভ্রান্তি থেকে, ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা লাভ করতে হয়। তার ফলে নতুন উদ্যমে যাদের যাদের হয়নি বা যারা, যদি না হয়, অনেকেই ক্লাস করছো, হয়তো অনেকের হবে না, নতুন উদ্যমে লেগে পড়ো, কারণ জীবন এখানেই থেমে থাকবে না। অনেকে ভেঙে পড়েছে আমি দেখছি, ভেঙে পড়াটা এতটা উচিত না। হ্যাঁ, পরীক্ষাটা কি হয়, ভেঙেটা বিশেষ কারণে আরো অনেকে পড়েছে, স্যার জানেন আমি মাইনর মাইনর কিছু ভুল করে দিয়েছি। ধরুন স্যার আমি মানে এমন এমন কিছু ভুল করেছি যেটা বিশ্বাস করতে পারবে না, মনে হচ্ছে স্যার নিজেকে মারি, এরকম কথাবার্তা আমাকে বলেছে। এটা পার্ট অফ এক্সাম, এটা এক্সামে তোমার কেন, এটা আমারও হয়েছে, এটা আমার, মানে কি বলবো, যে বন্ধু বান্ধবরা হয়, এটা আমার যারা টিচার তাদেরও এরকম হয়েছে, তারাও গল্প করেছে, জানিস এই এই ভুল আমি করে এসেছি জীবনে। তো এটা পার্ট অফ এক্সাম, এটা পার্ট অফ লাইফ, এটাকে যত তাড়াতাড়ি ভুলে যেতে হবে। এবং দেখবে পরবর্তীকালে যখন চাকরি পাবে তখন এই জিনিসগুলো আর মনেও থাকবে না তোমার। তার ফলে এখন মনে রেখে ফালতু ফালতু কষ্ট পেয়ে লাভ নেই। যদিও কিছুদিন মনে থাকবে, এটা তোমাকে একটু দুঃখ দিবে, হার্ট করবে, সবসময় মনে থাকবে, ঘুমোতে পারছে না অনেকে, স্যার এই ভুলটা আমি করলাম, এটা হবে, কিন্তু এটার সঙ্গে এটাকে ওভারকাম করার চেষ্টা করো। এইবার বিষয়টা হচ্ছে যারা কম পেয়েছো, যে স্যার আমি খুব কম পেয়েছি, আমি কি করবো স্যার এবার, তো তাদেরকে বলবো ভেঙে পড়ো না। মাদ্রাসার রেজাল্ট বেরিয়ে গেছে, আমার মনে হচ্ছে, দেখো আবার বলছি মনে হচ্ছে, কারণ এইটা খুব টিচারদের এখন না, আমি সত্যি কথা বলছি, আমার এখন খুব ভয় লাগে জীবনে। আমি দেখছি ইউটিউব চ্যানেলগুলোতে টিচারদেরকে ছাত্রছাত্রীরা অসম্ভব বাজে বাজে গালাগালি করছে। মানে একজন ভদ্র শিক্ষক, তিনি পড়াচ্ছেন, তিনি কোচিং সেন্টার খুলেছেন, সেটা সত্যি বলছি তিনি ব্যবসা করছেন, তো সেটা তো কাউকে মানে ঠকাচ্ছেন না, যে তিনি তো ওরকম না যে ডুপ্লিকেট জিনিস দিচ্ছেন। তো তার ফলে তিনি একটা কোচিং সেন্টারে পড়াচ্ছেন। তোমার যদি মনে হয় যে না, তোমার চাকরি হবে না বা তোমার হবে, তাহলে তুমি ওনার কাছে পড়বে না, উনি তো কোথাও গিয়ে গিয়ে বলেননি। তার ফলে অনেকেই দেখছি অনেক শিক্ষকদেরকে খুব গালাগালি করছেন, মানে প্রচণ্ড গালাগালি করছে। এবং মানে এত গালাগালি করছে টিচারদেরকে যে এই করছে, ওই করছে, সেই করছে। এবং এই জিনিসটা ফ্রাস্ট্রেশন থেকে আছে, বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কি বলতো, যে শিক্ষক হয়তো ক্লাস নিচ্ছে সে হয়তো ইউটিউবে কমেন্টও পড়ে না, কে গাল দিচ্ছে না যে দেখেও না, কিন্তু তুমি তার চ্যানেলে গিয়ে সময়টা নষ্ট করছো এবং উল্টোপাল্টা কমেন্ট করছো। ফলে কি হচ্ছে, তোমার সময় নষ্ট হচ্ছে, বেসিক্যালি তোমার কিছু হচ্ছে না। কারণ যারা ভালো ছাত্রছাত্রী, যারা চান্স পেয়ে গেছে, তারা কিন্তু এই সময়টা নষ্ট করে না। আমি দেখেছি এই ইউটিউবের মাধ্যমে কমেন্ট বা অন্য জায়গায় যে কমেন্ট করে, তারাই করে যাদের লাইফে কিছু হচ্ছে না। যাদের লাইফে হচ্ছে তারা কিন্তু এই সমস্ত কমেন্ট করে সময় নষ্ট করে না। এবং আমি দেখি আমার ছাত্রছাত্রী, আমি অন্যান্য চ্যানেল বলি, আমার ছাত্রছাত্রী খুবই কম গালমন্দ করে আমাকে, সত্যি কথা বলছি, করে না সেটা না, করে অনেকে, কিন্তু অন্যান্য চ্যানেলে আমি মাঝে মধ্যে দেখি, কাট অফ টাট অফ দেখতে গিয়ে দেখি এত গালাগালি করছে স্যারদেরকে, আমারই খারাপ লাগছে, যে আমি ভাবছি যে কিছু গিয়ে হয়তো কমেন্ট করি যে এই এরকম ভাবে কেন। তো কি হয়, যে এই ফ্রাস্ট্রেশন থেকে এই জিনিসটা আসছে। তবে আমি
আমার লাইফে আমার মনে হয় না যে আমি কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে কোনো কমেন্ট করেছি আজ অব্দি। কোনো স্যারের পড়ানো ভালো লাগলো, আমি লাইক করে দিই। কমেন্ট করবো, স্যার পড়বেই না, কি দরকার? এবং আমার ছাত্রছাত্রীরা ইউটিউবে খুব কম কমেন্ট করে দেখি, আমার চ্যানেলে দেখি কমেন্টই হয় না, কোনো কমেন্ট নেই। অথচ অন্যান্য স্যারের দিকে 100টা 200টা 250টা কমেন্ট। তো আমার ছাত্রছাত্রীরা কেন কমেন্ট করে না, সেটা আমার খুব প্রথম প্রথম একটু খারাপ লাগতো যে আমার চ্যানেলটাতে কেউ কমেন্ট করছে না। পরবর্তীকালে আমি ভাবলাম যে আমার ছাত্রছাত্রীগুলো সত্যি খুব ভালো, ভালো ছেলে মেয়েগুলো বেশি কমেন্ট করে না। কমেন্ট করে সব অপদার্থ ছেলে মেয়েগুলো, স্যার এটা হবে না, ওটা হবে না, সেই হবে না। আর ভালো ছেলে মেয়েরা দেখো বেশি, হ্যাঁ বুঝে, সবই বুঝে। যার এই যে তোমাদের মধ্যেই ধরো এই 500 জন যে ক্লাস করছো, কজন আছে তো কোন চ্যানেলে গিয়ে কমেন্ট করছো, দেখলে ভালো লাগলো, হ্যাঁ কারোর প্রতি খুব শ্রদ্ধা বাড়লো, তখন একটা বললে ভালো থাকবেন স্যার, এই ধরনের জিনিসগুলো থাকে। বা আমার সঙ্গে হয়তো ডিরেক্ট কমিউনিকেট করো, হোয়াটসঅ্যাপে লেখো, কিন্তু এই ধরনের জিনিস করে না। তো যাই হোক, পার্ট পার্ট ওটা বাদ দাও। যেটা এবার বিষয় সেটা হচ্ছে যারা একদম ভেঙে পড়ো না। এবার অনেকে বলছো স্যার গ্রুপ সি গ্রুপ ডি কি পড়বো? আমার মনে হয় না যারা স্কুল সার্ভিস কমিশন নিয়ে খাটাখাটনি করছো তাদের গ্রুপ সি গ্রুপ ডি লাইনটা ট্যাগ বা চেঞ্জ করার দরকার আছে। তাও কিছু ছাত্রছাত্রী আমার কাছে ভর্তি হচ্ছে জোর করে যে স্যার আপনার কাছে পড়বো, আমি স্যার জানি না, আমি পড়বো। তো ঠিক আছে, তোমার উপর তো আমি কিছু বলতে পারবো না, সেটা তুমি আমার কাছে কেন, অন্য যে কোনো শিক্ষকের কাছে পড়তে পারো। সব থেকে বেশ তুমি বাড়িতেও পড়তে পারো, কারণ গ্রুপ সি গ্রুপ ডির ম্যাথমেটিক্স আমার কাছে পড়ে লাভ নেই, কারণ ম্যাথমেটিক্স এমন একটা জিনিস যেটা তোমরা সবই জানো, আমি যা জানি। তার ফলে ইংলিশ এটা পড়তে পারো, আমাদের একজন এডুকেটর আছে খুব ভালো ইংলিশ পড়াচ্ছেন, সত্যি খুব ভালো পড়াচ্ছেন উনি। সায়েন্স আছে, সায়েন্স পড়তে পারো। আর গ্রুপ সি গ্রুপ ডি আমার মতে যাওয়া উচিত না। যারা মানে যদি যাদের ইন্টারভিউ তো হবে না, যাওয়া উচিত না, বরঞ্চ তোমরা আপার প্রাইমারির জন্য খাটতে পারো। কারণ আপার প্রাইমারিটাও অনেকটা ভালো লেভেলের। হ্যাঁ যদি বলো স্যার বাজার তো খুব খারাপ, মার্কেট খুব খারাপ, তারপরে স্যার একটা চাকরি তো দরকার, সেটা আমি বুঝতে পারছি। সেই সেন্সে যেতে পারো, কি করবো আর, কিছু বলার নেই। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে ভালো ভালো ছেলে মেয়েরাও গ্রুপ সি গ্রুপ ডির জন্য এতটা এগিয়ে পড়ে লেগেছে। পরিস্থিতি খারাপ বলে। না হলে তোমাদের যা পোটেনশিয়াল, তোমাদের যা ট্যালেন্ট, আগে 2016-তে 30 35 32 কাট অফ পে হতো, তার আগে সিপিএম এর সময় 4টে কোশ্চিন 5টা কোশ্চিন 6টা কোশ্চিন পেয়ে চাকরি পেতো। আর এখন দেখো 55 56 57 58, ইভেন 60 59 পেয়ে বলছে স্যার হবে তো। তো এই ধরনের জিনিসগুলো সত্যি খুব খারাপ লাগে, কিন্তু এটা পরিস্থিতির ফলে। এটা সত্যি বলছি, এটা কারোর দোষ নেই, এটা একমাত্র দোষ হচ্ছে রাজ্য সরকারের, যারা এই 10 নম্বর এক্সট্রা দিল কাদের, যোগ্য শিক্ষকদের। এবং যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষা নেওয়ার মানে এই যে পদ্ধতিটা সেটা চালু করলো, এই পরীক্ষা নেওয়ার পদ্ধতিটা সম্পূর্ণ ভুল। তাদেরকে যদি রেখে দিত, অযোগ্যদের যদি বাদ দিয়ে দিত, তাহলে সেই অযোগ্যদের সিট প্লাস ফ্রেশার্সদের যে সিটটা ছিল সেই সিটে তোমাদের যদি পরীক্ষা হতো, তাহলে সত্যি বলছি অনেক ফ্রেশার্স যারা এখন চাকরি পাবে, তাদের থেকেও আরো অনেক ফ্রেশার্স, অনেক ভালো ভালো ছেলেমেয়েরা আরো চাকরি পেত। তার ফলে কি হচ্ছে, যে 40 45 50 করেছে, এবং অনেক ছাত্রছাত্রী আমার হয়তো তারা নাও পেতে পারে, তো যারা নাও পেতে পারে তারা ভেঙে পড়বে না। সামনে আরো পরীক্ষা হবে, পড়ে যাও, কারণ দেখো আলটিমেটলি তো ভেঙে পড়ে কোনো লাভ নাই। যদি বলো স্যার আপনি তো বলে যাচ্ছেন আবার পরীক্ষা হবে, কবে হবে? আমি সত্যি জানি না কবে হবে। আমি জানি না, তুমি যতটুকু জানো আমিও ততটুকু জানি। তবে আপার প্রাইমারি মার্চে হবে। আপার প্রাইমারির ক্ষেত্রে এখন টেট আছে, টেটে 150 মার্ক, টেটটা কিন্তু অনেক বড় সিলেবাস। টেটে হচ্ছে চাইল্ড পেজালজি হচ্ছে সব থেকে ভাইটাল, মানে সিডিপি সেটা হচ্ছে সব থেকে ভাইটাল। ওইটা যদি ভালো করে না পড়ো তাহলে খুব মুশকিল। কেন? কারণ তুমি ম্যাথমেটিক্স পড়বে, ম্যাথমেটিক্সের 30 নম্বর আছে, 30-এর মধ্যে 15 হচ্ছে ওই চাইল্ড সাইকোলজি, আর বাকি 15 হচ্ছে এমনি ম্যাথমেটিক্স, যেটাকে অ্যারিথমেটিক বা আমরা জিওমেট্রি যেগুলোকে বলি। ইংলিশে যাও, ইংলিশেও 15 হচ্ছে সাবজেক্ট থেকে, 15 হচ্ছে কিন্তু চাইল্ড সাইকোলজি থেকে। বাংলাতে যাও, বাংলাতেও কিন্তু 15 এখান থেকে 15। তার ফলে চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগোজি এটা যদি না জানো তাহলে খুব মুশকিল। এবং 150 মার্কের মধ্যে পাশ করার পর যত বেশি পাবে তত ভালো, এটার ওয়েটেজ আছে। তারপর একাডেমিক আছে, তারপর অমুক তমুক সব আছে, এবং একটা মেন এক্সাম আছে। এবার মেন এক্সামের সিলেবাস এখনো পর্ষদ বলে দেয়নি, ওটা 25 নম্বরের হবে। খুব সম্ভবত বিভিন্ন টিচাররা বলছে ওটা এসএসসি 9 10-এর সিলেবাসের উপরই হবে। এবার যদি কেউ বলে স্যার পল সায়েন্সের ক্ষেত্রে তো 9 10 নেই, তাহলে কি করবে? তখন কি হয়, তাদের পাস কোর্সে যে সাবজেক্টগুলো থাকে, যেখানে 300 মার্কের বেশি নম্বর পাওয়া যায়, সেখান থেকে কোনো একটা সাবজেক্ট চুজ করে সেই সাবজেক্টের উপর সাবজেক্ট হবে। তার ফলে আপার প্রাইমারির ক্ষেত্রে একটা ভালো সুযোগ আছে। যারা মনে করছো যে স্যার এটাতে হবে না, তারা ওর জন্য লেগে পড়ে খাটতে পারো। আপার প্রাইমারি কিন্তু মার্চের দিকে হবে, বারবার করে বললাম। পরবর্তীকালে বলবে না যে স্যার সময় পাইনি। 5টা মাস খাটো, চাইল্ড সাইকোলজি 150-এর মধ্যে 90-তে পাস। 90 পাওয়াটা খুব বড় ব্যাপার না, ইজিলি পাওয়া যায়। টেটে পাওয়া যায়, টেটে 90 পাওয়া যায়, টেটে 90 পাওয়ার পর 40 মার্ক সেখান থেকে যুক্ত হবে। তারপর একাডেমিক আছে, তারপর এক্সপিরিয়েন্স আছে, তারপর সাবজেক্ট আছে 25 নম্বর। এবং যারা এসএসসি আমার কাছে ভালো করে পড়াশোনা করেছো, তাদের আর এক্সট্রা করে সাবজেক্ট পড়ার দরকার নেই, কারণ আমি যা পড়িয়েছি আর আমার যে জিনিসপত্র দিয়ে দিয়েছি সেগুলো যদি সুন্দরভাবে পড়তে পারো, খুব বেসিক জিনিসপত্র, তাহলে তুমি সাবজেক্টে, আমি বলছি আমার ছাত্রছাত্রীরা 25-এর মধ্যে 20 বা 25 পাবেই। তার ফলে এটা একটা অ্যাডভান্টেজ কিন্তু আছে, যে স্যার এসএসসি পড়লাম তাহলে কি সময়টা নষ্ট করলাম? একদম না। আপার প্রাইমারি ক্ষেত্রে সাবজেক্ট আছে, এই যে এসএসসিটা পড়লে এই পড়াটা চালিয়ে যাও, তার ফলে আপার প্রাইমারি সাবজেক্টটা কিন্তু পাশাপাশি হবে। কারণ তুমি টেট পাস করে যাও, টেটটা কিন্তু মারাত্মক, টেটটা পাস করতে হবে। সাবজেক্টটা আমি বলছি, যেহেতু তোমরা এসএসসি পড়লে তোমরা অনেকটা অ্যাডভান্টেজে থাকলে, তার ফলে অন্যান্য স্টুডেন্টের থেকে তোমরা কিন্তু এগিয়ে থাকলে, এবং সাবজেক্টটা কিন্তু তোমরা পড়তে থাকো। এবার ইন্টারভিউর ক্ষেত্রে চলে আসি। ইন্টারভিউর ক্ষেত্রে কি কি পড়বো স্যার? আমি একটাই সবাইকে বলছি, বা আজকে সবারকে সামনে এসে বলবো, আমার বিএসসির যে ডিটেলস ক্লাস দেখবে আমার অ্যাপে দেওয়া আছে, সেইগুলো পড়ো। ইন্টারভিউ কিন্তু ওই নোট পড়ে হয় না।
ওই নোট অতটুকু পড়লে কিন্তু হয় না। ইন্টারভিউ কিন্তু ওই সিলেক্টিভ কোশ্চিন আসে না, বংশীধর সাউ থেকে আসবে না। ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না, ইন্টারভিউ যেখান থেকে খুশি আসতে পারে। তোমার নলেজ বা তোমার কনসেপ্ট কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। এই কনসেপ্টটা বাড়াবে কি করে? আমি যে ক্লাসগুলো দিয়ে দিয়েছি বিএসসির ডিটেলস ক্লাস, প্রত্যেকে দেখবে অ্যাপে গিয়ে ব্যাচ 7, ব্যাচ 8, ব্যাচ 6, যে যে কোনো ব্যাচে থাকো, সেখানে বিএসসির ডিটেলস ক্লাসগুলো দেখে নাও, সেগুলো একটা একটা করে পড়তে থাকো। দেখবে ভালো লাগছে আমার ক্লাস, আমি বলছি ভালো লাগবে। আমি খুব বেসিক থেকে বোঝাই, কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং সব যে পড়বে সেটা না, তোমার যেগুলো যেগুলো মনে হচ্ছে যে তুমি যেগুলো তো উইক, তোমার যেগুলো দুর্বলতা, যেগুলো তোমার হয়নি, সেই জিনিসগুলো পড়ে পড়ে শিখে নাও। কারণ ইন্টারভিউতে কিন্তু তোমার দুর্বলতা থেকেও জিজ্ঞেস করবে, তোমার ভালো লাগার জায়গা থেকেও জিজ্ঞেস করবে, যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করবে, তার কিন্তু কোনো সিলেবাস হয় না। তুমি হয়তো ইন্টারভিউতে দেখবে সব কোশ্চিন পারছো, খুব ভালো হচ্ছে, লাস্টে দেখবে টুক করে বলবে আচ্ছা ডিনামিক্স থেকে একটা কোশ্চিন করবো। তুমি এবার ফেসে গেলে। কেন ফেসে গেলে? তুমি ডিনামিক্স জানো না, অথচ তুমি বলতে পারছো না না করবেন না। তাহলে হবে না, তো বলবে হ্যাঁ করুন। এবার ডিনামিক্স থেকে একটা কোশ্চেন করো, তুমি পারলে না, তার ফলে কি হলো? তোমার সবকিছু ভালো হয়ে শেষটা ভালো হলো না। তার জন্য তোমাকে ডিনামিক্সটাও পড়তে হবে যদি তুমি ডিনামিক্স উইক থাকো। আমার বিএসসি ডিটেলস ক্লাসগুলো সব আছে, তুমি ওখান থেকে সব দেখতে থাকো। যদি কিছু মিস থাকে আমি খুব সম্ভবত তাড়াতাড়ি সব আপলোড করে দেবো, সেগুলো সব ভিডিওগুলো দেখতে 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 কনসেপ্ট তৈরি করো। এবং যে কোনো একটা বই বিএসসির যেটা পড়তে সেটা পড়তে থাকো, বিশেষ করে এসকে মাপা অ্যানালিসিসের, অন্যান্য জায়গায় ঘোষ চক্রবর্তীর বইগুলো, এগুলো অ্যাপ্লাইডে যে কোনো একটা বই দেখে অঙ্ক করো, এই কনসেপ্টগুলো তৈরি করো। কারণ এবার কিন্তু শুধুমাত্র বংশীধর সাহুর বই বা করজানার বই থেকে কোশ্চেন আসবে না। ইন্টারভিউ কিন্তু তোমার কনসেপ্ট, আর বিশেষ করে ইন্টারভিউতে কি আছে, ব্যতিক্রমগুলো, ব্যতিক্রম মানে এক্সেপশনালগুলো, যে যেটা তুমি জানো তার বাইরে কি হয়, এই ধরনের কোশ্চেনগুলো, মানে খুব ট্রিকি কোশ্চেনগুলো যেগুলো হয়তো তুমি সচরাচর পড়োনি, সেই ধরনের এক্সেপশনাল জিনিসপত্রগুলো আমরা ইন্টারভিউয়ের মাধ্যমে, মক ইন্টারভিউয়ের মাধ্যমে জিজ্ঞেস করবো, যাতে করে তোমাদের তৈরি করে নেওয়া যায়। আমি তো অবশ্যই এই ধরনের কিছু সেট আপ কোশ্চেন আছে, এটা বিভিন্ন ইন্টারভিউতে স্যার ম্যাডামরা করেন, সেই ধরনের কোশ্চেনগুলো আমার কাছে আছে, বা আমার যারা এক্সপার্ট থাকবে তারাও সব জিজ্ঞেস করবেন। তার ফলে ওই জায়গাগুলো তোমাদের তৈরি হয়ে যাবে। আর আমি চাইবো অফলাইনের মাধ্যমে আসো, বেশি সময় লাগবে না। যে কোনো মালদাতে আমি খুব সম্ভবত মালদা টাউন হল বা অডিটোরিয়াম কিছু একটা ভাড়া করতে যাব, দেখি সময় কি পাই না পাই। তো সেখানে আসবে সবাই, আমাদের টিম থাকবে, আমার স্টাফরা থাকবে, সেখানে তোমরা একটা রেজিস্ট্রেশন করে নিবে, মানে সিরিয়ালি একটা নাম টাম, কোথা থেকে এসছো না এসছো, আমার স্টুডেন্ট কিনা ওটা জেনে নিবে। তারপর সেখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা কোনো একটা রুমে তোমাকে নিয়ে চলে যাবো, সেখানে বিভিন্ন এক্সপার্টরা থাকবেন, সেখানে তুমি একটা ইন্টারভিউর পরিস্থিতি তৈরি হবে এবং তুমি ওখানে দেবে, দেখবে ভালো লাগছে। কেন বলতে, একবার যদি মক ইন্টারভিউর একটা প্রিপারেশন বা একটা যদি ফেস করো, দেখবে পরবর্তীকালে ইন্টারভিউতে বেশ টেনশনটা কম হবে, একটা রিল্যাক্স ফিল হবে। বা একবার তুমি তোমার নাম ঠিকানা বলে দিচ্ছ, কোথা থেকে এসছো, এই ধরনের জিনিসগুলো প্রথম প্রথম যে জিজ্ঞেস করে সেগুলো তৈরি করে আসবে। তার ফলে একবার তৈরি করে আসলে কি অনেকটা প্রিপেয়ার হয়ে থাকবে, এটা কিন্তু অনেকটা এফেক্ট দেবে। আর যাদের বলছো স্যার অন্যান্য ডিস্ট্রিক্টে করতে, মানে আমি সত্যি বলছি আমার ইচ্ছে আছে, কিন্তু পেরে উঠবো না, কারণ এতটা ডিস্ট্রিক্ট আমি ঘুরতে পারবো না। আমি তো বুঝতেই পারছি, এত ব্যাচ চালাই, এত রকম পড়াশোনা, আমার নিজস্ব প্রায় অফলাইনে, মানে আমার অনার্সের ব্যাচ আছে, এখন আপার প্রাইমারি ব্যাচ শুরু হচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি শুরু হচ্ছে, এসএসসির ইন্টারভিউ শুরু হচ্ছে, এত জায়গায় যদি আমি ঘুরে ঘুরে বেড়াই তাহলে আমার সব ব্যাচগুলো হ্যাম্পার হবে। তারপরে আমি 3টা ডিস্ট্রিক্ট বেছে নিচ্ছি অনেক ভেবেচিন্তেই। এবং যারা যারা মুর্শিদাবাদে আছো, মুর্শিদাবাদ থেকে মালদা আসতে বেশি সময় লাগে না, 2 থেকে আড়াই ঘন্টা 3 ঘন্টা বহরমপুর থেকে বা অন্যান্য জায়গা থেকে তোমরা চলে আসতে পারো বাসের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে। যারা নর্থ বেঙ্গলে আছে, যদি পারো চলে আসতে পারো মালদাতে, এখন অনেক ট্রেন অ্যাভেলেবেল আছে। আসবে, একটা অডিটোরিয়ামে থাকবে, ট্রেন ভাড়া করবে, আবার চলে যাবে, খুব একটা অসুবিধা হবে না। এবং মেয়েদের ক্ষেত্রে যদি সমস্যা থাকে, তাহলে তোমরা অনলাইনে ইন্টারভিউ যেগুলো নেবো তাতে যোগদান করতে পারো, কোনো অসুবিধা নেই, অনলাইনে তো চলবেই মাঝে মধ্যে। আর যারা শিয়ালদার আশেপাশে আছো, বর্ধমান, বোলপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারা একটু চেষ্টা করো শিয়ালদাতে আসছে, কারণ শিয়ালদার কমিউনিকেশন খুব ভালো। শিয়ালদাতে ওখানে আমরা একটা অডিটোরিয়াম বা একটা হল কোনো ভাড়া করবো, সেখানে একটা হবে। আর মেদিনীপুরের ধারে কাছে, বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই ধরনের যারা আছে, তারা একবার, জানি না শিয়ালদাতে তোমাদের কাছে না, তোমরা মেদিনীপুর ডিস্ট্রিক্ট কাছে, যেখানেই কাছে হোক সেই ব্যবস্থা অনুসারে তোমরা একটু এসো। বেশিক্ষণ সময় নেবো না, একটু অপেক্ষা করতে হবে, পারে হয়তো অনেকজন আসবে, সেখানে মক ইন্টারভিউর ব্যবস্থা করা হবে এক্সপার্টদের মাধ্যমে, এবং তোমাদের দেখবে ভালো লাগবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে বিষয় আমার বলার ছিল। আর অনেকেই বলছো যে স্যার আমার বন্ধুরা আছে আপনার কাছে পড়ে না, একটা সমস্যা বলছি। এই রিসেন্টলি অনেকে ফোন করেছে যারা আমাকে বলছে, স্যার আপনি, আপনার কাছে আমি পড়েছি। আমি বললাম কি নাম? তো বলো স্যার অমুক নাম। আমি বললাম, নেই তো আমার হোয়াটসঅ্যাপে, বা আমার নাম্বার তো সেভ নেই। বলছে স্যার আমরা 3জন মিলে আপনার কোর্স কিনেছি, এবার স্যার ওর নামটা আপনি সেভ করেছেন, আমাদের দুজনকে কি হবে? তো এগুলো খুব সমস্যাদায়ক। তো যাই হোক, এরকম অনেকেই আছে। তো তারা যদি আমার ইন্টারভিউ বা মক ইন্টারভিউ যুক্ত থাকতে পারো, আমি এখন বাইরের স্টুডেন্টদের খুব এটা নিতে চাইছিলাম না, কিন্তু এতজন ফোন করছে, না বলতে খারাপ লাগে একটা, না বললে কি হয় যে ওরা অসন্তুষ্ট হয়, যে স্যার মনে হয় খুব বড় হয়ে গেছে, স্যারের খুব হাবভাব হয়ে গেছে, না বলছে। এটা তো বোঝে না যে আমি ইচ্ছাকৃত না বলছি না, অনিচ্ছাকৃত বলছি, কারণ এতজনকে হ্যান্ডেল করা সত্যি সম্ভব মানে না। কিন্তু যাই হোক, আমি চেষ্টা করছি, আমার টিম বা স্টাফ বাড়িয়েছি, তারা বলেছে হ্যাঁ স্যার দেখছি ম্যানেজ করছি, হয়ে যাবে স্যার। আর আমি খুব একটা নেগেটিভিটিতে বিশ্বাসী না, বা না বলে আমি খুব একটা চাই না, সব কিছুই হবে এবং করব। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার 11-12-এর কাট অফ কত যাবে আমার জানা নেই। আমার যেটা মনে হয় 9-10-এর কাট অফের থেকেও বেশি 11-12-এর কাট অফ যেতে যাচ্ছে। কেন যেতে যাচ্ছে? কারণ 9-10-এর আর 11-12-এর শিক্ষক যারা ছিলেন তারা 10 নম্বর এক্সট্রা পেয়ে যাচ্ছেন, তার ফলে অনেকটাই যাচ্ছেন। এবার পার্টিকুলার্সের ইডাব্লিউএস এ কত যাবে, এসসিতে কত যাবে, এসটিতে কত যাবে, বিশ্বাস করা আমার জানা নেই, এগুলো
এগুলো সত্যি বলছি জানো না। এটা অনুমান। সেই অনুমানটা দেখে যা জেনারেলে যাবে তার থেকে ওবিসিতে একটু কম যাবে, ফিমেলে একটু কম যাবে, এসসিতে আর একটু কম যাবে, এসটিতে আর একটু কম যাবে, এরকম যাবে। কি হচ্ছে না হচ্ছে দেখো, কিছুদিন অপেক্ষা করো, তোমরাই দেখতে পাবে। এবং তোমরা আপার প্রাইমারির জন্য পড়াশোনা শুরু করতে পারো। এবার যদি বলো স্যার ইন্টারভিউ আপার প্রাইমারি দুটো একসাথেই হয়ে যাবে, তার ফলে অনেকে ভাবতো স্যার ইন্টারভিউ জন্য পড়বো, যদি সময়টা নষ্ট হয়। দেখো পড়াশোনা করলে তো সময় নষ্ট হয় না, জীবনে তো কতটা সময় নষ্ট হলো, একটা মাস পড়ো না, কি আছে একটা মাস একটু পড়ো, নতুন কিছু শেখো না, তারপর যদি না হয় কি করা যাবে, অন্য জায়গায় চলে যাবে, অন্য লাইনে আসতে হবে। তো মানে বসে থাকলে তো চলবে না, তুমি একটা মাস না পড়ে কিন্তু বসেই থাকবে। তার থেকে বরঞ্চ একটু পড়ো না। যদি তোমার হয়ে যায় তখন তো তুমি পিছিয়ে যাবে। ধরো তুমি পড়লে না একটা মাস ধরে, তারপর দেখলে তোমার রিটেনে তুমি চান্স পেয়ে গেছো, তুমি ইন্টারভিউর জন্য ডাক পেয়ে গেছো, তখন কি হবে? তখন তুমি ছটফট করবে স্যার একটা মাস আমার লস হয়ে গেল। তার থেকে বরঞ্চ একটা মাস পড়ো। যাদের মোটামুটি বর্ডার লাইনে নাম্বার আছে আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা পড়াশোনার মধ্যে থাকো। পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস যেটা শিখতে তো কোনো ক্ষতি নেই, তো সেটা শিখো। মানে তোমাদের মধ্যে কি হয়েছে বলতো, চাকরি পাওয়ার জন্য শুধু পড়বো এই একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। এই টেন্ডেন্সি খুব মারাত্মক বাজে টেন্ডেন্সি। বুঝতে পারছি চাকরির দরকার, কিন্তু পড়াশোনা চাকরির বাইরে গেলেও হয়। পড়াশোনা এমন একটা জিনিস যা সবসময় হয়। অনেকে দেখবে যে ছোট ছোট বাচ্চা নিয়েও পড়াশোনা করছে, এত এত মানে আমার কাছে এখন কিছু ছাত্রীরা আছে যারা মানে ডেলিভারি হবে, নভেম্বরের ডেট, ডেলিভারি হয়েছে, তা দিয়ে পরীক্ষা দিয়েছে। বাচ্চা ছোট 1 মাসের, দুধের শিশু, 2 মাসের বাচ্চা, মা মারা গেছে কিছুদিন আগে, ওই নিয়ে পরীক্ষা দিয়েছে। মানে এত প্যাথেটিক কিছু কিছু ঘটনা ঘটছে যে আমার চোখে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বলছে স্যার আমার মা মারা গেল, আমি তাও পরীক্ষা দিলাম, জানেন কি করবো স্যার। কেউ বলছে স্যার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বলছে স্যার আমার বউয়ের অপারেশন হয়েছে, জানেন অমুক তারিখ, 7 তারিখ পরীক্ষা, 8 তারিখ আছে। এটা আছে তোমাদের মধ্যেই যারা হয়তো শুনছো আমার কথা, বুঝতে পারছো যে আমি ঠিক বলছি তোমাদের মানে ওপর, বা তোমাদের আহ, মানে ইয়ের কথা বলছি, তোমাদের জন্য এগুলো বলছি, বা তোমাদের কথাই বলছি আমি তো। এই জিনিসগুলো হচ্ছে তো, তার ফলে আমি দেখো আমাকে যাই বলো, আমাকে অনেকে অনেক রকম কথা বলতে পারে, সেটা বলতে পারি, কিন্তু আমি খুব জেনুইনলি তোমাদের কথা বলছি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি কোনোদিন নেগেটিভ কথা বলতে অভ্যস্ত নই, সত্যি কথা। আমি জীবনে কোনোদিন নেগেটিভিটি নিয়ে চলিনি। হেরেছি, ব্যর্থ হয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার ঘুরে দাঁড়িয়েছি। তুমি যদি নেগেটিভিটি নিয়ে চলো তাহলে তোমার ডিসিশন। তুমি যদি মনে করো স্যার আপনার কথাবার্তা ভালো লাগছে না, আপনি সবসময় শুধুমাত্র মোটিভেট করছেন, এটা ভালো না, তাহলে তুমি ডিমোটিভেট হও। কিন্তু আমি সবসময় তোমাকে মোটিভেট করব, এবং আমি চেষ্টা করবো যে সব সময় তুমি পড়াশোনার মধ্যে থাকো। তুমি আমার কাছে পড়ো বা আমার কাছে না পড়ো, তাতে আমার যায় আসে না। আমার যায় আসে না মানে সেটা আমার ব্যাপার না, কারণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি তার কাছে কার কাছে পড়বে। আমার কাছে ভালো লেগেছে, বা অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের টিচারদের থেকে আমার পড়ানো হয়তো তোমার ভালো লেগেছে বলে তুমি আমার কাছে পড়েছো। যারা আমার কাছে পড়েনি তাদের হয়তো অমুক স্যারের ক্লাস ভালো লেগেছে, তার ফলে তারা অমুক স্যারের কাছে পড়েছে। কারণ সবসময় তো সবার সবকিছু ভালো লাগে না। তার ফলে তুমি যদি মনে করো স্যার আমি গ্রুপ সি গ্রুপ জন্য খাটবো, তুমি নিজে খাটো। তুমি মনে হয় অন্য স্যারের কাছে পড়ো, প্রচুর চ্যানেল আছে যারা পড়াচ্ছে, প্রচুর ইউটিউবার আছে, প্রচুর শিক্ষকরা আছে তারা পড়াচ্ছে। যদি মনে হয় স্যার আপনার কাছে পড়বো, আমার কাছে পড়তে পারো। পরে আবার বলবেন না স্যার আপনি কিন্তু বলেছিলেন যে আপনাকে চাকরি করে আমাকে চাকরি করে দেবেন না। আমি কাউকে বলিনি চাকরি করে দেবো, আমি পড়ানো কাজ পড়তে হবে তোমাকে, আমি এটা প্রথম দিন থেকে বলেছি, আজও বলছি। তুমি আমার কাছে পড়লেও তোমার চাকরি হবে, তুমি আমার কাছে না পড়লেও তোমার চাকরি হবে যদি তুমি পড়াশোনা করো। তুমি আমার কাছে পড়লেও তোমার চাকরি হবে না, তুমি না পড়লেও তোমার চাকরি হবে না যদি না তুমি পড়াশোনা না করো। সেটা আপার প্রাইমারির ক্ষেত্রেও সত্য, সেটা যে কোনো কম্পিটিটিভের ক্ষেত্রেও সত্য, সবার ক্ষেত্রে সত্য। হ্যাঁ, এবার যেহেতু আমার পড়ানো ভালো লাগে, আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি এখন আমার যে কোচিং সেন্টার সেটাকে আমি বড় করছি, তাতে আমার কোনো দ্বিধা নেই, তাতে আমার কোনো ক্ষতি নেই, তাতে আমার কোনো ভয় নেই। আমি বড় করছি। আমি খুব ভালো ভালো কিছু টিচারদেরকে আমি চেষ্টা করছি আমার পক্ষে যতটা ভালো সম্ভব সেখানে আমি নেওয়ার চেষ্টা করছি, এবং অনেক প্রচুর টিচার আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ফোন করছে, মেসেজ করছে। ইভেন কিছু বড় বড় শিক্ষকও আছে যারা বলছে স্পেশাল ক্লাস নেবেন আমার এখানে এসে। আমি চেষ্টা করছি হ্যান্ডেল করা, একার পক্ষে খুব চাপ হচ্ছে, আমার ফ্যামিলি লাইফটা খুব হ্যাম্পার হচ্ছে। আমি আমার ছোট্ট বাচ্চাদেরকে এখন মানে দিনে হয়তো 2 মিনিট দেখতেও পাচ্ছি না, সত্যি বলছি। খুব ফ্যামিলি লাইফ প্রচন্ড হ্যাম্পার হচ্ছে, প্রচন্ড চাপ। ইভেন এরকম হচ্ছে যে আমি মানে অফিস ঘর থেকে বেরোতে পারছি না, 16 ঘন্টা 17 ঘন্টা অফিস ঘরে থাকছি, 3-4 ঘন্টা ঘুমোচ্ছি, এরকম হচ্ছে। দেখবে আমাকে রাতে হোয়াটসঅ্যাপে 3টের সময় অনলাইন, 4টের সময় অনলাইন, আবার সন্ধ্যা, আবার সকাল 7টার সময় অনলাইন। ফলে আমি এই যে 2-3 মাস ধরে আমি 3 থেকে 4 ঘন্টার বেশি ঘুমোতে পারছি না। এবং ঘুমানোর মধ্যে সবসময় তোমাদের ফোনের কথা মনে পড়ছে যে এই পাইনি, ও ওটা পেয়েছে। এটা হয়, এটা পরিস্থিতি হয়, এটা ওভারকাম করতে হবে আমাকে, আমার কিছু সময় লাগবে। তো যাই হোক, তো এই জিনিসটা আমি করছি। এবং আহ, আমার সাথে যদি থাকো, আমি সবসময় বলবো আমি তোমাদেরকে সঙ্গে আছি, ইন্টারভিউর সঙ্গে আছি, চাকরি পাওয়ার পরেও আছি, চাকরি না পেলেও আমি আছি। আমি আমার ছাত্রদেরকে ছেড়ে দিই না, আমি আমার ছাত্রকে বকতে পারি। সেই জন্য কিছু ছাত্র যদি অসন্তুষ্ট হয়, কারণ দেখো আমি খুব মিষ্টি ব্যবহার করতে পারি না, এই একটা আমার দুর্বলতা। আমি জীবনে উন্নতি করতে পারিনি এই একটা কারণে, যে আমি মিষ্টি ব্যবহার করতে পারি না, আর আমি তেল মারতে পারি না। না হলে আমি আজকে বড় নেতা হতে পারতাম, যে আমি যদি তেল মারতে পারতাম, বা আমি হয়তো বড় জায়গায় ইউনিভার্সিটিতে বড় প্রফেসর হতে পারতাম যদি আমি তেল মারতে পারতাম। আমি আমার লাইফে আমার পিএইচডি স্যারকে তেল মারতে পারিনি, সেই জন্য স্যারও আমাকে বের করে দিয়েছে, বা আমি স্যারকে ছেড়ে দিয়েছি, যেটাই কারণ হোক সেইখানে আমি অন্য গাইড চেঞ্জ করে দিয়েছিলাম। তো আমি কোনদিন তেল মারতে পারি না। আমি খুব পরিষ্কার স্পষ্ট বক্তা। আমি খুব মিষ্টি ব্যবহার করতে পারি না ছাত্রছাত্রীদের সঙ্গে।
যে তুমি সব সময় আমার মুখটা মিষ্টি কিন্তু আমার ভেতরে খারাপ আমি না, আমি একদম স্পষ্ট কথা, আমার মধ্যে সব সময় তোমাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, কিন্তু আমি অনেক সময় জোরে কথা বলি, অনেক সময় 10টা ফোন আছে তার মধ্যে হয়তো তোমাকে একটা কিছু বলে দেবো, আমার কিন্তু কোনো কিছু মাথায় থাকে না, আমি কিন্তু তো ভেবেচিন্তে বলি না, সেই জন্য হয়তো যদি কোনোদিন তোমাকে জোরে কথা বলি, বা হয়তো কাউকে কোনোদিন হয়তো ফোন ধরতে দেরি হলো, বা স্যার আপনি আমার ফোন ধরছেন না, বা স্যার মেসেজটা দেখলে রিপ্লাই দিবেন না, বুঝবে যে স্যার ব্যস্ত আছে। স্যার ব্যস্ত যদি না থাকে, স্যার শেষ চেষ্টা অবধি তোমাদের মেসেজের রিপ্লাই বা ফোন ধরার চেষ্টা করবে। বিশ্বাস করে পার ডে 400-500 ফোন আসছে, মানে মাথা নেওয়া যাচ্ছে না, আমি এখন যেরকম লাউড স্পিকার ছাড়া আর কথা বলতে পারি না, মানে ফোন কানে নিতে পারি না, এত ফোন আসলে আমার ব্রেন খারাপ হয়ে যাবে। সবাই মানে আমার ছাত্রছাত্রী তো বাদ দাও, আমার ছাত্রছাত্রী বাইরে বেশি ছাত্রছাত্রী এখন ফোন করে, স্যার আমি ইন্টারভিউতে এত পেয়েছি, রিটেনে এত পেয়েছি হবে। এই একটা জিনিস হয়ে গেছে যে আমি হচ্ছে প্রেডিকশন মাস্টার, কোথা থেকে জানি না, মানে নেক্সট টু প্রেডিক্টার, মানে সবকিছু আমাকেই সবাই বলছে স্যার আপনি কত, মানে এটা হলে কত হবে। এবং অনেক ছাত্রছাত্রী, বিভিন্ন ইভেন ইংলিশ ডিপার্টমেন্টের একজন শিক্ষক ফোন করেছেন 2000, স্যার আপনি ইংলিশ ডিপার্টমেন্টে জানেন কত কাটা পড়বে? হ্যাঁ, আমাকে ক্ষমা করুন, আমি ইংলিশে কিচ্ছু জানি না। না স্যার আপনি বলুন একটু ইংলিশে কত যেতে পারে। এই ধরনের জিনিসপত্র জিজ্ঞেস করছে, কি করে বলবো বলো, মানে আমি এবার যদি খারাপ ব্যবহার করি তাহলে উনি ভাববেন যে সুদীপ চক্রবর্তী এরকম একটা স্যার আছেন যার ব্যবহার খুব খারাপ, মিষ্টি কথা বলতে হচ্ছে, কিন্তু উনি ফোন ছাড়ছেন না। দেখছি 5টা মিস কল আমার ছাত্রছাত্রী ফোন করে যাচ্ছে, আমি বুঝতে পারছি ওয়েটিং এ আছে, কিন্তু ওনার সঙ্গে ফোন রাখতে পারছি না। বা এই ধরনের কিছু কথাবার্তা বলতে হয়, অনেকে হয়তো কান্নাকাটি করছে ফোন করে, স্যার আমি ফার্স্ট কি করবো, তার সঙ্গে হয়তো 10-15 মিনিট কথা বলতে হচ্ছে, সেখানে হয়তো 5জন আমাকে ফোন করছে, পাচ্ছে না। তো তার ফলে যদি তোমরা না পাও, অনেক সময় কি হয়, পরীক্ষার দিন বিশেষ করে 7 তারিখ 14 তারিখ আমাকে অনেকেই ফোন করেছে, আমি অনেকের ফোন ধরতে পারিনি, এবং তারপরে কোথায় যে কার ফোন হয়েছে আমি অনেকে কল ব্যাকও করেছি, যে তুমি কি আমাকে ফোন করেছিলে, বলছি হ্যাঁ স্যার কথা হয়ে গেছে। তো এরকমও করেছি, অনেকে করে উঠতে পারিনি, যদি করে না উঠতে পারি কেউ খারাপ ভাববে না, আমাকে অবশ্যই কল করবে, আমি সবসময় তোমাদের সাথে আছি। কিন্তু যেহেতু আমি একটাই মানুষ, এত কিছু একা সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে বলে আমি চেষ্টা করছি যতটা সম্ভব সামলানো। এবার যদি কারো কোনো বক্তব্য থাকে আমাকে বক্তব্য বলতে পারো, আমি সবকিছু বলে দিলাম। এবার তার আগে লাস্ট একদম ফিনিশিং দিয়ে বলি, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, সেখানে তোমরা জয়েন হতে পারো। যাদের যাদের মনে হচ্ছে যে স্যার যা যা বলেছে তার আশেপাশে আমার নাম্বার আছে, আমার আশেপাশে যার নাম্বার আছে, ইভেন আমি অনেক সময় ধরো এসটি ফিমেল, আমার মনে হয়েছে কি এসটি ফিমেল হয়তো বেশি কাট অফ বলেছে, আরো কমও উঠতে পারে, এসটি ফিমেলের সিটটা বেশি, তারপরে আরো কমও উঠতে পারে, এসটি ফিমেল এসসি ফিমেল এদের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা কম হবে। তো এদের ক্ষেত্রে আমার কাট অফটাই যে ফাইনাল সেটা না, তার থেকে কমও হতে পারে, তো তারাও কিন্তু জয়েন করতে পারো। ইন্টারভিউর ক্ষেত্রে লাভ হবে, কে কি বলছে সেটা দেখেও শেখা যায়, মানে সবসময় যে আমি কি বলছি সেটাই না, অন্যজনের বলা থেকেও শেখা যায়। তার ফলে অন্যজনের মক ইন্টারভিউ দেখো, কারণ এখন তো আর কি তোমাদের কাছে সময় আছে অনেকটাই, সাবজেক্টগুলো পড়তে থাকো, 9-10-এর জিনিসপত্র পড়তে থাকো, 11-12-এর ইন্টিগ্রেশনগুলো পড়ো, অনেক সময় বোর্ডে হয়তো বলবে আচ্ছা এই ইন্টিগ্রেশনটা সলভ করো, বা হয়তো সাইন অফ A+B এই সূত্রগুলো দেবে, বলবে সাইন অফ A+B ইজ ইকুয়াল টু সাইন A cos B প্লাস কস A সাইন B প্রমাণ করো, বা বলবে একটা সার্কেলের এরিয়া πr² প্রমাণ করো, বা বলবে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত সেটা প্রমাণ করো, এই প্রমাণগুলো দিবে, বা বলবে সাইন থিটা বা সাইন 90 ইকুয়াল টু 1 কি করে দেখাও, বা বলবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা সেটাকে প্রমাণ করো জিওমেট্রিক্যালি। তো এই ধরনের জিনিসপত্র কিন্তু 11-12-এর বইটা পড়ো তোমরা, 9-10-এর পাটিগণিতগুলো পড়ো, হাইট অ্যান্ড ডিস্টেন্স জিওমেট্রি এগুলো পড়ো, আর বিএসসির জিনিসপত্রগুলো বড়, খুব হায়ার লেভেলে যেতে হবে না। আর যারা যারা পিএইচডি করছে তারা পিএইচডি যেটা এটা পড়ানো হচ্ছে, বা পিএইচডিতে যা শিখছো কোর্স ওয়ার্কের মাধ্যমে বা তোমার সাবজেক্টে, সেগুলো তুমি পড়ো। এই হচ্ছে বিষয়। আর ইন্টারভিউর জন্য একটা গ্রুপ খুলে দেবো খুব শীঘ্রই, সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে সবাই জয়েন করো। সেই গ্রুপে কোনো রকম এক্সট্রা কোনো চার্জ বা কোনো টাকা পয়সা লাগবে না, আমার স্টুডেন্টদের একদম ফ্রি অফ কস্ট, যতদিন তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাও নিতে পারো। তারপরে মক ইন্টারভিউ তোমাদের ফ্রি অফ কস্ট নিয়ে দেবো, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো। চেষ্টা করো অফলাইনে আমি যেই সমস্ত জায়গাগুলো বললাম সেখানে আসার। আর বিশেষ করে যারা কলকাতার সাইডে বাড়ি, যারা মেদিনীপুরের সাইডে বাড়ি, তারা আমাকে একটু হেল্প করো, কারণ আমি তো ওই জায়গাগুলো খুব কম জানি, শিয়ালদা জানলেও মেদিনীপুরটা আমি কোনোদিনই যাইনি, মেদিনীপুর ডিস্ট্রিক্টে। অনেকেই আমাকে বলেছে স্যার খালি আপনি আসুন, কোনো ব্যাপার না, সমস্ত কিছু ব্যবস্থা করবো। তো আমাকে বলো কোথায় করা যেতে পারে, বা কোন জায়গাটা ভালো, কি করে অ্যাপ্রোচ করবো তাদেরকে, কত টাকা পয়সা লাগবে সেগুলো বলো, লজ বুক করতে বা হল বুক করতে বা ভালো কিছু যেতে যেতে, অনেক স্টুডেন্ট যার মধ্যে থাকে, এবং যেখানে টয়লেটের ব্যবস্থা থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা জায়গাতে করলে হবে না, বা যেটা কমিউনিকেশন খুব ভালো মেন জায়গায় আছে, সেই সমস্ত একটা জায়গা আমাকে বলতে পারো, নিয়ে আমাকে একটু হেল্প করতে পারো, আমি তোমাদের ওখানে যাবো। আর 15-20 দিন আগে আমি জানিয়ে দেবো যে অমুক শহরে বা মেদিনীপুরে বা শিয়ালদাতে অমুক তারিখ আমি মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি থাকবে, সেখানে এক্সপার্টরা থাকবেন, তোমরা আসো কোনো এক সময় এসে যে কোনো সময় ইন্টারভিউ দিয়ে চলে যাও। যদি কারোর খুব তাড়াহুড়ো থাকে, বেবি থাকে, বাচ্চা থাকে, বা কোনো কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমি তাকে আগে করে দেবো। কিন্তু সবাই আবার তাড়াহুড়ো করলে হবে না, বিশেষ করে ছেলেরা বলেছে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবো, তাহলে কিন্তু একটা খিটকাল হয়ে যাবে। তো একটু সময় নিয়ে আসবে প্রত্যেকে, এবং আমি একটা মক ইন্টারভিউ ব্যবস্থা করবো, তাদের মধ্যে লাভ হবে। বোঝা গেছে? এই হচ্ছে আমার ব্যাপার। আর একটা গ্রুপ তৈরি করবো সেখানে, কারণ এই গ্রুপগুলোর মধ্যে না যারা ধরো পাইনি তারা একটু খারাপ ভাববে, মানে এটা বুঝতে পারি যাদের হয়নি তাদের মনটা ভেঙে গেছে, তো তাদের ক্ষেত্রে একটু মনে হবে যে আমার হয়নি, স্যার বারবার করে মেসেজ করছে এই করো ওই করো, ওদের একটু খারাপ লাগবে, তো ওদের খারাপটা আমি লাগাতে চাইছি না। মানে কি হয়েছে যে দেখো, আমি হলে আমার কোনো ব্যাপার না, আমার খারাপ লাগাতে চাই, কারণ আমার খারাপ লাগে আরো ভালো, আরো উদ্যমে পড়বো। এবার আমার হয়নি তো ওদের হয়েছে, দাঁড়া আবার পড়বো। সত্যি কথা বলছি, নেট যখন আমার প্রথমবার হয়নি, আমি এমএসসি ফার্স্ট
সেমে নেট হয়নি, সেকেন্ড সেমে হয়েছে। আমি যাদের যাদের নেট পেয়েছে তাদের সঙ্গে ঘুরতাম, পেয়েছিল দু একজন পেয়েছিল আমার কাছে, তাদের সঙ্গে ঘুরতাম। অন্যরা ঘুরতো না, কেন ঘুরতো না? ধর ওরা নেট পেয়েছে, মনটা খারাপ হয়ে যায় ওদের কথা শুনলেই দেখলে। আমি ঘুরতাম, আমার মন খারাপ হোক, যত খারাপ হবে তত পড়াশোনার প্রতি রাতে এসে আর উদ্যম জাগতো, ধর ওরা পেয়েছে আমি পাবো না। তো এই জিনিসটা হয়, মানে সবসময় যে তুমি মানে সবসময় যে নেগেটিভ মাইন্ড, নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি আছে, নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি আছে, হারার মধ্যে মানে ব্যর্থতার মধ্যে শিক্ষা আছে, এই জিনিসটা মানুষ বোঝে না। মানুষ সবসময় জয়, সবসময় আমি জিতবো, সবসময় লাইফে জেতা যায়? যে কোনো কার্ভ সবসময় ওপর নিচে হয়। ম্যাথমেটিক্সে তো যে কোনো সাইন কার্ভ, সাইন কি সবসময় বাড়ছে? সাইন তো কমছে। কস কি সবসময় বাড়ছে? কস কমছে। তুমি কি সবসময় এক্সপোনেনশিয়াল হবে? তাহলে তুমি উড়ে যাবে। এক্সপোনেনশিয়াল কি হওয়া যায়? এক্সপোনেনশিয়াল মানুষ হয় না। এক্সপোনেনশিয়াল করোনা, ডিজিজ, এগুলো এক্সপোনেনশিয়াল হয়। যদিও আবার দেখবে সেই এক্সপোনেনশিয়াল থেকে যত তুমি বেশি উঠবে তত তাড়াতাড়ি নামবে। তুমি যেদিন দেখবে একদম গাছে উঠে গেছো, সেদিন গাছ থেকে একদম ঝপ করে পড়ে যাবে। তার ফলে আমরা ওঠানামা করে চড়াই উত্তরায়ের মাধ্যমে আস্তে আস্তে আমাদের গোলটাতে পৌঁছাবো। লাইফে স্ট্রাগল আসবে, লাইফে হার্ড ওয়ার্ক আসবে, লাইফে ব্যর্থতা আসবে। ভেঙে যাওয়ার কোনো কারণ নেই। জীবনে সরকারি চাকরি হলো না মানে কি হলো? কত কত টিচাররা আছে যারা ফিজিক্স বলাতে, দেখো তো, আমি তো ফিজিক্স বলার সঙ্গে কথা বলবো, মানে ফিজিক্স বলাতে যে সমস্ত এডুকেটাররা আছে, সরকারি চাকরি হয়নি, 4 লাখ 5 লাখ টাকা প্যাকেজ পাচ্ছে, দারুণ পড়াচ্ছে, দুর্ধর্ষ পড়ানো। ওরা কি আর সরকার বলে আমি দিলেও যাবো না? হ্যাঁ, পাইনি বলে এক সময় হয়তো ফিজিক্স পড়াতে ঢুকেছে, কিন্তু বলছে এখন ব্যাক করে যাবো না, দিলেই যাবো না, আর পড়বো না, দরকার নেই, আমার এটাই লাইফ, আমি এডুকেটার হবো বড়। তো অনেক জিনিস আছে, অনেক কিছু আছে তোমার লাইফে, অনেক কিছু আছে। পরবর্তীতে ভেঙে পড়ার কোনো কারণ নেই। তবে এখন বলবো, ইন্টারভিউটা নিয়ে খাটো। যাদের যাদের বর্ডার লাইনে আছে তারা প্রত্যেকেই খাটো। হলো না হলো, যদি না হয় তাহলে আর কি হবে, কিছু করার নেই। আর যদি হলো তাহলে তোমার অ্যাডভান্টেজে থাকবে। এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মানে যদি একটা আন্দোলন করতে পারো, আমি বারবার করে বলবো 19 তারিখ সিট যদি বাড়াতে পারো সেখানে বাড়াও। আমাকে পার্সোনালি টেনো না, কেন টেনো না বলছি, আমি কোনো আন্দোলনে ভয় পাই সেটা না, আমি চাই না যে এই সমস্ত জায়গায় জড়াতে, এই কারণে যে আমি জড়ালেও খুব একটা প্রভাব পড়বে না, আমাকে কেউ চেনে না। তোমরা বাদ দিয়ে, তোমরা কিছুজন ছাড়া, ওই 1-1.5 হাজার 2 হাজার ছেলে মেয়ে ছাড়া আমাকে কেউ চেনে না, তার ফলে আমার উপর কোনো প্রভাব পড়বে না। আমাকে গেলে যাবো, একটা জনসংখ্যা বাড়বে, আর তুমি যদি বলো স্যার আপনি আসুন জনসংখ্যা বাড়াবেন, তাহলে আমি তোমাদের সঙ্গে সত্যি বলছি যেতে রাজি আছি, আমি যেতে কোনো আপত্তি নেই। কিন্তু তাতে লাভ নেই, মানে আমার এই পড়াশোনা বা আমার এতগুলো ক্লাস হ্যাম্পার হয়ে যাবে, এই জন্যই আমি বলছি, আর কোনো কারণ নেই। বাকি যদি মালদা ডিস্ট্রিক্ট হতো আমি তো একসময় যেতাম। আর অবশ্যই তোমাদের সাথে আছি, যদি বলো যে স্যার কোনো জিনিস একটা ছড়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা শেয়ার করতে, আমি অবশ্যই করবো, যার যেটা দরকার। তবে হ্যাঁ, এমন কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস দিও না যাতে অন্যজন, যেমন অনেকেই দেখছে যে স্যার যোগ্যদের ওই 10 নম্বর সরানো হোক, এটা আমি পারবো না, কারণ আমার অনেক শিক্ষক আছে যারা হয়তো এটাতে আমার প্রতি রেগে যাবে। তো এই জিনিসগুলো না। বাকি যদি বলো সিট বাড়াতে, আমি অবশ্যই সেটা শেয়ার করব, এবং উচিত, আমি তো পার্সোনালি মনে করি। অনেকে যদি বলো স্যার আবার একটা এসএসসি দিতে, সেরকম কোনো একটা দাবি দেওয়া, আমি অবশ্যই সেটা শেয়ার করবো, যত বলবে আমি তত করবো, ঠিক আছে? তার ফলে এটা হচ্ছে ব্যাপার। এইবার যদি কারো কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারো, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেবো। ওকে, আমি অন করে দিলাম তোমাদের মাইক। আপনি স্যার যে খাটো আগে হবে নাকি বলুন তো? একজন, আচ্ছা, 48 মনীষা, মনীষা, মনীষা স্যার। কাট অফ কি? একই কোশ্চিন? স্যার আমি স্যার অন্য একটা একটা প্রশ্ন কোয়েশ্চেন করছিলাম। আচ্ছা, ছিল। এক এক ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই, এক মিনিট, ওয়ান স্যার বাই ওয়ান, একটা ওয়ান বাই ওয়ান। মনীষা আগে বলুক, মনীষা একটা আগে। একবার একজন, মনীষা আগে একটু বলো স্যার, না। হুম। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি যে ইন্টারভিউ গুলো হুম। মানে কন্ডাক্ট করবেন, যেগুলো অফলাইনে কন্ডাক্ট হুম। করবেন, হুম। 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 মানে আমার বাড়ি হচ্ছে বহরমপুর। আচ্ছা। তো অফলাইনে যেগুলো কন্ডাক্ট করবেন সেগুলো কি ভিডিও রেকর্ডিং হবে? না, মানে ও সেগুলো সম্ভব না, যদি একটু সম্ভব গ্রুপে সম্ভব এবং সম্ভব না, সম্ভব অনলাইনের না, গুলো না? ভিডিও না, অফলাইনের গুলো আচ্ছা। এত মাইক, এত, আমি অতটা অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারিনি, অন্যান্য স্যাররা করছে দেখছি। কিছু কিছু একাডেমি আছে, বিএসএসি বলে একটা একাডেমি আছে, একজন শিক্ষক আছেন একটু হেলদি ফিগার, ভালো লাগে আমার ওনাকে, বেশ গোলগাল। তো ওনাকে অনেকে গালও দিচ্ছে, কিন্তু চেষ্টা করছেন উনি, তো যাই হোক, সেটা ভালো খারাপ ওটা আমার বিচার না, কিন্তু ওরকম ভাবে হলের মধ্যে ক্যামেরা করা সম্ভব, পসিবল? কি বলছো তোমরা? আমি তো, করুন, স্যার ভালোই স্যার, হবে, করুন, হ্যাঁ, চেষ্টা করলে ভালো করুন। করলে হতো। একটা সুবিধা এটা হবে, কিন্তু এতজনকে মাইক সেটা দেবো কি হচ্ছে করে, যে এতজনকে মাইক? তাহলে কোয়েশ্চেন গুলো পাওয়া যেত মানে কোশ্চেন না, গুলো? আপনার যদি ওই ভিডিওটা রেকর্ডিং করলে করবেন, ভালো হিসাবে মানে হতো। করতো টোটালটার হ্যাঁ, করলে ভিডিও খুবই করলে ভালো হতো। করে রেকর্ড রেখে তাহলে দেবেন। কোয়েশ্চেন গুলো পাওয়া যেত। টোটালটার ভিডিও রেকর্ডিং করলে মাইক সাউন্ডটা কিন্তু ভালো আসবে না, মানে সাউন্ডটা কিন্তু ইকো আসবে, কারণ ঘরের মধ্যে তো, মানে সবাইকে মাইক, যেমন আমি ধরো আমরা মাইক দিচ্ছি আমরা তো। আমরা অ্যাডজাস্ট করে নেবো, আমরা অ্যাডজাস্ট করে নেবো, আপনি করবেন না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দেখছি, ঠিক যেমন আছে। করে স্যার বিয়ে স্যার বাড়িতে, একটা স্যার কোয়েশ্চেন ছিল। সব থেকে বিয়ে বাড়িতে স্যার আমি যেমন একটা কথা বলছি। বলো বলো। হয় স্যার বলছি যে ক্যামেরা না করলে ব্যাপারটা রিয়েল থাকবে, নাহলে আনরিয়েলিস্টিক হয়ে যেতে পারে, অনেকে কনসাস হয়ে একটু যাবে, আমার হয়তো কথাটা ভালো একটু করে শুনুন। আনসার দিতে পারবে না। আচ্ছা, স্যার ঠিক আমি আছে, আমি বলছিলাম দেখছি। যে হুম। স্যার হুম। একটা আমি কোয়েশ্চেন বলছিলাম ছিল। যে স্যার স্যার যে অফলাইন মক ইন্টারভিউ কদিন হবে, একদিন? শিয়ালদাতে একদিন,
মেদিনীপুরে একদিন, মালদা ডিস্ট্রিক্টে 2 দিন করবো, কারণ মালদা ডিস্ট্রিক্টে আমার স্টুডেন্ট বেশি, মানে আমার নিজের ডিস্ট্রিক্ট তো। আর হ্যাঁ, বিশেষ করে কত তারিখের বিশেষ পর করে থেকে করবেন রিয়েল কাজ হবে। মোটামুটি আমি একটু করব বলবেন? হচ্ছে রিটেনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর, রিটেনটা বেরিয়ে আচ্ছা যাক আচ্ছা তারপর, তার আগে না, কারণ আচ্ছা তার আচ্ছা, আগে হ্যাঁ তোমাকে হ্যাঁ আমি, হ্যাঁ, ওটাই ভালো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে রিট স্যার স্যার, হ্যালো স্যার। হুম হুম হুম, হ্যালো স্যার, বলো বলো। বলছিলাম যে স্যার আপনি যেটা ইউটিউব মানে আপনি যেটা রেকর্ডিং এর ব্যাপার বলছি তো, হুম আপনি যদি আপনার ধরেন 5টা এক্সপার্ট থাকবে, তো 5টা তাদের কাছে মাইক থাকবে আর একটা স্টুডেন্টের কাছে মাইক থাকবে, হুম। এবং এটাকে যদি আপনি ইউটিউবে লাইভ করে দেন, তাহলে আপনার ক্লাউডের ইউজ হবে না, অটোমেটিক ওটা লাইভে চলে যাবে, আপনি মেম্বার্স অনলি করে দিবেন, করে করে স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করে ঠিক দিবেন। আছে, তুমি তাহলে আমাকে একটু হেল্প করো। হুম, আমাকে একটু জানিও, পরে আমাকে ফোন করে স্যার এগুলো একটু বলে দিও, কারণ স্যার টেকনিক্যাল ব্যাপারগুলো আমি আমি জানছি, তাও আমি একটু পিছিয়ে আছি, তোমাদের থেকে আচ্ছা, অনেকটা পিছিয়ে। আমার কাছে দুটো মাইক আছে, অলরেডি না আমার কাছে মাইক দুটো না, মাইক সে আছে মাইক আমি জোগাড় করে নিবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি দিতে পারো তাহলে খুবই ভালো। তোমার বাড়ি কোথায়? স্যার হ্যাঁ স্যার, আমার কাছে আমি দুটো একটু মাইক বলতে আছে। যাচ্ছি। স্যার হ্যাঁ আমি একটু বলতে যাচ্ছি হ্যাঁ, সাবির বলো। যে আহ, আশা করছি ভালো আছেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, বলো তোমার পিএইচডি কেমন চলছে? আহ, হ্যাঁ স্যার চলছে ভালোই। হুম হুম, তো বলো। পরীক্ষা দেওয়া হলো এখন। স্যার বলছি যে আমরা তো সব করোনা ব্যাচ বেশিরভাগই ছাত্র তো, হুম বিএড সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই। তো আপনার যে এডুকেটর আছে হুম চাইল্ড সাইকোলজি বা একটু, তো আপনার তো হুম এখন ভালো পরিচিত আমি জানি। তো উনি উনার সঙ্গে বা আরো আপনার হুম পরিচিতের হুম সঙ্গে হুম একটু হুম হুম। যদি এই ব্যাপার নিয়ে আমাদের কিছু কোয়েশ্চিন কিংবা কিছু মেটেরিয়াল এরকম কিছু এটা দিতে কি পারেন তাহলে খুবই এসএসসি ভালো হয়। এসএসসির জন্য? হ্যাঁ স্যার, না এসএসসি বলতে ইন্টারভিউ রিলেটেড, ইন্টারভিউ ইন্টারভিউ, রিলেটেড। হ্যাঁ আমি তো ওটাই বললাম, ইন্টারভিউর জন্য এই ধরনের কোশ্চেন গুলো, যে এটা হলে ভালো হতো কিনা, বা তুমি একজন হুম শিক্ষক হয়ে তোমার ধরো ক্লাসে একটা বাচ্চা ছেলে বদমাশি করছে, তাহলে তুমি কি হুম করবে, এই জিনিসগুলো হুম আমি মাদ্রাসার হ্যাঁ, আগেও দিয়েছিলাম, একটা তোমাকে বলে দেবো। ম্যাটেরিয়ালের মতো করে বা ওই ব্যতিক্রমী জিনিসগুলো একদম ওগুলোর একদম উপর একদম। তাহলে একটু আমি ভালো করে আমি আমরা দেখতে তার পারি আর কি। তারপরে ওই যে বিভিন্ন বলে না যে এই যে টিচিং এর যে বিষয়গুলো, হুম তারপর হুম হচ্ছে হুম, যে অবশ্যই বিভিন্ন অবশ্যই। কমিশন আমি থেকে আমি আমি ওগুলো আমি নিয়ে আপনি আমি ভালো আমি একটা বলছি এগুলো সাজেশন। স্যার একটা আমার আলাদা একটা গ্রুপ করে আপনি দিয়ে দেবেন না এগুলো না, আমার বলছি তো। আমার একজন এক্সপার্টই থাকবেন, তিনি হচ্ছেন এডুকেশনের উপর। আমি বলছি হ্যাঁ মানে ওটাই আমার বলতে চাচ্ছিলাম, আমার হ্যাঁ। কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে সময় দেখবে আমার এক্সপার্ট কিন্তু শুধুমাত্র ম্যাথমেটিক্সে ছিলেন না, আমার এক্সপার্ট ছিলেন জিকের উপর, একজন জিওগ্রাফির এক্সপার্ট, তিনি জিকের হুম উপর জিজ্ঞেস করছিলেন, একজন ছিলেন এডুকেশনের উপর। হুম এই ধরনের হুম। জিনিসপত্র কিন্তু করবে, কারণ ইন্টারভিউতে কিন্তু সবাই কিন্তু, তুমি যদি ইন্টারভিউ পড়ে যাও, তুমি মনে হয় খুব সম্ভবত মাদ্রাসাতে পেয়েছিলেন নাকি সাবির? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার তো সেখানে দিয়েছি তো তোমার তো ইন্টারভিউ। অভ্যেস, তুমি তো জানোই, তোমাকে পিএইচডি থেকে করেছিল। তো তুমি দেখবে হুম ওখানে কিন্তু একজন বসে থাকেন প্যানেলের কিন্তু চেয়ারম্যান, উনি কিন্তু নন হুম। ম্যাথমেটিক্সের লোক। উনি হচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওটাকে কন্ট্রোল করেন, যে আসো, বসো, বা বসুন, আসুন, আপনি বাড়ি কোথায় বলুন। তারপর এবার এক্সপার্ট দেখবেন মাদ্রাসার ক্ষেত্রে একজন ছিল, একটা ম্যাথমেটিক্সের লোক ছিলেন। হ্যাঁ বাকি স্যার ঠিক। কিন্তু নন ম্যাথমেটিক্সের, বাকি দেখবে সব পদাধিকার ছিলেন এবং সচিবরা ছিলেন, তারা কিন্তু ম্যাথমেটিক্স জানে না। তারা কিন্তু, এবং এখানেও হবে এসএসসির ক্ষেত্রে দেখবে হয়তো একটা বোর্ডে 5 জন আছে, সেখানে কিন্তু একজন থাকবে জেনারেল, যিনি চেয়ারম্যান বা ওই লেভেলের, একজন থাকবেন হয়তো সচিব লেভেলের, যিনি হয়তো এসডিও বিডিও ডিএম এই ধরনের কিছু পদে থাকবেন, যিনি হয়তো ম্যাথমেটিক্স সম্বন্ধে ধারণা নেই, একজন থাকবে হয়তো ম্যাথমেটিক্সে এক্সপার্ট, বা 2 জন থাকবেন। তার ফলে তোমাকে শুধুমাত্র যে ম্যাথমেটিক্সে জিজ্ঞেস করবে সেটা না, তোমাকে সব জায়গায়, একজন হয়তো এডুকেশনে থাকতে পারেন, তিনি হয়তো ওই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবেন, যে বলো তো তোমার ক্লাসে হয়তো একটা ছেলে বুঝতে পারছে না পড়া, বা তুমি হয়তো পড়ালে সবাই বুঝতে পারছে, 5 জন বুঝতে পারছে না, তাহলে কি করবে, তোমার উচিত মানে তোমার তখন অ্যাপ্রোচটা কি হবে, তাদেরকে কি তুমি আবার বোঝাবে, না তুমি তাদেরকে কি করবে? তখন তোমাকে বলতে হবে যে তাদেরকে আমি এক্সট্রা আবার ক্লাস নেব, তাদের কি কি সমস্যা সেগুলো আমরা দেখবো, সেগুলোকে তুমি এরকম এই ধরনের জিনিসপত্রগুলো আমি সাজিয়ে গুছিয়ে দিব প্রত্যেককে, ঠিক আছে? হ্যাঁ এগুলো স্যার চিন্তা ঠিক নেই, ঠিক। আমি করে দেবো এগুলো। ভিডিও করলে কিন্তু খুবই ঠিক ভালো আছে। হয়। হ্যাঁ ভিডিও তো করবোই, অনলাইন শোনো, অনলাইনে তো যেগুলো হবে সেগুলো তো ভিডিও হবেই, মানে অনলাইনে তো করবোই, ওগুলো তো সবকিছু রেকর্ডিং থাকবে, সেগুলো দেবো। যদি অসুবিধা হয় আমি মাদ্রাসার কিছু মক ইন্টারভিউ, তোমাদের ডেমোগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে। মাদ্রাসার ক্ষেত্রে হ্যাঁ দেখবে আমরা 3-4 ঘন্টা ধরে 3-4 বার নিয়েছিলাম, ওখানে সময় কম পেয়েছিলাম, এখানে তো সময়টা অনেকটা বেশি। ওখানে দেখবে বিভিন্ন এক্সপার্টরা কি ধরনের কোশ্চিন করেছিল দিয়েছি। তবে আমি কেন বলতো অফলাইনের পক্ষপাতী, কারণ মাদ্রাসার সময় একটাই জিনিস ফিল করেছি, যে ছাত্রছাত্রী না সামনাসামনি যখন আসবে, একটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথা বলার হাব ভাব, এই জিনিসপত্রগুলো আমি একটু চেঞ্জ করে দিতে পারবো। হয়তো কিভাবে আসছে তার অ্যাপ্রোচ, বা কোথায় হাত রাখছে, বা কিভাবে সে বসে আছে, সেই জিনিসগুলো আমি একটু কারেকশন করে দিতে পারবো। এগুলো না একটু চোখে লাগে অনেক সময়। ধরো তুমি আসলে চেয়ারটাকে টেনে ঘ্যাঁচ করে চেয়ারটাকে টেনে বসলে, একটা বিকট শব্দ হলো, ওটা করা যাবে না, বুঝতে পারছি, ওটা করা যাবে না। বা তুমি হয়তো ঘরের মধ্যে ঢুকে গেলে, তুমি শুধু বললে আসবো স্যার, কেন ওখানে তো ম্যাডামও আছে, তোমাকে সবাইকে বলতে হবে যে স্যার আসতে পারি, আসবো না স্যার আসতে পারি, ম্যাম আসতে পারি। তো এই ধরনের কিছু কিছু জিনিসপত্রগুলো আমি একটু শিখিয়ে দেবো বা একটু তৈরি করে দেবো, তার ফলে কি এই ছোট 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 জিনিসগুলো যেগুলো আমাদের কানে লাগবে, চোখে লাগবে, সেগুলো যাতে ঠিক হয়। বা ড্রেসিং সেন্স, তোমাকে কোনো ড্রেস না দিলেও তোমাকে এমন একটা ড্রেসিং সেন্স পড়তে হবে যেটা তোমার হালকা ড্রেস, ওই ডিপ কালারের ড্রেস পরা যাবে না। তুমি মেয়ে হয়ে তুমি লিপস্টিক পরে গেলে, গাঢ় লিপস্টিক পরে চলে গেলে, ওটা হবে না। তোমাকে একটা সিম্পল কিন্তু সোবার এই ধরনের জিনিসপত্র, আমাকে বলতে হবে না যে ব্র্যান্ডেড জামা কাপড় পরতে হবে, খুব দামি না। তোমাকে সিম্পল কিন্তু সোবার, এই ড্রেস পরার উপর কিন্তু একটা ফ্যাক্টর কাজ করে, একটা চোখে লাগা জিনিস কাজ করে। দেখবে আমরা যে যাই বলুক, সৌন্দর্যের থেকেও দেখবে সোবারনেসটা আমাদের ক্ষেত্রে খুব ভালো লাগে, যে এই ছেলে মেয়েটার মধ্যে খুব সোবার বা খুব ফ্রেশ।
তাই না? তো এই জিনিসগুলো আমি অফলাইনের মাধ্যমে তোমাদের চেষ্টা করব শিখিয়ে দেওয়ার, কারণ অফলাইন মানে এরকম না যে তোমার ওখানে শুধু আসলে আর চলে গেলে, কি কি সমস্যা কি ভুল ভ্রান্তি সেই জিনিসগুলো আমাদের এক্সপার্টরা শিখিয়ে দিবেন, বা আমি তো থাকবোই সেখানে, আমি সব ওগুলো বলে দেবো যে তোমার এটা প্রবলেম হচ্ছে, এটাকে একটু চেঞ্জ করো। তো এই জিনিসগুলো আমি চাইছি অফলাইনে এগুলো বেশি দেখা যায়। অনলাইনে কি তুমি ওখানে বসে আছো, আমি বুঝতে পারবো না, বা তুমি হয়তো নিজের বাড়িতে ওরকম ড্রেস পোশাক পরে বসবে না, বা অনলাইনে হয়তো অনেক সময় নেটওয়ার্কিং ইস্যু হচ্ছে, বা আমাদের এক্সপার্টরা হয়তো 5টা এক্সপার্ট আছে, 5টা এক্সপার্টের মধ্যে কোনো একটা এক্সপার্টের হয়তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো অনেক সময় হয়ে থাকে অনলাইনে, অফলাইনে এগুলো হবে না। স্যার এই আমার বাড়ি স্যার উত্তর দিনাজপুরে, তো আমি হ্যাঁ, তো উত্তর সেদিন দিনাজপুর থেকে কতক্ষণ লাগবে মালদাতে? 2 ঘন্টা। স্যার সেদিন মানে স্যার গিয়ে মানে বলছি সামনে স্যার যেতে পারবো স্যার স্যার? হ্যাঁ, বলো। স্যার শিয়ালদাতে যদি সাবজেক্ট এক্সপার্টের ইয়ে হয় তাহলে আমাকেও বলতে পারেন, বা জানেন, পরিচিত, বলতে পারি হেল্প ঠিক যদি আছে, আমি মনে দেখি হয়। জয়দীপ স্যারকে বলবো, তোমাদের আলিয়া ইউনিভার্সিটির জয়দীপ হ্যাঁ স্যার, সেনগুপ্তকে। জয়দীপ সেনগুপ্ত আমার তো আমার আমাকে গাইডকেও বলতে পারি আমি, যদি বলতে আপনি পারো। বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাকে তাহলে বলো, আমি যদি আপনার মনে হয় তাহলে বলবেন। না না, অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ আমি তো অবশ্যই মানে আমি একটু প্রফেসর লেভেলের লোকজনকে বলতে চাইছি, বা কলেজের যারা কলেজের প্রফেসর তারাই বলতে চাইছি, এবং আমি চাইছি যে তাদের এক্সপার্টনেসটা তোমাদের কাজে লাগুক, মানে বিভিন্ন ডিফারেন্ট ফিল্ডের লোকজনকে চাইছি। ধরো একটা লোক হলো যারা হয়তো অ্যানালিসিসের, একজন হলো হয়তো ডিনামিক্সের, একজন হলো হয়তো যিনি হয়তো লিনিয়ার অ্যালজাবরা, তার ফলে কি বিভিন্ন এক্সপার্ট যখনই থাকবেন, এবার তুমি যদি বলো স্যার আমি আরেকবার দেবো ডেমো, তো তুমি দিতে পারো। তুমি যদি মনে হয় স্যার আমি মেদিনীপুরে বাড়ি, আমি স্যার শিয়ালদা তো একবার দেবো, মেদিনীপুরে দেবো, দিতে পারো। তোমার ইচ্ছে, এটাতে আমার কোনো ব্যাপার না, তুমি যতবার ইচ্ছে এসে দিতে পারো। মালদা ডিস্ট্রিক্ট আমি খুব সম্ভবত 2বার করব, তোমরা যদি মনে করো স্যার 2বারই দেবো, দিতে পারো। তবে কতজন হবে, অনেকজনই তো হবে, বুঝতে পারছো, সেটা অনুসারে এখন কতটা সামলানো মুশকিল হবে, এতজন তো একদিনে, চেষ্টা করবো আমি। স্যার ঠিক আছে। একটা কোশ্চিন স্যার ছিল। স্যার আরেকটা বলছি, মেদিনীপুরে আপনি যদি আসেন, ও হুম। মেদিনীপুরে ওটু 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 একাডেমির নাম শুনেছেন তো? ওটু বলে একটা নাম করা একাডেমি আছে, হ্যাঁ, মানে ওই একাডেমিটা হ্যাঁ কি? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওইটা 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 কলকাতায় ব্রাঞ্চ আছে, অনেক হ্যাঁ হ্যাঁ জায়গায় ব্রাঞ্চ আছে, হ্যাঁ মালদা হ্যাঁ মালদাতেও হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, ওটু ওটু, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই একাডেমিতে এসএসসি তে ক্লাস নিতেন আমাদের ডক্টর গুরুপদ স্যার বলে। গুরুপদ উনি কিন্তু সামন্ত, আরে বাবা, আমার স্যার তো। হ্যাঁ আইএইএসটি, হ্যাঁ ওনাকে ডাকবো। হ্যাঁ, আপনি ওর কথা আমি বলতে পারেন না, আমি কোনো ওনার মানে গুরুপদ স্যার খুব ভালো, আমি ওনার বাড়ি গেছি, উনি আমার মানে পিএইচডির জিপি সময় উনি স্যার, আমার, জিপি স্যার তো হ্যাঁ জিপি স্যার, গুরুপদ তো সামন্ত। হ্যাঁ, আমাদের বেশু, আমাদের তো আইআইএসটি বেশ। বেশু বেশু, উনি আমাকে খুব আমাদের মানে আমার খুব না স্যার, উনি তো গুরুপদ হ্যাঁ। মাইতি স্যার। না, ও না গুরুপদ না, আচ্ছা, আমি সামন্ত আমি বলছে। আমি যার কথা বলছি গুরুপদ গুরুপদ মাইতি, মাইতি মানে ও স্যার। মাইতি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ না না হ্যাঁ না, উনি আচ্ছা, উনি আমাদের গুরুপদ তো মাইতি ম্যাথ স্যার। বইয়ের উপর কাজ করান না হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুরুপদ মাইতি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনিকে চিনি আমি, হ্যাঁ, যাই হোক সামন্ত বলে, হ্যাঁ। যাই হোক, না না, যাই হোক, ওটু একাডেমির প্লেসটা কিন্তু আপনি পেয়ে যাবেন, মানে আপনি যে বলছেন না কোনো লজ খুঁজবেন বা খুঁজবেন, তো ওই আচ্ছা গৌরব পাল বলে একজন ওদের আচ্ছা, ইয়ে তুমি আছে, তাহলে ওনার তুমি তাহলে নাম্বার। যদি আমাকে জোগাড় করে দিতে পারো তাহলে খুবই ভালো, না ওনাকে ওখানে স্যার, দিয়ে না দেবো। স্যার, আমার আমার মনে হয় স্যার সেটা তো একটা একাডেমি, তার সঙ্গে যুক্ত হওয়াটা ঠিক হবে না। কেন আপনি একটা একাডেমির মাধ্যমে যাবেন? না, ওগুলো আপনি কোনো একটা ব্যাপার না, লজ, দেখো। না না না, ওগুলো না, তার না অনেক স্যার, স্টুডেন্ট আছে, উনি আচ্ছা, ওনার দেখছি কাছেও দেখছি। ওনারা তো স্যার ফিস নিয়ে ওনারা করান। ও না না না, ফিস তো আমি নেবো না না না, না, না ফিস না। কেন নেবে, ফিস তো নেবে না, ঠিক আমাদের আছে। স্টুডেন্টদের তো ফিস নেই, আপনি ওদের এবার না স্টুডেন্টদের ফিস কেন, নেবেন। কোনো একাডেমির সুদীপ স্যার একটা আচ্ছা ঠিক আইডিয়া আছে, দিতে আচ্ছা পারবে। ঠিক আছে, ওগুলো একটা পরে কথা দেখছি, আচ্ছা পরে দেখছি, স্যার, পরে দেখছি, ওগুলো পরে দেখছি স্যার একটা আমি, কোশ্চিন আছে। দেখছি ওটা ঠিক পরে, হবে হ্যাঁ। না স্যার। আচ্ছা তাহলে বাদ ওটা দেবো, আচ্ছা তাহলে কোনো একাডেমির সঙ্গে যুক্ত হবে না, নিজস্ব একাডেমি স্যার আমারই একটা থাকবে, ঠিক আছে। কোশ্চিন আছে। হ্যাঁ, বলো মানে বলো বলো। আমাদের গুলো আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেই ঠিক ভালো আছে, হয়। ঠিক আছে, বলো রজত, বলো রজত, অনেকক্ষণ ধরে কোশ্চেন করবে বলছিলে, বলো বলছি রজত। স্যার যে 9-10-এর জন্য আপনি তো বললেন যে 9-10-এর সিলেবাসের ডেমো দিতে একটা। হ্যাঁ হ্যাঁ তো এবার 11-12-এর জন্য যদি মানে যেতে পারি, হ্যাঁ, তাহলে 11-12 11-12-এর হ্যাঁ, একদম ডেমো। অবশ্যই আচ্ছা, তার অবশ্যই। মানে রাখতে হবে একদম নাকি? একদম, প্রায় যতটা পারবে। মানে ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না, যদিও সব তো শেষ করা সম্ভব না, যতটা পারবে। এবার ধরো ভাগ্যটা একটা ফ্যাক্টর, তুমি যেটা পড়ে গেলে না সেখান থেকে জিজ্ঞেস করলো, হতেই পারে। আবার তুমি যেগুলো পড়ে গেলে সেগুলোই সব জিজ্ঞেস করলো, এটাও হতে পারে। তো এইটা একটা ফ্যাক্টর, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ স্যার বলো তার স্যার। মানে স্যার ডেমোর জন্য তার মানে কোনো ক্লাসিক্যাল বা অ্যালজেব্রা বা লিনিয়ারের কোনো পার্ট থেকে দেবে না, এটা আপনি অ্যাসিওর করছেন, তাই তো? 9-10 হলে 9-10 এর টপিক, 11-12 হলে 11-12 এর টপিক, ওটাই তো হওয়া এখানে কোনো উচিত। বলবে না, না, এখানে কোনো স্কুলে বলবে না তো তুমি যে তো লিনিয়ার তুমি তো অ্যালজেব্রা থেকে তুমি পড়াও। তো কলেজে কলেজে পড়াতে যাচ্ছ না, তুমি স্কুলে পড়াতে যাচ্ছ। আচ্ছা আচ্ছা, তার ফলে তোমাকে ঠিক আছে স্কুলের স্যার, টপিকই চুজ করতে হবে, ঠিক আছে, এটাই। ঠিক আছে স্যার। হুম। স্যার, বলো রেখা, বলো। বলছি আমাকে তো স্কুলে 7 আর 9-এর ক্লাস দেয়, ক্লাস 10-এর ক্লাস তো দিচ্ছে না। মানে তো তুমি 9-এর তো থেকে টপিক চুজ করো। 7, আমি আপনাকে পাঠিয়েছি 7 আর 9-এর, মানে ওটা ছাড়া বাকি যদি আর কোনো টপিক হয়, মানে ওই যেই আচ্ছা, টপিকগুলো বলেছে সেগুলো আমি আচ্ছা, বই তুমি ছাড়াও আমাকে পাঠাবো। পাঠিয়ে রাখো, আমি তার মধ্যে তোমাকে বেছে বলবো যে এই টপিকটা চুজ করো, বা 2-3টে হ্যাঁ, টপিক বলে আসলে দেবো, ঠিক আছে। ক্লাস 10-এর তো আমি দেখে যেতে যাচ্ছি আপনাকে, স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি, একটু পড়াই না ঠিক তাই, মানে ঠিক বুঝতে আছে, ঠিক। অসুবিধা হচ্ছে।
না পড়ে নাও, তাহলে পড়াই ওটা না তো পড়ে নাও না, এখন তো ক্লাস 10টা সময় আছে, না তো না পড়ে নাও। পড়বো, মানে কোন টপিকটা বেশি মানে রেডি করবো সেটা বুঝতে পারছি না, তুমি ওই জন্যই তোমার আর কি মতো করে প্রত্যেকে নিজের মতো করে 4-5টা টপিক বেছে আমাকে একটা বলো, স্যার এর মধ্যে একটা কোনটা, তাহলে আমি বলে দেবো। আর আমি ইন্ডিভিজুয়ালি কি বলতো, আমি যদি বলি তাহলে ওটা কমন হয়ে যাবে, অনেকের একই পড়ে যাবে। আমি ওই জন্য কিছু বলতে চাইছি না, মানে আমি যেটা বলবো সেটা অনেকের না কমন না হতে পারে, স্যার, কিন্তু তুমি মানে যেটা আমি বলবে সেটা আমি আপনাকে তোমাকে বলবো। হ্যাঁ। আমি আচ্ছা, আপনাকে দুটো টপিক দিতে পাঠিয়েছি, ও দুটো টপিকে আমার হচ্ছে মানে বই ছাড়া আমি ইনস্ট্যান্ট পড়িয়ে দিতে ব্যাস পারবো, ব্যাস, ঠিক ইভেন আছে, ঠিক আছে। মানে মডেলও আমি ইনস্ট্যান্ট বানিয়ে আমি পড়াতে পারবো, কারণ আমি ক্লাসে ইনস্ট্যান্ট মডেল ব্যাস, বানিয়ে ওদেরকে তাহলে তাহলে পড়িয়েছি। তাহলে ওই দুটোই চুজ করো, ঠিক আছে। তো কিন্তু ওকে, হচ্ছে আমার যদি extra অন্য কোনো কিছু এসেতে যায় তো সেটার জন্যই বলছি, বাকিগুলোর ক্ষেত্রে একটু যেমন আমার বই লাগবে, ঠিক আর আছে, ওখানে ঠিক তো আছে। বই অ্যালাউ হবে না। না না, বই অ্যালাউ করবে না, আরে একটা ডেমো দু হ্যাঁ, মিনিটের জন্য তুমি বই নিয়ে যাবে নাকি, এটা ওটা পড়ে যেতে হবে। ওটাই হচ্ছে ঠিক ব্যাপার। আছে, আর কেউ কিছু কোশ্চিন? স্যার আর আরেকটা হ্যালো হুম, স্যার। হুম, বলো হ্যালো বলো স্যার। স্যার বলো 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 বলো। বলছি কি, আমি তো মক ব্যাচ নিয়েছিলাম, হুম, তো হুম। আমি ইন্টারভিউর জন্য কিভাবে যুক্ত হবো ওটাই বলছি। ইন্টারভিউর জন্য তোমাদের তো ওটাতে, ওটা তো ফুল কোর্স যারা যারা নিচে তাদের জন্য বলেছি, তোমরা একটা চার্জ দিও 500 টাকা এক্সট্রা, ঠিক আছে, তাহলে তোমাদের আমি মক ইন্টারভিউতে যুক্ত করে দেবো, ওকে। তো চার্জটা কিভাবে দেবো, আগে দেবো না পরে, কিরকম? সেটা আমি বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ, আমি গ্রুপে ওগুলো সব বলছি। আমি এখন মক ইন্টারভিউ, আমি ইন্টারভিউ নিয়ে ভাবিনি, মানে এত তোমাদের ফোন আসছে যে ইন্টারভিউ নিয়ে এখন ভাবা শুরু করলাম, কারণ আমি ভাবলাম 2-3 দিন তোমরা রিল্যাক্স করবে। সেই জন্য যারাই আমাকে ফোন করেছে প্রত্যেককে বলেছি 1 সপ্তাহ পরে আমি ফোন করতে, তখন ইন্টারভিউ নিয়ে আমি সমস্ত কিছু গ্রুপে বলে দেবো, চিন্তার কিছু নেই, প্রত্যেকটা গ্রুপে আমার মেসেজের অপেক্ষা করে আমি সব বলে দেবো, ঠিক আছে। ঠিক আছে। হ্যালো স্যার। স্যার হ্যাঁ, স্যার বলছি যে স্যার স্যার হ্যাঁ, বলো। বলছি স্যার ওই মানে অ্যাকচুয়ালি স্যার ওই অনেকেই বলছে যে একটু স্যার ডিমোটিভেট হচ্ছে, আপনাকে ফোনও করতাম স্যার। ওই মানে আপনাকে তো আমি প্রথমেই বললাম যে আমার 58 আসছে 11-12-এ, আর 9-10-এ স্যার 50 এরকম। হুম, তো স্যার আমি কি ইন্টারভিউ তো তো পড়বোই স্যার, হুম। বলছিলাম ওই সিট কম আছে 11-12, অনেকে বলছে যে আমাদেরকে নাকি ইন্টারভিউতে 10-এর নিচে দেবে, আমরা ইন সার্ভিসরা 10 নম্বর আগেই পেয়ে যাচ্ছে। তো ওটার জন্য স্যার মানে খুব মানে চাপ লাগছে স্যার। তো ওটা নিয়ে একটু কিছু বলুন না স্যার, মানে ইন সার্ভিসরাই সব পেয়ে যাবে, আমরা নাকি 11-12-এ পাবোই না। মানে দেখো, আমার এরকম তো 50 বলছে, দেখো আমার পার্সোনাল যদি মতামত চাও, আমার মনে হয় যে তুমি যদি খুব ভালো ইন্টারভিউ দাও তাহলে তোমার ক্ষেত্রে মনে হয় না যে কেউ অন্যায় করবে। তবে হ্যাঁ, এটা বাস্তব যে 11-12-এর লোকজন বা 11-12-এর শিক্ষকরা বা ইন সার্ভিস যারা আছেন তারা 11-12-এ পাওয়ার সম্ভাবনা বেশি, অবশ্যই বেশি। কারণ 11-12-এর ক্ষেত্রে ওরা 10 নম্বর এক্সট্রা পেয়ে যাচ্ছে, কঠিন কোশ্চিনে 10 নম্বর এক্সট্রা পাওয়া মানে একটা ফ্যাক্টর কাজ করে। তবে পড়তে যাও, দেখো ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই, হয়তো সুযোগ কম, কিন্তু সুযোগ যে একদম নেই সেটা বলবো না, আছে, কোনো অসুবিধা হবে না। এবং তোমার 9-10-এও যেহেতু বলে 50, তোমার 9-10-এও ভালো সুযোগ আছে, আমি তো বললাম যে আমার জেনারেলের মধ্যে 48 থেকে 52-এর মধ্যে ভালো সুযোগ আছে, মানে তাদের হওয়ার আর একটা ওবিসি সম্ভাবনা এ আছে। আছে স্যার, আর নাইন তো টেনটা ওবিসি অ্যাকচুয়ালি আছে, তোমার হয়ে যাবে, তত চিন্তা করো না, তো হয়ে যাবে স্যার, যাবে। মানে অ্যাকচুয়ালি স্যার মানে 11-12টা মানে ওটা ভালো, এই 9-10টা ভালো হওয়া উচিত ছিল, কিন্তু কিছু নিজের কিছু যাই ভুলের হোক, কারণে সেটা হয়নি। হতেই পারে, ঠিক আছে, তুমি স্যার অত চিন্তা করো না, পড়তে থাকো, পড়ো। নেক্সট, আর স্যার কেউ? বলছিলাম যে স্যার ইন্টারভিউ থেকে আমাদের ফ্রেশার্স এখানে দেখে কি 10-এর নিচে প্রত্যেকটা দেবে স্কুলে এরকম? ম্যাথের কোনো টিচার নেই, তো ভ্যাকেন্সি তো এই সম্ভবত আরো মানে বেশি থাকা উচিত। ভ্যাকেন্সি গোটা রাজ্য সরকার 1.5 লাখের আছে, নিচ্ছে না, কি করব? স্যার দিচ্ছে না কেন, কি করে ভ্যাকেন্সি রেখে এরা? নিচ্ছে না কেন, টাকা কি করে স্যার দেবে? তোমাকে তো স্যার বলছে, বেতন দিতে হবে, সরকারের টাকা কই, ওই জন্য দিচ্ছে না, আর তো কোনো কারণ নেই, এর স্যার পিছনে কোনো আন্দোলন, পলিটিক্স নেই। স্যার আন্দোলন স্যার স্যার করলো স্যার বলে স্যার স্যার আন্দোলনটা মাদ্রাসা স্যার রেজাল্টটা দিয়ে দিল স্যার। আন্দোলনটাতে স্যার আন্দোলনের সমস্ত স্টুডেন্টদেরকে আপনি একটু মোটিভেশন করে দিবেন, যেন সব ব্যাচ থেকে আপনার সমস্ত স্টুডেন্টরা আসে। আন্দোলন করলে হয়তো বাড়তে পারে, ঠিক আছে। স্যার আর আপনি হ্যাঁ স্যার, কারণ প্রতিটা হ্যাঁ সিট মাদ্রাসাতে বাড়ানো স্যার উচিত। রেজাল্টটা স্যার দিয়ে দিল স্যার, মাদ্রাসা রেজাল্টটা এই আন্দোলন করলো বলেই আন্দোলনের রেজাল্টটা জন্যই দিয়ে স্যার দিল। দিল স্যার। তো ওই বুঝলাম। জন্য আপনি স্যার একটু সবাই যদি প্রতিটা চাই যদি ভ্যাকান্সি কিছুটা বাড়ে স্যার, আমাদের শহরে প্রায় তাহলে 70 হয়তো। খানা স্কুল আছে, কোনো স্কুলে ম্যাথের টিচার নেই। নেই তো, গোটা ওয়েস্ট বেঙ্গলে এখন ম্যাথ বলে না, সব সাবজেক্টেরই পরিস্থিতি খারাপ, এক একটা স্কুলে স্যার একটা করে টিচার এখন, প্রাইমারি আপার প্রাইমারি স্যার সব জায়গায় স্যার একই অবস্থা। হ্যাঁ, বলো। স্যার আমি স্যার যতটুকু খবর পেয়েছি সমস্ত স্কুলে কিন্তু এই যে ভ্যাকেন্সির জন্য একটা নোটিফিকেশন গেছে যে কার স্কুলে কত ভ্যাকেন্সি আছে সেটা সাবমিট করতে বলেছে, এটা কিন্তু মেন এসএসসি থেকে, মানে আমার দিদি যেহেতু একটা স্কুলে করে তো হুম। আমি সেই সূত্রে জানি যে প্রত্যেকটা স্কুলের যেটা ভ্যাকেন্সি আছে সেটা জানতে চেয়েছে, এবার সেটা কি ভ্যাকেন্সি ইনক্রিজ করানোর রেসপেক্টে না অন্য কিছু রেসপেক্টে সেটা আমি বলতে দুটোই পারবো হতে না। পারে, হয় ইনক্রিজ করবে না আরেকবার এসএসসি হবে স্যার 2026-এর বিধানসভার আগে, যেমন অনেকদিন আগেই আরেকবার মাদ্রাসা হওয়ার চান্স আছে। স্যার বলবো স্যার। স্যার স্যার হ্যাঁ, বলো বলো। বলছি যে আমি এতদিন পর্যন্ত যা জেনেছি হুম, যে এসএসসির সময়ে
মানে হুম এখনো পর্যন্ত যা ভ্যাকেন্সি বেরোয় হুম তারপরেও মানে আপডেট করে, মানে হুম আপনার হুম একদম হুম ফাইনাল রেজাল্টের আগ পর্যন্ত হুম মানে ওরা আপডেট করে তারপর হচ্ছে সেই ভ্যাকেন্সির ওপর মানে ফিল আপ করায়। হুম হুম এইবার আহ, বুঝতেই তো পারছেন রাজ্য সরকার হুম এখন যা পরিস্থিতি কি করবে কিছুই হুম বলা যায় না, কিন্তু না, এখনো পর্যন্ত এর আগের পর্যন্ত মানে 2016 পর্যন্ত আপডেট ভ্যাকেন্সি পর্যন্ত কিন্তু ওরা করেছে, মানে যা ভ্যাকেন্সি যদি দিয়েছে করে তারপরে তাহলে খুব ভ্যাকেন্সি ভালো, তবে বাড়িয়েছে। তোমরা একটা আন্দোলন করো, সত্যি কথা বলছি, করা উচিত, স্যার অবশ্যই করা আন্দোলন উচিত। করতে হবে, একদম ফ্রেশার্সরা করো, স্যার। একজোট হয়ে ফেসার্সরা করো। এই যে আপার প্রাইমারি যে 2022-এর যারা টেট পাস করেছে তারা একটা করছে কিনা, তো তোমরা একটা করো, অত ভয় পেও না জীবনে, কারণ তোমাদের নিজেদের স্বার্থে করতে হবে। তোমরা যদি বাড়িতে ভাবো যে না আমি তো বসে থাকি অন্যজন আন্দোলন করুক, আমার কি, পরবর্তীতে তোমার লাইফেই দেখবে ওটা ঘুরে এসছে। কারণ এই যে যারা ধরো 2016-র ক্যান্ডিডেট যাদের চাকরি চলে গেল, তারা কিন্তু সত্যি কথা বলতে বাধ্য হচ্ছে, তারা কিন্তু ফেসারদের জন্য কোনো লড়াই করেনি। এই যে 9টা বছর ধরে যে চাকরি হচ্ছে না, যারা শিক্ষক ছিলেন 2016-র, তারা কিন্তু কোনোদিন আগ বাড়িয়ে আসেননি যে না আমরা একটু আসি, বা ফ্রেশার্সরা একটা বছর এসএসসি হচ্ছে না একটু কথা বলি, কিছু না। যারা তৃণমূলপন্থী তৃণমূল করছেন, যারা অন্যপন্থী অন্য করছেন, তারা প্রতিবাদ করছেন। কিন্তু বেশিরভাগই আজকে শিক্ষকরা তো তৃণমূল করছেন, তার ফলে তারা বলছেন না থাক আমার ভাই পথ চলে যাবে, বা আমি কি দরকার সরকারকে রাগানোর। এবার যখন তাদের চাকরি চলে গেল, তখন ফ্রেশার্সরা আবার বলছে যাক ভালো হয়েছে, আমরা খাই এগাবো না, তোদের চাকরি তোরা যেরকম আমাদের জন্য আসিস নি আমরাও যাবো না। তো এর ফলে কি হয়, এ ওর জন্য যাচ্ছে না, ও ওর জন্য যাচ্ছে না। এখন যা শুনছি কিছুদিনের মধ্যে নাকি প্রাইমারি চাকরি চলে যাবে 75,000 32,000 প্লাস সামথিং, আমি যা শুনছি, খবর হ্যাঁ টবর হ্যাঁ পড়ছি হ্যাঁ যা। তার ফলে বুঝতে পারছো যে কি পরিস্থিতি একটা করে রাজ্যে তৈরি হচ্ছে, যে আজকাল সরকারি চাকরির কোনো স্থিরতা নেই। মানে আজ যে চাকরিটা পেলে তুমি, সেটা যে মানে আমার কিছু ছাত্র আজকে ফোন করেছে, বলছে স্যার আমি মাদ্রাসাতে জয়েন করবো, এসএসসিতে আমার ভরসা নেই, আমি এসএসসিতে যদি পাই আমি মাদ্রাসাতে জয়েন করবো, কারণ আজ যদি 5 বছর পরে এটা চলে যায়, মানে এই পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে পথে বসতে হবে। যেটা 2016 শিক্ষকদের কথাটা ভাবো আজকে, যে তাদেরকে কি পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। স্যার দু ওরা হাজার তেরোরও অনেক শিক্ষক আছে যারা পরীক্ষা দিতে চাচ্ছিল না, মানে পরীক্ষা দিলেও বলছে আমি না, ইন্টারভিউতে হ্যাঁ যাবো না হ্যাঁ যদি এই যাবো না, প্যানেলটাও ক্যান্সেল হয়। একদম 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 একদম, ওটাই তো ব্যাপার। তো স্যার যাই হোক, মানে একটা স্যার আমার আন্দোলন স্যারই পরীক্ষা উচিত। দেয়নি স্যার, উনি 2011 সালের টিচার ছিলেন, উনি আমাদের কথা ভেবেই দিলেন না। হ্যাঁ মানে কিন্তু আবার অনেকে দিচ্ছেন, অনেকে দিচ্ছেন, তো ওটা দেখো অন্যায় এটা, করেছেন যারা হ্যাঁ দিচ্ছেন, অনেকেই আমাদের দিয়েছে, সিটটা অনেক। অনেকে দেখো মানে টিচার দিয়েছে। ওরাই এগুলোতে বলতো এই যে মানুষ বললাম না যে মানুষ কারোর জন্য পড়ে থাকে না, মানে তুমি যদি ভাবো যে উনি স্যার অন্যায় নাইন করেছেন, টেনের টিচার গুলো বেশি এক্সাম দিচ্ছে স্যালারি বাড়ানোর জন্য। যাই হোক, দেখো লড়াই, এর মধ্যেই লড়াই করতে হবে, সত্যি কথা বলছি। এই যে আজকে যে মাদ্রাসার যে ভ্যাকেন্সি দিল একটাও বাড়েনি। আচ্ছা, বয়স পেরিয়ে গেলে কি পরীক্ষায় বুঝতে পারে? কি গো, বয়স পার হয়ে গেলে না, একমাত্র 2016 টিচাররা বসতে পারবেন, তাছাড়া না, ওদের তাহলে অ্যাডমিট কার্ডে রোল তাহলে নাম্বার। যারা আগে তোদের চাকরি তো পেয়েছে আগের তাদের তো চাকরিতে বয়স বয়স পার অলরেডি হয়নি, পেরিয়ে গেছে। না না, আগে তো হয়তো এরকম হয়েছে 21 বছরের চাকরি পেয়ে গেছে, 22 বছর, আগে তো বিএড করতে হতো না, আগে তো বিএসসি পাস করে চাকরি পেতো, ওরকম আছে 22 বছরের চাকরি পেয়েছে। আমার অনেক বন্ধু বান্ধব 2008 সালে চাকরি পেয়েছে, বুঝতে পারছো, 2008-9 চাকরি পেয়েছে হ্যাঁ হ্যাঁ বিএসসি 23 পাস করার বছর সঙ্গে হচ্ছে। সঙ্গে। তো তার ফলে তাদের বয়স এখন আমার মতো, আমি তো এখন এসএসসি বসার জন্য কোয়ালিফাইড, আমি তো এলিজেবল। তো তারা বসছে, তারা 2008-এ চাকরি পেয়েছে, তারা বসতে পারছে, তো পারছে, 2011-রা বসতে পারছে। তো তার ফলে ওটা অসুবিধা না। এবার যাদের বয়স পার হয়ে গেছে তারা পারছে না। তো যাই হোক, ওদের 10 নম্বরটা এক্সট্রা একটা ফ্যাক্টর তৈরি করে দিচ্ছে, এবং ফ্রেশারদের জন্য সত্যি বলছি খুব খারাপ লাগছে আমার, মানে এতটাই খারাপ লাগছে যে কি বলবো আর। এবং আমি চাইছি যে তোমাদের আবার এসএসসি হোক, যদি তোমাদের এসএসসি হয় আরেকবার, বা তোমাদের যদি সিট বাড়ে সব থেকে ভালো, সিট বাড়লে তো তার থেকে খুবই ভালো জিনিস। যদি আরেকবার এসএসসি হয়, যারা আমার স্টুডেন্ট, যারা আমার কাছে পড়ছো, তাদের আমি বলবো ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, তোমরা যতদিন ইচ্ছা আমার ক্লাস করতে পারো। কারণ আমি আরেকটা কথা বলে দিই, আমি অক্টোবর থেকে আবার লাইভ ক্লাস শুরু করবো, সোম বুধ শুক্র, যা চলছিল আচ্ছা তাই। আচ্ছা। যারা নতুন ব্যাচে যুক্ত হয়েছিল ব্যাচ 8-এ, বা যারা ব্যাচ 7-এ আছো, তারা যদি ইচ্ছে হয়, যা কোর্স ফি হয়ে গেছে তা আর দিতে হবে না, যেটা দেওয়া আছে। এবার তোমরা যতদিন চাও আমার সাথে লাইভ ক্লাস করতে পারো, কারণ আমি এসএসসির ব্যাচ, পরীক্ষা হোক না হোক আমার এটা ভালোবাসা আছে। আমি সোম বুধ শুক্র সন্ধ্যেবেলা 7:30-8টা থেকে লাইভ ক্লাস চলবে। লাস্ট ডিনামিক্সের লাইভ ক্লাস নিয়েছি, এরপর অক্টোবরের 1-2 তারিখ থেকে বা পুজোর পর থেকে আমরা এরকমভাবে একটা করে টপিক নিয়ে আমি লাইভ ক্লাস করাতে থাকবো, যতদিন না শেষ যেগুলো হবে। চলবে ওগুলো তো ব্যাচ এইটা ঢুকবে তো? অবশ্যই, যেগুলো অলরেডি কোর্স আছে, ওগুলো অলরেডি আছে, কিন্তু তাও আমি লাইভই করাবো ওগুলোকে, কারণ কিছু ছাত্রছাত্রী আমার থেকে যারা লাইভ দিতে চায়, এবং কিছু ছাত্রছাত্রী আবার বলছে স্যার আমরা 23-25-এর বা 24-26-এর তারা পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্য খুব খারাপ লাগছে। 23-25-এরটা তো খুবই মারাত্মক বাজে ব্যাপার, যে একটু একটা মাস আগে যদি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির পরীক্ষা নিত, তাহলে তারা পরীক্ষায় বসতে পারতো। ইভেন এরকম আছে স্যার, বিএড এর আমি উল্টোপাল্টা নাম্বার দিয়ে পরীক্ষায় বসে 58 পেয়েছি, আমাকে একজন মেসেজ করেছে, বলছে স্যার আর বলতে পারবে না, কি দুঃখ আমার। তো খারাপ লাগছে তাদের জন্য, তো তারাও পড়বে। অক্টোবর থেকে যদি তোমরা চাও, তোমাদের আর কোনো রকম পেমেন্ট করতে হবে না, কারণ তোমাদের ফুল কোর্স নিয়ে নিয়েছো তোমরা, সব পেমেন্টের মাধ্যমে তোমরা আবার লাইভ ক্লাস করতে পারো। বোঝা গেছে? এই আমি স্যার বলে রাখলাম। এসএসসি হলে যে কি, কোটায় থাকবে এসএসসি তো? হলে স্যার আবার কবে হতে পারে স্যার? এসএসসি দেখো, যদি আরেকবার হয়, আমি দেখো এগুলো আমি বলবো, তা তো এগুলো আমাকে লোকজন গাল মন্দ করে, স্যার আপনি মিথ্যা কথা বলছেন, আমি সত্যি জানি না, কিন্তু আমার মনে হওয়ার ডেটটা উপর, আর একবার
আমার মনে হচ্ছে যে আরেকবার হয়তো বিধানসভা ভোটের আগে হতে পারে মাদ্রাসা আর স্কুল সার্ভিস কমিশন, মনে হচ্ছে। দেখো মানে হ্যাঁ ভোটের আগে হ্যাঁ অনেক, ভোটের আগে অনেক কিছু বলেছে হয় তো, কিন্তু। ভোটের আগে অনেক কিছু হ্যাঁ হয়। এবার রাজ্য সরকারের তো মুখের কথা কোনো বিশ্বাস নেই। 2022 থেকে শুনছি এসএসসি হবে। ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল একটা পাতার, সে হচ্ছে 25-এ, তাও কোর্টের ঠেলায় পড়ে, সুপ্রিম কোর্টের ঠেলায় পড়ে। না হলে যে কি হতো। তবে রাজ্য সরকার, এটা আমরা বুঝতে পারলাম যে সরকার যদি চায় সরকার 1 মাসে পরীক্ষা করতে পারে, কিন্তু যদি না চায় তাহলে হ্যাঁ 10 বছরের হ্যাঁ পরীক্ষা হবে না। একদম। হ্যাঁ, এটা ঠিক 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 ঠিক। আর যদি না চায় তাহলে 10 বছরের পরীক্ষা হবে না। তার ফলে সম্পূর্ণ রাজ্য সরকারের হাতে, যদি চায় তো আরেকবার ইজিলি পরীক্ষা নিতে পারে মার্চের আগে। স্যার, হুম। মার্চের এখন থেকেই শুরু করতে হবে না পুজোর? পুজোর পর থেকে আমি আবার শুরু করব, নতুন এসএসসি লাইভ ক্লাস চলবে। যে যে ব্যাচে আসো, নতুন না, করে আমরা ব্যাচে আমরা থাকার একটু দরকার নেই। রিল্যাক্স করে নেবো। কি স্যার করবো? আপনি কি পিএসসির জন্য আবার নতুন ব্যাচ শুরু করবেন? নতুন ব্যাচ তো একটা থাকবে, যারা নতুন স্টুডেন্ট কিছু আমাকে ফোন করেছে, যারা ঢুকবে তারা ঢুকবে। আর তোমরা তো আছোই, তোমাদের তো ওল্ড। পিএসসি সিলেবাস তো একই, এসএসসি পিএসসি সিলেবাস একই। পিএসসি তে একটা পোর্শন আছে বুলিয়ান, এসএসসি তে এলপিপি আছে, ওটা নেই। আর বাকি সব সেম, পুরো সিলেবাস হুবহু সেম। আমার কথা বিশ্বাস করো, কিচ্ছু এক্সট্রা স্যার, পড়তে হবে না, তার জন্য কোনো রকম স্যার কিছু না। পিএসসি বেরোনোর, আর স্যার আপার পিএসসি প্রাইমারিটা কারা দিতে পিএসসি পারে? বেরোনোর কোনো খবর আছে নাকি? পিএসসি পিএসসি যে বেরোনোর খবর মানে পিএসসি 14 সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল, পিএসসি হবে, পিএসসি একটা হবে, স্যার পিএসসি বলছি একটা হবে। বিএসসি, আচ্ছা, আপার বিএসসির যে প্রাইমারি যেটা বলছিলে, আপার প্রাইমারির ক্ষেত্রে এলিজিবিলিটি আমি একটু বলে দিই, যারা জানো না, আমি একটা ভিডিও করব। আপার প্রাইমারি তো শিক্ষকতার সঙ্গে যুক্ত, এবং তোমরা প্রত্যেকে আপার প্রাইমারি দিতে পারবে, কারণ তোমাদের মধ্যে বিএড আছে। আপার প্রাইমারির ক্রাইটেরিয়া হচ্ছে ডিএড যদি থাকে, ডিএলএড, তাহলে তোমার বিএসসিতে যে পার্সেন্টেজই থাক কোনো যায় আসে না, ঠিক বললাম? যাদের বিএড আছে তাদেরকে গ্র্যাজুয়েশনে 50% চাই। কথা বুঝতে পারলে? আমি জেনারেল বলছি, কোটার কথা বলছি না। যাদের বিএড, যাদের ব্যাচেলার অফ এডুকেশন বিএড যাদের আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে 50% গ্র্যাজুয়েশনে মার্ক। আর যাদের ডিএলএড বা ডিএড আছে তাদের গ্র্যাজুয়েশনে কোনো রকম মার্ক দরকার নেই, যে কোনো মার্কসই পাও তারা এলিজেবল। ডিএড বিএড মাস্ট আপার প্রাইমারির জন্য। আপার প্রাইমারির ক্ষেত্রে প্রথমে 150 নম্বরের একটা টেট দিতে হবে। যাদের টেট ক্লিয়ার আছে তারা আবার দিতে পারো নাম্বার বাড়ানোর জন্য। আবার বলছি, যাদের ক্লিয়ার আছে তারা কেন, কারণ 150 নম্বরের মধ্যে 40 ওয়েটেজ থাকে, বুঝতে পারলে? যারা 150-তে 150 পাবে তারা 40-এ 40, এইটা বলতে চাইছি। 150টা 40-এর ওয়েটেজ। এবার ধরো তুমি কোনোদিন আপার প্রাইমারি দিয়েছো, তুমি পেয়েছো 100, এইবার আবার আপার প্রাইমারি দিয়ে টেট দিয়ে তুমি 120 পেলে, তার ফলে তোমার ওয়েটেজটা বেশি হলো। তার ফলে যারা একবার করে আপার প্রাইমারি ক্লিয়ার করে ফেলেছে তারা আবার দিতে পারো নাম্বার বেশি করার জন্য। বুঝতে পেরেছো? আবার তাদের, তোমাদের তো অলরেডি ক্লিয়ার, তোমাদের কোনো কোচিং এর দরকার নেই, কারণ তোমরা তো অলরেডি জানো, তোমরা তো অভ্যেস আছে তোমাদের। তোমরা বিনা কোচিং এ নিজে পড়ে সেলফ স্টাডি পড়ে করো না, তোমাদের তো দরকার নেই কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়া, কোনো কাছে কোচিং নেওয়ার। তোমরা জানো, তোমরা এবার আরো পড়ো, তাহলে তোমরা 100 থেকে 120 পাবে, 125 পাবে, 130 পাবে, তাহলে যত বেশি পাবে তত ওয়েটেজ। এই 40 নম্বর হচ্ছে ওয়েটেজ, প্লাস 25 নম্বর হচ্ছে সাবজেক্ট। টেট পাস করলেই সাবজেক্ট তুমি দিতে পারবে, না হলে কিন্তু পারবে না। তুমি যদি পাস করো 90 মার্কস পাও, যা যেই মার্কসটা আছে কোয়ালিফাইং মার্কস, সেটা যদি পাও তাহলে তুমি তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে 25 মার্কের জন্য হয়তো আধ ঘন্টা টাইম বা কিছু একটা হয়তো হবে, সেখানে নিয়ে এখনো কিছু হয়নি, সিলেবাসটাও ডিসকাস হয়নি। তবে আমরা প্রেডিক্ট করছি সিলেবাসটা হয়তো এসএসসি 9-10-এর সিলেবাসটাই হবে সাবজেক্টের। সেটা তোমাদের পড়া আছে, সেটাও কোনো অসুবিধা হবে না। ওটাও আমি সবকিছু তৈরি করা আছে, তোমাদেরকে দিয়ে দিয়েছি। ওটা পড়তে থাকো, তোমরা কোর্স কিনে নিয়েছো, কোনো অসুবিধা নেই। তো এই জিনিসগুলো করতে থাকো, এবং বাকি একটা একাডেমিক আছে অত মার্কের, একটা এই আছে সেই আছে, এগুলো কিছু থাকবে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমি যদি কেউ না জানো, আমি একটা ভিডিও করে দেবো, সেই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নেবে। ওকে? ঠিক আছে স্যার। 11-12-এ কত কাট জিএ অফ এক যাবে সপ্তাহ সত্যি কথা বাড়াবেন, বলছি, আমি নাহলে প্রেডিক্ট করতে তোমরা তো পারছি না, কি এবং হবে আমি এখন। প্রেডিক্ট করতে পারছি না বলে 11-12 আমি বলিনি। অন্যান্য স্যাররা, যেমন আমি সত্যি কথা বলছি, আমি কারণ নাম বলতে স্যার, চাইছি, কিন্তু সেলিম স্যার উনি আমার খুব প্রিয়, মানে আমার খুব প্রিয় টিচার। আমি ওনার সঙ্গে পার্সোনাল করে যোগাযোগ নেই, কিন্তু আমার খুব ভালো লাগে ওনার বাচনভঙ্গি থেকে শুরু করে আমার কথাবার্তা খুব ভালো লাগে সেলিম স্যার। উনি একটা প্রেডিকশন দিয়েছেন, উনি 50-এর মতো বলেছেন, আমি দেখলাম। ওনার প্রেডিকশন যদি ধরে চলতে পারো, 52 হতো। বলেছেন হ্যাঁ, মনে তো হয় উনি যেভাবে। খারাপ করেননি, তবে উনি আমার মনে হয় পার্সোনালি 9-10-এ উঠে কম বলে দিয়েছেন, জানি না, ওনার ব্যক্তিগত মতামত, উনি হয়তো বুঝেছেন আমার যা থেকে বেশি। স্যার তো 2016 টিচাররা সব 55 প্লাস করেছে হ্যাঁ 11 করেছে 12 না, 55 প্লাস করেননি। 10 নম্বর যুক্ত হয়ে 55 প্লাস হবে। সবাই 55 করতে পারে না এই কোশ্চিনে, বলতে পারো? এই সমস্ত এক্সামে কি এত টোকাটুকি হয়? এই কোশ্চিনে 11-12-এর কোশ্চিনে 55 করা চারটিখানি কথা না, কিন্তু করেনি 45। করেনি, ও হ্যাঁ, জানে না, ও কিছু একটু মানে 45। স্যার ভালো আমার করেছে, যারা আমার জানা পড়াশোনা মতে করেছে স্যার হ্যাঁ, তারা এই, সমস্ত জানে, কিন্তু ম্যাক্সিমাম টিচারই স্যার 42 ওদের 43 করে হয়নি। করেছে। হ্যাঁ, সব তো অল ম্যানেজ স্যার, অল এবার ম্যানেজ বলছি, আর এবার বলছি ফ্রেশারদের কাছ থেকে সব হেল্প হ্যাঁ, স্যার নিয়েছে, এবার ফ্রেশাররা হেল্প 42, পলিটিক্যাল করেছে। না অনেকেই না, আছে 42 প্লাস 55 10, প্লাস। 42 প্লাস 10 মানে 52 হয়ে গেল, ওটাই বলছি। 42-45 করলে তো 55, একটা অনেকটা এগিয়ে গেল। তবে দেখো মানে 11-12 সিটটা কম, তো এটাই হচ্ছে ব্যাপার। সিটটা যদি বাড়ে না তাহলে হ্যাঁ হ্যাঁ অনেকটাই হয়, সিটটা এতটা কম। আর 57 জেনারেল মানে ফ্রেশার্স, তাহলে দেখছো 57 পেয়েছে, অথচ আমি কনফার্ম করতে পারছি না যে হবে কি হবে স্যার না। আমার 11 12 50 হয়েছে, আমি এসসি হবে? স্যার এসসি স্যার 50 হয়ে এই যাবে, হয়ে যাবে, এই মনে হয় হয়ে এই যাবে, হয়ে যাবে। স্যার 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 এই আমার কোশ্চেন 55 আপনাকে না, 44 হাইকোর্টে সুপ্রিম কোর্টে জাজকে করতে হবে স্যার, সুপ্রিম কোর্টে জাজকে রায় দিয়েছিল
সেটা তাহলে হচ্ছে করতে হবে, যে ব্যাপার। সাতান্ন ভালো লাগছে 57 না। পেয়ে যদি চাকরি না হয় তাহলে কত পেতে হবে? তাহলে 57 সেটাই তো পেয়ে যদি ব্যাপার, চাকরি না এটাই হয়। তো, তাহলে কত হ্যাঁ পেতে হ্যাঁ হয় ম্যাথমেটিক্সে 57? আমি পরীক্ষা স্যার দিলে আমি পাবো না, আমি স্যার পরীক্ষা দিলে আমি আমি একটু পাবো না। কাইন্ড ষাটে স্যার সাতান্ন আমি আটান্ন একটু পাওয়া গল্প বলবো মুখের স্যার। কথা না। হ্যাঁ, স্যার আমার 58 আসছে ওবিসি। তাহলে স্যার বলছি 58টা। একটা আমিও পিএসসি চাপে আছি। টিচার ফর্ম ফিল আপ হয়ে গেছে, পিএসসি টিচারের না, একটা পিএসসি কিছু। টিচারে ফর্ম ফিল আপ হয়নি, চিন্তা নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করবে, যা হবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তোমাদের একটা সমস্যা দেখছি, কিছুজন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করো না, তারপরে একই জিনিস আমাকে কোশ্চেন করো, স্যার আপনি কি অনলাইন হয়েছেন? আমি 8:30টায় বলে দিচ্ছি, মানে 8:30টায় হবো, তবে জানো স্যার একটু লেট করে, এটা তো সবাই জেনে গেছে মোটামুটি। তো আমি অনলাইন হলে আজ অব্দি এরকম হয়নি যে আমি অনলাইন হয়েছে অথচ বলিনি। আমি অনলাইন হলে ঠিক বলে দেবো আমি অনলাইন, তার ফলে যে কোনো জিনিস হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করে আমি সব কিছু দিয়ে দিই। ইভেন আমি দেখবে বলে দিয়েছি ডাইমেনশন, ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমাকে তাও দেখবে অন্তত 100 জন কোশ্চেন করেছে, স্যার এটা অ্যান্সারটা কত হবে, আমি বলে দিয়েছি, দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি ভিডিও করে দিয়েছি যেটার অ্যান্সার এটা হবে, তাও দেখেনি। তো তার ফলে এই না দেখলে না, এতবার এত জিনিস যেগুলো আমি বলে দিয়েছি সেগুলো তখন একটু বিরক্ত লেগে যায়, যে এই জিনিসটা বলে দিয়েছি তারপর আবার একটা ছাত্রছাত্রী জিজ্ঞেস করছে, তো আমি তা জোর করে প্রমাণ করবে যেটা হবে না, মানে নিজের ইচ্ছা মতো প্রমাণ না, সেটা করতে না। সেটা থাকে, সেটা হ্যাঁ একটা, মানে সেটা একটা, এরকম প্রমাণ হচ্ছে তো। সেটা কি বলতো, এত ছাত্রছাত্রীকে মিশি তো একটা সাইকোলজি গুলো একটা বুঝতে হয়, মানে আমরা মাঝে মধ্যে বুঝি। তো এটা হয়, মানে তুমি যখন টেনশনে পড়ে যাবে না, যেমন এক ছাত্রী আমাকে না, পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন 5বার ফোন করেছে, কম্পিটিশনের দরকার আছে 5বার, তো। স্যার আমার হবে বলুন না, আমার হবে। আমি যদি তার উপর রেগে যাই, ব্যাপারটা তার সাইকোলজিটা বুঝতে হবে, সে সত্যি খুব টেনশনে পড়ে গেছে, স্যার হবে কিনা বলুন না, মানে আমি আশ্বাস না দিলে ফোন রাখবে না। তো আমি বলবো দেখো হবে, আমার লাস্টে বলতে বাধ্য হলাম যে তোমার হবে, তুমি চিন্তা করো না, আমি সত্যি জানি না তার হবে কিনা, কিন্তু আমি অনেক সময় মিথ্যা প্রতিশ্রুতি দিতে হচ্ছে, কারণ ফোন রাখছে না এবং ওকে আমি সামলাতে পারছি না, কান্নাকাটি করছে, স্যার আপনি বলুন আমার হবে কিনা, আমি বললাম, ঠিক আছে তোমার হবে, যাও এবার শান্তি। ও আবার ফোন রাখলো, বলে স্যার এবার আমি শান্তি মতো ঘুমাতে পারবো। তো এই জিনিসগুলো আমরা অনেক সময় করি ছাত্রছাত্রী, এগুলো সাইকোলজি, এক একজন এক রকম, ডিফারেন্ট পার্সন ডিফারেন্ট রকম সাইকোলজি, সবাইকে নিয়ে চলতে গেলে একটু হবে এগুলো, ঠিক আছে? ওকে, তাহলে অনেক রাত হয়ে গেল, আজকে কেটে দিলাম। নেক্সট আমরা তাহলে স্যার স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো বলো। বলছি স্যার, গ্রাজুয়েশনের যে ক্লাসগুলো আছে হুম, ওগুলোর কি সফট কপি প্রোভাইড করা আছে সফট আপনার কপি ওই মানে পিডিএফ? পিডিএফ আমার কাছে নেই গো, মানে এগুলো পিডিএফ? হচ্ছে কি বলতো, এগুলো অনেকদিন আগেকার ক্লাস, তো তখন পিডিএফ না আমি ডাউনলোড হ্যাঁ, টাউনলোড করতাম না, বুঝতে পেরেছো? তো সেই জন্য ওগুলো নেই। ওগুলো তো হ্যাঁ, ভিডিও ওগুলো দেখছি একটু দেখে রাখছি। নিতে হবে, মানে ওগুলো আর করা যাবে না, সম্ভব না। হ্যাঁ, স্যার বলছি মক ইন্টারভিউ এ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি স্যারদের ডাকছেন? হেট, ও ডাকবই না একজনকে, ওটা একটা থার্ড ক্লাস ইউনিভার্সিটি, ওখানকার একটা লোক। স্যার স্যার আপনি ডিএলএড করতে পারবে? এমএসসি আমার 19 21 মানে করোনার সময়, ওই সময়ে মানে এমএসসি টা ঠিক পড়া হয়নি, ওই জন্য স্যার কি করবো? এমএসসি দরকার নেই, বিএসসিটা ভালো করে পড়ো না। আর যদি তুমি বলো যে এমএসসি মানে পড়া হয়, মানে পড়া হয়নি বলছো, মানে ওই করোনার সময় তো, মানে গ্রাজুয়েশনটা যেভাবে হয়েছে পড়া, ওই এমএসসি আমার টা কাছে সেভাবে হয়নি। এমএসসির কোর্স নেই, আমার কাছে টপোলজি আছে, আমি ফাংশনাল অ্যানালিসিস এর পরে 7th সেমে পড়াবো ফাংশনাল, আমি পড়ানোর পর তোমাদেরকে আমি ওটা দিয়ে দিব। আচ্ছা আর স্যার ঠিক তখন আছে। তোমরা ফাংশনাল আর টপোলজি, আমি তো পিওরের লোক, তো আমি পিওরে অ্যাপ্লাইডে আমি পারবো না ওগুলো, কারণ আমার যেগুলো এখন ছিল কি না। ফাংশনাল মানে বিএসসি তে হ্যাঁ, ঢুকে বিএসসি গেছে? ঢুকে গেছে, আর বলছো সিলেবাস বাবা, মানে মাথা খারাপ করে দিয়ে, আর ফাংশনাল টপোলজি ডিফারেন্সিয়াল জিওমেট্রি। এগুলো তো সব এমএসসির সব হ্যাঁ, ছিল আগে। এখন এখন সব, আমাদের এবং সময় সব টপোলজি সেই সময়। স্যার ওই যে স্যার দিয়েছে এগুলো ডিটেল করতে ক্লাস হবে। কোনগুলা ডিফারেন্সিয়াল পড়বো স্যার, জিওমেট্রি, মানে অ্যানালাইসিস পার্টটাকে একটু বেশি স্যার পড়বো যার না তো? যেখানে, যার ইন্টারভিউতে যদি যেটাতে ওখান থেকে দুর্বলতা, যার স্যার যেটা দুর্বলতা সেটা পড়বে। এখন তো সবই ভুলে গেছি। তাহলে সবই পড়ো। পারবে স্যার হ্যাঁ, স্যার? হ্যাঁ বলো। আপার স্যার স্যার প্রাইমারি আমি ঝাড়গ্রামে বলছি একটা জিনিস জিজ্ঞেস করছিলাম। হুম, স্যার বলছি এখানে এসসিরা কেমন নাম্বার পেয়েছে একটু কি বলতে পারবে? এসসিরা, ইভেন এসসি এখান থেকে আমার কাছে 59 60তে, এখন মানে এসসিদের সত্যি এখন বলছি যারা নাম্বার খুব ভালো পায়, তবে কিছুটা কাট অফ কেন কমবে, কারণ এসসিরা প্রথমে জেনারেলে ঢুকে যাবে, মানে ব্যাপারটা বুঝতে হবে, এসসিদের মধ্যে খুব স্যার ভালো আমার ভালো স্টুডেন্ট আছে, প্রথমে তারা স্যার জেনারেলে আমার ঢুকে যাবে, 54 হচ্ছে, আর ওই সিমসনটা ধরলে 55 হবে, আমি হয়ে তাই যাবে ভাবছি। 11 12-এ তো একটা হ্যাঁ ভালো 11 12 ভালো স্যার। চান্স স্যার আছে, দেখো 11 ভালো। 12 আমার 51 আছে এসসি, এই স্যার হবে স্যার তো? এইগুলো আপনি যেটা ওই সিমসনেরটা দিয়েছেন ওইটাই তো ঠিক? ট্যাপি জয়ডালটাই, এখন ওটা কোশ্চিনটা ভুল আছে, হ্যাঁ ওটা যেন আমারটা আচ্ছা ঠিক আচ্ছা। আছে। হ্যাঁ হ্যাঁ, তো না ওটা ওখানে আমারও চ্যালেঞ্জ মনে করলে হচ্ছে, সবাই কারণ নাম্বার পেয়ে বইয়ের যাবে। হ্যাঁ অ্যান্সার থেকে তাহলে হলে কি সবাই পাবে নাকি? 4 আশা নিয়েছে করছি, কিন্তু। আশা করছি, আশা সবাইকে করছি। আচ্ছা চ্যালেঞ্জ করতে হবে, তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, একজন সবাই দুজন করলে হবে না। না, সবাই চ্যালেঞ্জ করা মানে কি, ওই টাকা পাবে ওরা 500 টাকা করে, এমনি এমনি ফ্রিতে তো না, ওর চ্যালেঞ্জ করা মানে 500 টাকা। 100 100 টাকা টাকা করে, স্যার, 100 100 টাকা টাকা। করে। 100? ও তারও ভালো, তাহলে 100 টাকা, তাহলে তারা করে দাও, তাহলে কমিয়েছে করে দাও। এবার স্যার, 100 ও টাকা করে কমিয়েছে না, দিচ্ছে আগের এবার। মাদ্রাসাতে 500 ছিল। স্যার বলছি ওটা এমনি সাজেস্টিভটা কি দেবো ওটা একটু আপনি বলে দেবেন? সাজেস্টিভটা কিসের গো? মানে ওটার ওটা ওটার উপরে সাপোর্টিংটা কি রেফারেন্স দেবো দিতে হবে যখন না? চ্যালেঞ্জ ওটা স্যার ওটা? নট কম্পারেবল হওয়া উচিত না? না মানে ওখানে তো ওইটা সাপোর্টিং ওইটা প্রুফ কোশ্চিনটা লাগবে না? ভুল, ওটা কোশ্চিনটা ভুল, সাপোর্টিং প্রুফ আমি দিয়ে দেবো,
আমি দিয়ে দেবো। হ্যাঁ স্যার, ওটা আপনি একটু হ্যাঁ ওটা একটু ঠিক দিয়ে আছে, দেবেন, ঠিক কারণ আছে, ওটাই ভাবছিলাম। ঠিক আছে, কারণ আমি দিয়ে দেবো। ওটা আপনি ঠিক বলেছেন, ওটা বইয়ের অ্যান্সারটাই দেবে আমার মনে হ্যাঁ, হচ্ছে। বইয়ের অ্যান্সারটা দিব, ওরা ওই বই থেকে টুকেছে। আরে আমি তো জানি কে কি। হ্যাঁ ওটা বইয়ের শোনো, অ্যান্সারটাই দেবে গোটা সেটাই। আমি আগেই খবর পেয়েছি কারা কারা কোশ্চিন করছে, কোন ইউনিভার্সিটির কে কোশ্চিন করছে আমি সব জানতাম, কিন্তু আমি বলতাম না, কারণ এগুলো বলে কি বলতো, তোমাদের মধ্যে একটা যাদবপুর ইউনিভার্সিটি থেকে সুমিনয় চক্রবর্তী স্যার কোশ্চিন করেছেন, কোথা থেকে কে কোশ্চিন করেছে সব জানি এসএসসির, কিন্তু আমি এগুলো বলি না কেন, কারণ এগুলো বলে তোমাদের জানার কিছু না, বরঞ্চ তোমরা পাজলড হবে পরীক্ষার আগের দিন বা 10 দিন আগে, স্যার অমুক স্যার কোশ্চিন করছে, আমাকে ফোন করে স্যার যাদবপুর ইউনিভার্সিটি অমুক স্যার কোশ্চিন করছে, তাও খবর পেয়ে যাচ্ছে, স্যার গৌরবঙ্গর অমুক স্যার কোশ্চিন করছে, ক্যালকাটা অমুক স্যার, কে কি কোশ্চিন করছে সেটা তুমি কি করে জানবে, আমি জানতে পারবো না। তার ফলে যারা 19 রিপিটও হয়েছে কোয়েশ্চেন 11 12 তিনটে হ্যাঁ, মতো। 9-10-এর কোশ্চিনে দেখো এবার 9-10-এর আমার মনে হয় 9-10-এর সিটটা বেশি বলে কাট অফ তুলনামূলক কম যাবে, 11-12-এ কোশ্চিন কঠিন হলো কাট অফটা বেশি যাবে। এবার কত যাবে না যাবে এগুলোর মধ্যে পড়ো না, পড়াশোনা স্টার্ট করো, হয়ে গেলে খুবই ভালো, আমাকে জানিও, তখন তোমাদের আমি মক ইন্টারভিউ যেটা বললাম অফলাইনে সেটাও করবো, প্লাস অনলাইনেও করবো, ঠিক আছে? স্যার হ্যাঁ, আপনাদের বহরমপুর দেখা খুব ইচ্ছে ছিল স্যার, মানে তো তো তুমি বহরমপুর থেকে মালদা একদিন এসো না, আসো একদিন। যাবো স্যার, যাবো স্যার, হ্যাঁ, মালদা তো যাবো স্যার। ঠিক আছে। আর স্যার মানে আপনি মানে আপনার মধ্যে একটা আলাদা একটা স্যার ইমোশন স্যার, মানে ঠিক কি আছে, তাহলে বলবো, আমি রেকর্ডিংটা যায় বন্ধ স্যার। করে দিলাম, ঠিক আছে, আমি রেকর্ডিংটা বন্ধ স্যার করে দিলাম, স্যার ঠিক স্যার আছে। স্যার 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 খুব স্যার